মহিলা শিক্ষান বৃষ্টির সবেমাত্র জন্ম হয়েছিল। আমি তাকে সুপ্রিম বোনের একটি টুকরো দিলাম। আমি শুধু এই আশাই করি যে ভবিষ্যতে তিনি এক অপ্রতিদ্বন্দ্বী সম্রাজ্ঞী হয়ে উঠবেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে যখন সে অভিজ্ঞতা অর্জনের জন্য পাহাড় থেকে নিচে নামা, নির্বাচিত ব্যক্তিটি শুধুমাত্র একটি মুরগির ঠ্যাং দিয়েই সহজেই পরাজিত হয়েছিল। সে এমনকি আমাদের গুরু শিষ্যের সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল। এই মুহূর্তে সে সম্প্রদায়ের প্রধান হলের সামনে হাঁটু গেড়ে বসেছিল। প্রভুর কথা অকৃতজ্ঞতাপূর্ণ। আমি বিনীতভাবে অনুরোধ করছি যে গুরুদেব যেন আমাকে ভাই শানের সঙ্গী হওয়ার অনুমতি দেন। আমার সামনে মিনতিরত সুন্দরী তরুণীটির দিকে তাকিয়ে আমার রক্ত গরম হয়ে ওঠার অনুভূতিটা আমি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সে প্রায় মুখভর্তি রক্ত থুতু করে ফেলে দিয়েছিল। কি হচ্ছে? পরমুহূর্তে স্মৃতির বন্যা আমার মনে আছড়ে পড়ল। তখনই আমি জানতে পারলাম আমি যেন একদা পড়া একটি উপন্যাসের মধ্যে পুনর্জন্ম লাভ করলাম। তিনি তাইশুয়ান পবিত্র ভূমির সম্প্রদায় নেতা হয়েছিলেন। এই বইয়ের প্রথম ভাগে সেই প্রধান খলনায়ক। প্লটে রুজান সেই শিষ্য যাকে মূল মালিক নিজের মেয়ের মতো মনে করতেন। অবশেষে সবকিছুই ছিল প্রধান পুরুষ চরিত্রটির জন্য। সে তার মনিবকে হত্যা করেছিল যিনি তার প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন। এই প্লটটি স্মরণ করা আমার গা শিউরে উঠল। অবিলম্বে তখন আমি ভাবলাম আমি কিভাবে উপন্যাসটির সমস্ত কাহিনী সূত্র জানতাম। আমার চোখে আগুনের ঝলক খেলে গেল। যতক্ষণ আমি প্রধান পুরুষ চরিত্রটির আগে তার সুযোগটি প্রতিহত করতে পারি। পুরুষ প্রধান চরিত্র তো দূরের কথা, এমনকি স্বর্গীয় পথ আমি তো তার কাছে গিয়ে লড়াই করারও সাহস করব। এই কথা ভেবে আমি আমার পাশে থাকা পুরুষ প্রধান চরিত্রটির দিকে শীতল দৃষ্টিতে তাকালাম। আমার দৃষ্টি অনুভব করো। তবে তাংশান অবিচলিত রইলেন। লর্ড সেক্ট লিডার ইয়ানের আমার সবচেয়ে প্রিয়তমা। যদিও তাংশানের শক্তি দুর্বল, কিন্তু আমার এমন একটি হৃদয় আছে যা তাকে চিরকাল ভালোবাসবে। অনুগ্রহ করে আমার অনুরোধটি মঞ্জুর করুন। তুমি নিজেকে কি মনে করো এতটা অধ্যত্ত দেখাচ্ছ? এখানে আজেবাজে কথা বলার সাহস তোমার কি করে হয়? কাছে দাঁড়িয়ে থাকা একজন বয়োজ্যেষ্ঠ তাকে তিরস্কার করলেন। কিমের রাজাকে উৎপীড়িত হতে দেখে রুজান তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে সবাইকে ধমক দিল। শানগে আর আমি সত্যি একে অপরের প্রেমে পড়েছি। আমাকে থামানোর তোমার কি অধিকার আছে? প্রভু আমাকে এত বছর ধরে লালন পালন করার জন্য। এই কারণেই আমি তোমাকে এই বিষয়ে বলেছিলাম। দয়া করে অকৃতজ্ঞ হবেন না। অন্যথায় আমি আজ থেকে এই সম্প্রদায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করব। এই সময় তাংশানও ক্ষুব্ধ হয়েছিল। আমার সন্তান, আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। এই লোকেরা তোমার সহশিষ্য। তারা শুধু আশীর্বাদই দেয়নি, বরং তারা একে অপরের নিন্দা করত। এই ধরনের গোষ্ঠীকে পরিষেবা না দেওয়াই ভালো। একটা বলে সে রুজানের হাত ধরে চলে যাওয়ার জন্য ঘুরল। এটা শুনে আমার কাছে এটা মজার লেগেছিল। এটা কেমন বিকৃত যুক্তি? তার নিজের শিষ্যই এক জঘন্য লোকের সাথে যেতে চায়। সহশিষ্য হিসেবে এই বিষয়টি থামানো একটি ভুল বলে মনে করা হয়েছিল। ভাগ্য নির্ধারিত নায়কের কাছ থেকে যেমনটা আশা করা যায়, তারা ধারণাগুলোকে ঘুরিয়ে পেঁচিয়ে উপস্থাপন করতে খুবই পারদর্শী। মূল বইটি নিয়ে ভাবছি। অবশেষে তাংশানে সাজানো এক চক্রান্তের ফলে আমার মৃত্যু হয়। আমি ওকে এক্ষুনি মেরে ফেলতে চাই। অপ্রত্যাশিতভাবে ঠিক যখন সে নড়াচড়া করতে যাচ্ছিল, আমার ভেতরে আতঙ্ক দানা বাঁধল। ধুর, এটা তো আসলে স্বর্গীয় পথের জগৎ। উপন্যাসের প্রারম্ভিক এবং মধ্যভাগে প্রধান খলনায়ক হিসেবে আদিম আত্মারও এক অসাধারণ উৎপত্তি রয়েছে। বলা হয়ে থাকে তার বংশধারা অমর জগতের পরম সত্তা রেখে যাওয়া এক উত্তরাধিকার। অতএব যখনই বিপদের সম্মুখীন হয়, বংশ উন্নত হয়ে উঠবে। এবং এটাই উপন্যাসটির আদিম চেতনা। শুরু থেকেই তাংশান কেন পরাস্ত হয়নি তার কারণ। তাংশানের মোকাবিলা করার জন্য আমরা কেবল বিভিন্ন উপায় অবলম্বন করতে পারি। ফলাফলটি ছিল ক্যালাবাস ভাইদের তাদের দাদাকে বাঁচানোর গল্প। পরিশেষে এটি তাংশানকে ক্রমাগত মূল্যবান অভিজ্ঞতা প্রদান করেছে। এর ফলে সে দ্রুত বড় হয়ে উঠল। আমি উপলব্ধি করলাম শুধুমাত্র প্রথমে তার থেকে ভাগ্যের সুরক্ষা সরিয়ে দিয়ে কেবল তখনই আমি তাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারব। এই কথা ভেবে আমি উদাসীনভাবে কথা বললাম। এই কথা শুনে দুজনই থেমে গেল। তার পদক্ষেপ হঠাৎ থমকে গেল। বিশেষ করে তাংশান। তারা এমনকি মৃত্যুর আশঙ্কাও অনুভব করেছিল। পাশে দাঁড়িয়ে থাকা রুজানও আতঙ্কিত হতে শুরু করল। কিন্তু তার মনিবের অতীতের কথা ভেবে, যিনি তাকে খুব স্নেহ করতেন। এমনকি যদি আমি এখন পালিয়ে যাই, গুরু তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তবে সম্প্রদায়টি তোমাকে বহু বছর ধরে লালন পালন করেছে। তোমার পেছনে অগণিত সম্পদ অপচয় করা হয়েছে। তোমার বেড়ে ওঠার সময় তোমাকে আশ্রয় দিতে অগণিত শিষ্যকে বলিদান করা হয়েছিল। কথা বলতে বলতে আমি উঠে ধীরে ধীরে রুজানের দিকে হাঁটতে লাগলাম। তুমি বাইরে কোনো এক অচেনা লোকের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছ। আমাকে একটি শব্দ বলো। পারস্পরিক স্নেহ। যে সম্প্রদায় তোমাকে লালন পালন করেছে তার সাথে তোমাকে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। তুমি সত্যি একজন কৃতজ্ঞ ও পিতৃভক্ত পুত্র। আমার ইনিন এবং ইয়াং শুনুন। অদ্ভুত শব্দ। রুইয়ানের মুখটা ফ্যাকাশে ও নীলচে-সাদা রঙের মিশ্রণ ছিল। আমার মুখটা গরমে পুড়ে যাচ্ছিল। অবচেতনভাবেই সে তার মনিবের প্রতি বিষণ্ণ ও ক্ষুব্ধ হয়ে উঠল। তুমি যদি এমনটা বলতেই থাকো, এই শিষ্য তার বাকি জীবনে আর কখনো তোমার সাথে কথা বলবে না। এই কৌশলটি সবসময় কার্যকর হয়েছে যতক্ষণ সে এই চালটি ব্যবহার করে। আমি তৎক্ষণাৎ নিলজ্জের মতো তাকে রাজি করানোর চেষ্টা করতাম। কিন্তু রুজান জানত না, আমার সামনে গুরু। এটি আর আগের মতো নেই। তার মনিব তাকে সীমাহীন স্নেহ করতেন। আমি এটা শুনেছি। সে তাকে রাজি করানোর চেষ্টা তো করেনি, বরং তার সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। বরং আমার এতটাই বিতৃষ্ণা লাগছিল যে বমি করতে ইচ্ছে করছিল। আমি আর সহ্য করতে না পেরে তাকে একটা থাপ্পড় মারলাম। এটা পুরোপুরি অযৌক্তিক। রুইয়ানের মুখ খালি চোখে দেখা যায় এমন গতিতে নড়ে উঠল। এটা দ্রুত ফুলে উঠল। সে অবিশ্বাস ভরে বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। তাংশান আরও বেশি ক্ষিপ্ত ছিল। দেখে মনে হচ্ছিল সে আমার সাথে আমৃত্যু লড়াই করবে। আমি কেবল উদাসীনভাবে তার দিকে তাকালাম। লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে এক জায়গায় দাঁড়িয়ে রইল, নড়তে পারছিল না। এই দেখে শিষ্যরাও অবজ্ঞার সাথে রুজানকে তিরস্কার করল। কি অকৃতজ্ঞ! তোমাদের সম্প্রদায় কিভাবে এমন একটা জিনিস গড়ে তুলতে পারল? নির্লজ্জ মহিলা! তুমি নিজেকে দলনেতার শিষ্য বলার সাহস করো? এই মুহূর্তে রুজান হতবাক হয়ে গেল। সে এটা কখনো আশা করেনি। তার মনিব, যিনি তাকে সবসময় খুব স্নেহ করতেন, তুমি কি এত লোকের সামনে তাকে মারবে? আরও অপ্রত্যাশিতভাবে তার সহশিষ্যরা, যারা তাকে অমূল্য রত্নের মতো লালন করত, সে তাকে এই কথাগুলো বলত। স্পষ্টতই সে নিজের আচরণ নিয়ে বিন্দুমাত্র ভাবেনি। আমার শুধু মনে হয় বাকি সবাই ভুল। অন্যায়ের শিকার হওয়ার অনুভূতি। সে চোখে বিরক্তি নিয়ে আমার দিকে তাকালো। মাস্টার, এই শেষবার আমি আপনাকে প্রভু বলে ডাকব। এখন থেকে আমাদের মধ্যে আর কোনো শিক্ষক ছাত্র সম্পর্ক নেই। এই বলে সে তাংশানের হাত ধরে চলে যেতে শুরু করল। কিন্তু আমার উদাসীন কণ্ঠস্বর আবার বেজে উঠল। তুমি চলে যাচ্ছ? আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। এটা শুনে রুইজানের মনে আনন্দের ঢেউ খেলে গেল। আমি ভেবেছিলাম আমার মনিব আগের মতোই জেদ ধরে আছেন। আমি এখনো তাকে মনে মনে ভালোবাসি।
এইমাত্র যে অপমান আমি সহ্য করেছি সে কথা ভাবছিলাম। এরপর সে পরিকল্পনা করল না। এত সহজে ক্ষমা করে দাও। অন্ততপক্ষে আমি তোমাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করব। তোমাকে সশরীরে 100বার ক্ষমা চাইতে হবে। তিনি সবেমাত্র চিন্তা শেষ করে ঘুরে কথা বলতে যাচ্ছিলেন। অপ্রত্যাশিতভাবে হঠাৎ একটি লম্বা তলোয়ার উড়ে এলো। তার পায়ের নিচে ঢোকানো। মানুষ হাঁটতে পারে, কিন্তু সুপ্রিম বোন আমাকে রেখে গেল। একথা শুনে রুজান ও তাংশান দুজনেই স্তব্ধ হয়ে গেল। আমি এইমাত্র যা শুনলাম তা প্রায় বিশ্বাসই করতে পারছিলাম না। এই মুহূর্তে আশেপাশে শিষ্যরাও বুঝতে পারলেন কি ঘটছে। শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে শুরু করল। এই সর্বশ্রেষ্ঠ অস্থিতি তাইশুয়ান পবিত্র ভূমির এক অতুলনীয় সম্পদ। এটি প্রবেশ করানোর মাধ্যমে সাধারণ মানুষ তাৎক্ষণিকভাবে মার্শাল আর্টের বিস্ময়কর প্রতিভায় পরিণত হতে পারে। যদি এখন এটা কেড়ে নেওয়া হয়, তাদেরও কি তা পাওয়ার সুযোগ থাকবে না? এটা বুঝতে পেরে তাংশান আতঙ্কিত হয়ে পড়ল। লর্ড সেক্ট লিডার, রুজান আপনার ব্যক্তিগতভাবে প্রশিক্ষিত শিষ্য। তুমি এত নিষ্ঠুর হতে পারলে কি করে? এটা শুনে তাংশানের উপর আমার প্রচণ্ড চাপ আমি গোপন করার কোনো চেষ্টাই করিনি। মনে হচ্ছে আমি আপনার সাথে একটু বেশি ভদ্রতা দেখাচ্ছি। তাই জুয়ান পবিত্র ভূমি, এটা এমন কোনো জায়গা নয় যেখানে তোমার মতো কেউ বেপরোয়া আচরণ করতে পারে। তাংশান হঠাৎ 2 হাঁটু গেড়ে বসে পড়ল। যখন আমি আবার উপরে তাকালাম, তার চোখগুলো ইতিমধ্যেই রক্তবর্ণ হয়ে গিয়েছিল। সে এর আগে কবে এতটা অপমানিত হয়েছে? কিন্তু শত্রু ও আমাদের নিজেদের শক্তির মধ্যেকার বৈষম্য উপলব্ধি করে। এই মুহূর্তে সে এর চেয়ে বেশি আপত্তিকর কিছু বলার সাহস পেল না। সে কেবল রুজানের দিকে অর্থপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারছিল। অর্থটা সুস্পষ্ট। পরম অস্থি কখনো পরিত্যাগ করা যাবে না। রুজান তখনও কাঁপতে কাঁপতে এই দৃশ্য দেখল। তার চোখ বিস্ময়ে ভরে গেল। সে সর্বোচ্চ হাতটিও রাখতে চেয়েছিল, কিন্তু তিনি সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন। শুধু নিজেকে একবার দেখে লাভ কি? অনুষ্ঠানটি দেখতে দেখতে বিরক্ত হয়ে আমি অধৈর্য হয়ে বললাম, তুমি এখনো কোনো পদক্ষেপ নাওনি কেন? তোমাদের দুজনের সাথে সময় নষ্ট করার মতো ধৈর্য আমার নেই। লোকেরা হাট খুঁড়তে এসেছিল। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ তার দিকে একটি শক্তিশালী আভা ধেয়ে এল। ভাই উলফ, 1 মিনিট অপেক্ষা করুন। আমি দেখার পর যে সে কে ছিল। সে নীরবে কথা বলল। জেড ভাইয়ের ইমর্টাল সেক্ট সম্প্রদায় প্রধান, আপনি জোর করে আমার তাই জুয়ান পবিত্র ভূমিতে প্রবেশ করেছেন। তোমার কি মনে হয় আমার পবিত্র ভূমি জনশূন্য? ফেং তাইচাং শুকনো হাসি হাসলেন। তিনি আমাকে সামান্য অভিবাদন জানালেন। নেকড়ে ভাইয়ের প্রায়শ্চিত্ত। ফেংও তাড়াহুড়ো করছিল। এই কারণেই আমি এতটা অনুমান করে নিচ্ছি। এই তাংশান আমার ওয়াংজু অমর সম্প্রদায়ের এলাকা। নবগৃহীত শিষ্য। দয়া করে ব্রাদার উলফ, এটা উপেক্ষা করুন। ক্ষুদ্রমনা ব্যক্তির চিন্তাভাবনা। আমার ওয়াংজু অমর সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে যেতে দাও। তোমার জন্য। আমি ফেং তাইচাংয়ের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালাম। এই ব্যক্তি প্রাথমিক পর্যায়ে তাংশানের প্রথম শক্তিশালী পৃষ্ঠপোষক ছিলেন। মূল কাহিনীতে তিনি এগিয়ে এসে তাংশানকে নিরাপদে নিয়ে গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার কি হলো? তবে তাংশানের উস্কানিতে শত্রুদের হাতে অমর সম্প্রদায়টি নিশ্চিহ্ন হয়ে যায়। সে নিজে তাংশান ও তার হারেমকে রক্ষা করার জন্য এসব করছিল। পশ্চাৎসরণ এবং মর্মান্তিক মৃত্যু। এই মুহূর্তে তাংশান দেখতে পেল যে তার শক্তিশালী পৃষ্ঠপোষক এসে গেছেন। হঠাৎ আমার আত্মবিশ্বাস বেড়ে গেল। লর্ড সেক্ট লিডার, তাইশুয়ানের সম্প্রদায় প্রধান আসলে ইয়ানের সর্বোচ্চ অস্থিতি খনন করে বের করতে চান। অনুগ্রহ করে আপনার শিষ্য ও ইয়ানের প্রতি ন্যায় বিচার করুন। পাশে দাঁড়িয়ে থাকা রুজান একথা শুনল। এটাও একটা সূক্ষ্ম বিস্ময় ছিল। আমি আমার প্রেমিককে কখনো আশা করিনি। এটা অবিশ্বাস্য যে তার এমন একজন শক্তিশালী পৃষ্ঠপোষক আছে। আজকের ঘটনা এখনো একটা সুযোগ থাকতে পারে। এটা শুনে ফেং তাইচাং ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। ভাই ল্যাং, এটা কি সত্যি সত্যি? ফেং তাইচাংয়ের চোখের চাহনি দেখে আমি বিদ্রুপ না করে পারলাম না। ফেং ভাই, আপনি কি একটু বেশিই নাক গলাচ্ছেন না? যাই হোক না কেন, দেহ থেকে সর্বোচ্চ অস্থি অপসারণ করুন। এটা সত্যিই খুব নিষ্ঠুর। সর্বোপরি রুজান আপনারই শিষ্য, যাকে আপনি বহু বছর ধরে প্রশিক্ষণ দিয়েছেন। তুমি কি করে তার এত কষ্ট সহ্য করতে পারলে? এই সম্পর্কটি বহু বছর ধরে গড়ে উঠেছে। সবাই বলে যে সম্প্রদায় নেতা ল্যাং ইয়ানের প্রতি খুবই স্নেহশীল। তুমি ইয়ানের সাথে এমনটা কিভাবে করতে পারলে? এমন জঘন্য কাজ করা একজন শক্তিশালী পৃষ্ঠপোষকের উপস্থিতিতে। তাংশান আর এটা সহ্য করবে না। সে সঙ্গে সঙ্গে আমার সমালোচনা করার সুযোগটা লুফে নিল। আশেপাশে শিষ্যরা ওই দুজনের কথায় প্রভাবিত হয়েছিলেন বলে মনে হলো। অনেকে করুণা প্রকাশ করলেন। রুইয়ান দেখল যে পরিস্থিতি তার অনুকূলে আসতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে তার মুখে আনন্দের ছাপ ফুটে উঠল। তিনি বিশ্বাস করতেন যে তার শ্রেষ্ঠ অস্থিতি সংরক্ষণ করা সম্ভব হবে। তবে আমি হঠাৎ শান্ত স্বরে কথা বললাম। ফেং ভাই, এরা কি আপনার ওয়াংজু অমর সম্প্রদায়ের শিষ্য? মার্শাল মাস্টার স্তরে একজন সামান্য পিঁপড়া। কিসে সে সাহস পেয়েছিল? সে আমার তাই জুয়ান পবিত্র ভূমিতে আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। একথা শুনে সম্প্রদায় নেতা ফেং তাইচাংয়ের মুখের ভাব সামান্য বদলে গেল। সে মনে মনে কিছুটা অসন্তুষ্টি নিয়ে তাংশানের দিকে তাকালো। দুটি মহান পবিত্র ভূমির নেতাদের মধ্যে একটি সংলাপ। কখন একজন শিষ্যের বাধা দেওয়ার পালা আসে? তাংশান দ্রুত গুরু লাংয়ের কাছে ক্ষমা চাইল। এই দৃশ্য দেখে তাংশানের চোখ বড় হয়ে গেল। অবিশ্বাস্য। রাগে জমে গেল। আদেশ অমান্য করা, এই ধরনের পারফরম্যান্স, এতে ফেং তাইচাং স্বাভাবিকভাবে অসন্তুষ্ট হলেন। যদিও তিনি তাংশানকে অত্যন্ত প্রশংসা করতেন, কিন্তু অপ্রত্যাশিতভাবে তাংশান প্রকৃতপক্ষে সম্প্রদায় নেতা হিসেবে নিজের আদেশও অমান্য করেছিলেন। অল্প সময়ের মধ্যে তাংশানের প্রতিভার প্রতি তার কদর অস্পষ্ট ছিল। সম্প্রদায় নেতার অসন্তোষ টের পেয়ে তাংশান সাথে সাথে বুঝতে পারল যে কিছু একটা ভুল হয়েছে। আমি দুঃখিত। সম্প্রদায় নেতা ল্যাং ভাবতে অনিচ্ছুক ছিলেন। শেষ পর্যন্ত তাংশান আমার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিল। কিন্তু যেইমাত্র সে কথা শেষ করল, ছায়ার আড়ালে থাকা তার চাহনি তাইচাংকে বিদ্রুপ না করে পারল না। তার মুখে বিরক্তির আভাস দেখা গেল। তাংশান ভুলে গেল ফেং তাইচাং মার্শাল ভেনারেবল স্তরের একজন অপ্রতিদ্বন্দ্বী বিশেষজ্ঞ ছিলেন। তার প্রতিক্রিয়া, তাইচাংয়ের সমগ্র এলাকাটি অবরুদ্ধ করা হয়েছে এবং এখন তা দৃষ্টিসীমার মধ্যে রয়েছে। ঠিক যখন তাইচাং সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমাদের কি এখন তাংশানকে নিশ্চিহ্ন করে দেওয়া উচিত? আমি পাশ থেকে তামাশাটা দেখছি, কিন্তু তার হৃদয়ে এক শীতল হাসি ফুটে উঠল। যতক্ষণ আমি তাংশানকে তার সমস্ত সুযোগ সুবিধা ও যোগাযোগ থেকে বঞ্চিত করব, তখন দেখা যাক ওই অভিশপ্ত স্বর্গীয় পথ তাকে কিভাবে রক্ষা করে। এই কথা ভেবে আমি মৃদুস্বরে কথা বললাম। এই মহিলা ইতিমধ্যেই নিজ ইচ্ছায় সম্প্রদায়টি ত্যাগ করেছেন। আমাদের সম্প্রদায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করুন। এখন এই সম্প্রদায় নেতা সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান ধন সম্পদ পুনরুদ্ধার করবেন। এতে সমস্যাটা কি? নাকি এটা ভাই ফেং আমার তাইশুয়ান পবিত্র ভূমির সর্বোচ্চ অস্থিতিও দখল করতে চায়? এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। ফেং তাইচাংয়ের মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল। সে খুব তাড়াহুড়ো করে এসে পড়ল। আমি জানি না লিউ রুজান যে লাংয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেছে।
ভাই ক্যাংয়ের এমন কোনো উদ্দেশ্য একেবারেই ছিল না। তাংশান আমার নবগিহিত শিষ্য। আশা করি আপনি দয়া করবেন ভাই। ব্যাখ্যা করার পর সে মনে মনে ওই দুই নির্বোধকে গালি দিল। গোপনে একে অপরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা কি অন্যায়? এই বিষয়টি অবশ্যই প্রকাশ করতে হবে। ফেং তাইচাং যে তাদের ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা পোষণ করেনি তা দেখে লিউ রুজানের শরীর কেঁপে উঠল। সে তোমার দিকে ঝাঁপিয়ে পড়ল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আতঙ্কে তোমার দিকে তাকিয়ে, প্রভু, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি রুজান, তোমার সবচেয়ে প্রিয়জন। হা হা হা, তুমি হয়তো ভুলে গেছো এইমাত্র। কিন্তু নিজেকে। তিনি ব্যক্তিগতভাবে আমাদের গুরু শিষ্যের সম্পর্ক ছিন্ন করেছেন। এখন থেকে অনুগ্রহ করে গিয়ে জেড ভয়েড ইমমর্টাল সেক্টের উপর ধ্বংসজ্ঞ চালাও। পাশে দাঁড়িয়ে থাকা ফেং তাইচাং একথা শুনলেন। তার ঠোঁটের কোণটা কেঁপে উঠল। সে লিউ রুজানের সমস্ত কীর্তি সম্পর্কে জেনেছে। যদি রুজানি সর্বোচ্চ অস্থিতির অধিকারী হয়, তাদের পক্ষে এটি গ্রহণ করা অযৌক্তিক হবে না। কিন্তু এখন তার কাছ থেকে তার শ্রেষ্ঠ অস্থিতি কেড়ে নেওয়া হতে চলেছে। অকেজো ব্যক্তিতে পরিণত। এই ধরনের আবর্জনা ভূমিতেই রাখা উচিত। লিউ রুজানকে নিশ্চল দাঁড়িয়ে থাকতে এবং নড়াচড়া করতে অনিচ্ছুক দেখে আমি হাত তুলে সামনে হালকা টোকা দিলাম। রক্ত অপসারণ এবং হাড় অপসারণ শব্দগুলো পড়ার মুহূর্তে তারপর আমি এক শান্ত ও নির্লিপ্ত সুন্দরীকে দেখলাম ধীরে ধীরে তোমার ছায়া থেকে বেরিয়ে আসা। এই ব্যক্তি আর কেউ নন, তিনি ছিলেন পূর্বের জনের জ্যেষ্ঠ শিষ্য লু চিংজুয়ে। মাস্টার, আপনি আপনার সামনে থাকা হিমশীতল ভাবভঙ্গির অপরূপ সুন্দরী নারীটির দিকে তাকান। তার চোখে শোক ও ক্ষোভের ঝলক দেখা গেল। মূল রচনায় চিংজুয়ে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি লাঙার প্রতি অনুগত ছিলেন। তবে উপন্যাসের মূল চরিত্রটি সারাজীবন অন্ধই ছিল। এমনকি যদি লু চিংজুয়ে শেষ পর্যন্ত তাকে বাঁচানোর চেষ্টা করেও তথাকথিত মর্যাদাপূর্ণ সম্প্রদায় দ্বারা বন্দী বেসমেন্টে আটকে রেখে দিনরাত নির্যাতন করা হতো। মানসিকভাবে প্রতিবন্ধী লাঙিয়া তাকে বাঁচানোর কথা একবারও ভাবেনি। এই কথা ভেবে আমি মুঠি পাকিয়ে ফেললাম। বাজে ধার্মিক পথ এই জীবন। আমি চিংজুয়েকে দিয়ে তোমাদের সবাইকে এক এক করে মাটিতে পুঁতে দেব। চিন্তা করার পর আমি ঘটনাস্থলেই ঘোষণা করলাম, এখন থেকে সর্বোচ্চ অস্থিতি চিংজুয়ে উত্তরাধিকার সূত্রে লাভ করবে। এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। উপস্থিত সকলের চোখ সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল। লু চিংজুয়ের শরীরও কেঁপে উঠল। ওই অবিচল চোখে এই মুহূর্তে তাদের চোখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠল। গুরু কেন তাকে অপছন্দ করতেন না? এমনটা কি হতে পারে যে গুরু আমাকে গুরুত্ব দিতে শুরু করেছেন? এই কথা ভেবে লু চিংজুয়ে নিজের হাতের তলোয়ারের উপর মুঠো আরও শক্ত না করে পারল না। যখন আমি আবার উপরে তাকালাম, তার চোখে দৃঢ়তার এক ঝলক দেখা গেল। গুরু আমার সাথে আন্তরিকতার সাথে আচরণ করতেন। এই জীবন আমি অবশ্যই আমার জীবন বিপন্ন করব আমার প্রভুর জন্য সকল শত্রুকে নিশ্চিহ্ন করতে। লু চিংজুয়ের দৃষ্টি যেন কোনো মৃত ব্যক্তির দিকে তাকিয়ে আছে। রুজানের দিকে তাকিয়ে সে আতঙ্কে চিৎকার করে উঠল, তুমি 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 আর কাছে আসবেন না। ছোট বোন, তুমি তাই সুয়ান পবিত্র ভূমির একজন শিষ্যা। এত চাষাবাদের উপকরণ থাকা সত্ত্বেও সে কিছুই অর্জন করতে পারেনি। তারা শুধু ভালোবাসা আর ঈর্ষার জন্য লড়াই করে, অহংকার এবং তুলনা। আজ আমি লু চিংজুজান আমার গুরুর পক্ষ থেকে তোমাকে এই দুষ্ট শিষ্যকে নির্মূল করব। একটি প্রচণ্ড চাপ নেমে এসে রুজানকে মাটিতে ফেলে দিল। চারটি অঙ্গই নড়াচড়া করতে সম্পূর্ণ অক্ষম ছিল। সে শুধু মাথা তুলে অসহায়ভাবে ক্ষোভ প্রকাশ করতে পারছিল। লু কিংসু, তুমি কুত্তা। ভেবো না যে আমি জানি না তুমি শিজুনকে পছন্দ করো। তুমি শুধু হিংসা করছো যে আমি আমার মনিবের প্রিয় পাত্র। তুই একটা নির্লজ্জ বদমাশ। একটি তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল। রুইয়ান কথা শেষ করেননি। চিংজুয়ের তলোয়ার দিয়ে তার শরীরে আঘাত করা হয়েছিল। আমি তীব্র উত্তাপ অনুভব করলাম। শরীর থেকে বেরিয়ে আসা রুইয়ানের ভয় চরম সীমায় পৌঁছে গিয়েছিল। ভাই শান, দয়া করে আমাকে বাঁচান। তবে তাংশান কেবল সামান্য ভ্রুকুটি করল। তার কর্কশ চেহারা দেখে লিউ রুজানের প্রতি আমার সদিচ্ছা দ্রুত উবে গেল। এটা দেখে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তাংশান এবং ফেংতাই গুদামের মধ্যে সম্পর্ক নষ্ট করা। এখন রুজানের সঙ্গে তার সম্পর্ক আবার ভেঙে গেছে। এখন নির্বাচিত ব্যক্তি হিসেবে তার প্রাথমিক পদক্ষেপগুলো ইতিমধ্যেই বিপথে চলে গিয়েছিল। আমি দেখতে চাই তার নিয়তি ও ভাগ্যের কতটুকু এখনো অক্ষত আছে। সবার সামনে তাংশান, ভদ্রচিত ভাবমূর্তি বজায় রাখুন। শেষ পর্যন্ত কঠিন পরিস্থিতি মেনে নিয়ে ফেং তাইচাংয়ের কাছে সাহায্য চাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। তাইচাংয়ে বন্দী থাকার পরেই সে তাংশানের আসল রূপ দেখতে পেয়েছিল। তিনি কেন একজন প্রতিবন্ধী মহিলার জন্য পদক্ষেপ নেবেন? পরবর্তীতে ফিনিক্স ব্লাড এসেন্স কোয়েস্টটা না থাকলে সে এখন এতটাই অলস যে তাংশানের কথাও ভাবে না। তার সমর্থক তার সাথে কথা বলতে অনিচ্ছুক দেখে সে কেবল মাথা নিচু করতে পারল। রুজানের মিনতি না শোনার ভান করা। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে চাপা হাসির ফোয়ারা বয়ে গেল। আমার মনে হয়েছিল তিনি খুব স্নেহপ্রবণ ছিলেন। আমি আশা করিনি যে সে ঠিক আমার পাশেই দাঁড়িয়ে থাকবে। তার তাওবাদী সঙ্গীর পরম অস্থি আবিষ্কারের এই মনোমুগ্ধকর মুহূর্তে আমাদের সাথে যোগ দিন। এই বাচ্চাটা যদি একজন তরুণী অভিনেত্রীর চরিত্রে অভিনয় করত, আমি এটা অবশ্যই কিনব। জনতার উপহাসের সম্মুখীন হয়ে এই মুহূর্তে ফেং তাইচামো বুঝতে পারল যে কিছু একটা গড়বড় হয়েছে। যদি এটা চলতে থাকে, তাংশানের মধ্যে অবশ্যই অন্তর্দ্বৈত জন্মাবে। শুনেছি এই ছেলেটির নাকি উঁচু মহলের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ আছে। যদি সে এখানে তার সাধনার পথ ত্যাগ করে, সেটা সম্ভবত আমার জন্য ভালো হবে না। এই কথাটা ভেবে সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল। নাকি আমরা কথা বলবো সম্প্রদায় প্রধান ল্যাং? আমি আগে এই বাচ্চাটাকে নিয়ে চলে যাব। কথা বলার সময় তিনি তার জামার হাতা নাড়ালেন। তারপর সে তাংশানের সাথে চলে যাওয়ার প্রস্তুতি নিল। অপ্রত্যাশিতভাবে পরের সেকেন্ডে হঠাৎ মাটি থেকে একটি আগুন জ্বলে উঠল। তাংশান এক জায়গা আটকা পড়েছিল। তুমি চলে যাচ্ছ কেন? তোমার প্রেমিক তো এখনো এখানেই আছে। যদি তুমি মাঝপথে পালিয়ে যাও, তাকে কি আদৌ পুরুষ হিসেবে গণ্য করা যায়? আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল তাংশানের মানসিকতার উপর চাপ অব্যাহত রাখা। অপরপক্ষ এখনো সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছায়নি। কেবল তখনই যখন অপমান তার সঙ্গে সীমা ছাড়িয়ে গেল, কেবল তখনই তার দাও হৃদয় সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ হতে পারে। উলফ মাউন্টেন ক্লিফ চিবিয়ে টুকরো টুকরো করে ফেলার উপক্রম হয়েছিল। সে মাথা তুলে বড় রাগান্বিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। কাছেই দাঁড়িয়ে থাকা ফেং তাইচামো চমকে উঠল। উলফ ফ্যাং, তোমাকে এতদূর আসতে হলো কেন? ঠিক তখনই হঠাৎ একটি সোনালী আলো আকাশের দিকে ছুটে গেল। পরের সেকেন্ডে এটি সৌভাগ্যের এক সোনালী ড্রাগনে রূপান্তরিত হলো, যা মূল হোলের বাইরে কুণ্ডলী পাকিয়েছিল। এটা স্পষ্ট ছিল যে লু চিংজুয়ের সর্বোচ্চ অস্থিতি সম্পূর্ণরূপে খুঁড়ে বের করে ফেলেছিল। এই ড্রাগন শক্তিটি অনেক দিন ধরে দমন করা হয়েছে বলে মনে হচ্ছে। ঠিক যখন সে রুজানের শরীরের বন্ধন থেকে মুক্ত হয়েছিল, এরপর সে বীজজল্লাসে পৃথিবী কাঁপানো এক গর্জন করে উঠল। অন্যদিকে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রুজানকে সবাই উপেক্ষা করছিল। বরফ পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তার লোকদের আবর্জনার মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওটা আর দেখিনি।
তার ভূমিকা পুরোপুরি শেষ। এর ঠিক পরেই আমি হাত তুলে নাড়ালাম। এক প্রবল শক্তি তৎক্ষণাৎ পরম অস্থিতিকে দমন করল। এটি একটি ছোট সোনালী ড্রাগনে রূপান্তরিত হল, যা আমার হাতের তালুকে ঘিরে ঘুরতে লাগল। তারপর আমি প্রধান হল থেকে নিচে নেমে এলাম। লু চিনজুয়ের সামনে এসে কিমজু জিয়েগু শিষ্য গুরুকে কৃতজ্ঞতা জানিয়ে মাথা নত করে। লু চিনজুয়ে অত্যন্ত উত্তেজিত ছিল। ভক্তিভরে মুখমণ্ডল আবৃত্তি করে তিনি পরম অস্থি মুহূর্ত লাভ করলেন। তার শরীরকে ঘিরে সোনালী আলো পাক খাচ্ছিল। শূন্যে এটি অফুরন্ত শক্তি বিকিরণ করছিল। আশেপাশের শিষ্যদের সকলের মুখে ঈর্ষার ছাপ ছিল, কিন্তু কোনো ঈর্ষা বা বিদ্বেষ ছিল না, কারণ লু চিনজুয়ে তাইশুয়ান পবিত্র ভূমির জ্যেষ্ঠ শিষ্য। এই শ্রেষ্ঠ হাতটি গ্রহণ করার মতো শক্তি ও যোগ্যতা তাদের অবশ্যই আছে। আমাকে সুপ্রিম বনটি সরাতে দেখার পর তিনি সরাসরি তা তার শিষ্য ফেং তাইচানকে দিলেন, যিনি প্রলোভন সামলাতে পারলেন না। সম্প্রদায় নেতা ল্যাং, অনুগ্রহ করে অপেক্ষা করুন। আমি দাও তিয়ান সম্প্রদায়ের আদেশেই কাজ করছি। সুপ্রিম ধার করতে আসুন। আমি আশা করি সম্প্রদায় নেতা আমার একটি উপকার করবেন। জানতে পেরে যে দাউতিয়ান সম্প্রদায় এই পদক্ষেপটি নিয়েছে, আমি সামান্য ভ্রুকুটি করলাম। দাউতিয়ান সম্প্রদায় হল এমন একটি সম্প্রদায় যার ইতিহাস তাইশুয়ান পবিত্র ভূমির চেয়েও দীর্ঘ। এটি হাজার হাজার বছর আগে থেকে একটি শীর্ষস্থানীয় সম্প্রদায় ছিল। একথা শুনে আশেপাশের শিষ্যরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করতে লাগলেন। আমার দাউতিয়ান সম্প্রদায়ের প্রধান গুচিংজুজানের কথা মনে আছে। মনে হচ্ছে তিনি মার্শাল সেন্ট স্তরে উন্নীত হওয়ার খুব কাছাকাছি আছেন। এই ছেলেটা আসলেই ওরকম একজনের কাছাকাছি যেতে পেরেছিল। এতে কি কেউ অপমানিত বোধ করবে না? এই জগৎ 7টি প্রধান লোকে বিভক্ত। প্রতিটি প্রধান রাজ্যকে আরও 10টি স্তরে বিভক্ত করা হয়েছে। তার উপরে রয়েছে ছিন্ন ভিন্ন শূন্যতা, উচ্চতর জগতে প্রবেশ। কিন্তু এই মহাদেশের সম্পদ সীমিত। এমনকি মার্শাল ভেনারেবল স্তরের ব্যক্তিরাও অত্যন্ত বিরল। মার্শাল সেন্ট স্তরটি শত শত বছর ধরে আবির্ভূত হয়নি। আর যে সকল যুদ্ধসাধক এখনও পৃথিবীতে বিদ্যমান আছেন, পুরো প্রক্রিয়াটিতে গোপন কৌশলের মাধ্যমে শক্তিকে আবদ্ধ করা হয়। একটি প্রাচীন দানব যা শত শত বছর ধরে বেঁচে আছে। যদিও আমি এখন মার্শাল ভেনারেবল স্তরে আছি, কিন্তু তিনি এখনও একজন মার্শাল সেন্ট হতে বেশ কিছুটা দূরে আছেন। এবং গুকিংজুয়ান, তখন একে সহস্রাব্দ বলা হয়। সামরিক সাধু হওয়ার সেরা সম্ভাবনা যার। এই কথা ভেবে আমার ঠোঁটে একটা শীতল হাসি ফুটে উঠল। কাহিনীটি জানার পর আমি স্বাভাবিকভাবেই তিনি জানতেন যে সাধুত্ব অর্জনের জন্য অপরপক্ষ কিসের উপর নির্ভর করে। কিন্তু এই জীবনে সম্ভবত এটা তার পালা নয়। আমার চিন্তা শেষ করে আমি ফেং তাইচাংয়ের দিকে মুখ তুলে তাকালাম। এই ছেলেটার সাথে দাউতিয়ান সম্প্রদায়ের কি সম্পর্ক তা আমি পরোয়া করি না। কিন্তু যে কেউ তাই জুয়ান পবিত্র ভূমির ধনসম্পদ লোভ করার সাহস করে, তাদের সবাইকে এর মূল্য দিতে হবে। আমার কথা শেষ হতে না হতেই আমার আভা হঠাৎ প্রবল বেগে বেরিয়ে এলো। এটি সরাসরি পবিত্র ভূমির সুরক্ষাকারী তরবারি বিন্যাসকে সক্রিয় করেছে। উলফ ফ্যাং, ভাগ্যের পরীক্ষা নিও না। ফেং তাইচাং দেখল যে আমি ব্যাপারটা গুরুতর করতে যাচ্ছি। তিনি তড়িঘড়ি ও কঠোরভাবে তিরস্কার করলেন। আমি তাকে পুরোপুরি উপেক্ষা করলাম। তিনি হাত তুলে সেই বিশাল গঠনের শক্তি চেপে ধরলেন। সঙ্গে সঙ্গে ফেং তাইচাং এক মুখ রক্তথুতু করে ফেলে দিল। এই দৃশ্য দেখে নিচে দাঁড়িয়ে থাকা তাংশানও আতঙ্কিত হয়ে পড়ল। কিন্তু তার নত মুখে অবজ্ঞার একটি আভাস ফুটে উঠল। যদি সিনিয়রের কাছে সুপ্রিম বোন না থাকে, সেটা একটা কঠিন পরিস্থিতি হবে। এই দেখে ফেং তাইচাং আবার হাত জোট করে সম্প্রদায় নেতা ওয়াংকে বললেন, স্বর্গীয় সম্প্রদায়কে আমার মতো সহজে হেনস্থা করা যায় না। তোমার এটা ভালোভাবে ভেবে দেখা উচিত। অবশ্যই যদি সম্প্রদায় নেতা এটা দিতে রাজি হন, আমি এখানে সিদ্ধান্ত নিতে পারি। এটা হয়ে গেলে আমি তোমাকে ফিনিক্স এসেন্স ব্লাডের 3 ফোঁটা দেব। অপর পক্ষ ফিনিক্স এসেন্স ব্লাডের কথা উল্লেখ করেছে। আমি তাচ্ছিল্য করলাম। তিনি সরাসরি অপর পক্ষের কাজটি বলে দিলেন। তুমি শুধু আমার সুপ্রিম বোনটাই চাও, তাই না? যাও, 9 ঘূর্ণিত ফিনিক্স ডিমটাকে পুনরুজ্জীবিত করো। তোমার কি সত্যিই মনে হয় আমি কিছুই জানি না? তোমার কি মনে হয় মাত্র কয়েক ফোঁটা রক্ত দিয়ে বোকাদের বোকা বানানো যায়? এই কথা শুনে ফেং তাইচাংয়ের মুখের ভাব আমূল বদলে গেল। তুমি কি করতে চাও? হে হে, তুমি কি করছো? পরম অস্থি আমার হাতে আছে। সেই সুযোগ আমার তাইশুয়ান পবিত্র ভূমির দাউতিয়ান সম্প্রদায় এসে পৌঁছেছে। এটাও কাজ করে না। ফেং তাইকাং আতঙ্কিত। তিনি অবিলম্বে এই অভিযান সম্পর্কে সতর্ক করেছিলেন। শুধু আমার জেড ভয়ের ইমমর্টাল সেক্টই একা এই কাজটি সম্পন্ন করেনি। চামিউন পর্বত ও ইউনিয়াও গুহা থেকে বিশেষজ্ঞরাও আসবেন। আপনার যদি অন্য কোনো ভাবনা থাকে, তাহলে অভদ্রতার জন্য আমাদের দোষ দেবেন না। একথা শুনে কাছের শিষ্যরাও কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়লেন। যদিও ক্যানিয়ন পর্বত এবং ইউনিয়াও গুহা তাদের মতো ভালো নয়, কিন্তু যদি তারা ইউকসুর 3টি পরিবারের সাথে হাত মেলা, তাদেরও সময়টা সহজ হবে না। কিন্তু আমরা তাদের মোতায়েনের ব্যাপারে আগেই জানতাম। আমি সম্পূর্ণ শান্ত ছিলাম। ফিনিক্সের ডিম শুধুমাত্র সর্বোচ্চ হাতটিকেই চেনে। যদি আমি না যাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে এটা ফোটাতে পারবে? এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। তাংশান এবং ফেং তাইকাং এক নজরে আদান প্রদান করলেন। এই মুহূর্তে তাংশানের মাথায় হঠাৎ একটি কুটিল পরিকল্পনা এল। ল্যাংয়া, তুমি যদি এতই সক্ষম হও, তবে এসে আমাকে নিয়ে যাও। আমরা 1 লাখ পর্বতমালায় যে কোনো সময় আপনাকে সেবা দিতে প্রস্তুত। 100,000 পর্বত। আমি স্বাভাবিকভাবেই যাব। কিন্তু তুমি কখন আমার উপস্থিতির অপেক্ষায় থাকার যোগ্যতা অর্জন করলে? একটা বলার পর আরেকজন শ্রদ্ধে মার্শালের আভা তাকে চেপে ধরল। আমি অনেক আগেই তাংশানের ছোটখাটো চক্রান্তগুলো ধরে ফেলেছি। যদিও তাংশান বর্তমানে স্বর্গীয় নিয়তির অধিকারী এবং তাকে হত্যা করা যায় না, কিন্তু মাত্র 2 রাউন্ড পরেই সুযোগ দুর্বল হয়ে পড়ে। প্রথমে কিছু সুদ জোগাড় করতে কোনো সমস্যা নেই। যখন তাংশানকে আবার মাটিতে ফেলে দেওয়া হলো, অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গগুলো হঠাৎ একটি সংবেদন অনুভব করল। পরমুহূর্তে নাড়িবুড়ি মেশানো এক মুখ রক্ত ছিটকে বেরিয়ে এল। ফেং তাইচাং কিছুটা অবাক হয়ে তাংশানের দিকে তাকালো। এই ছেলেটার মাথাটা ভীষণ এগুয়ে। কেবল চেপে ধরা হয়েছে। তারা নিজেদের ভুল থেকে শেখে না। আমার ভয় হচ্ছিল এখানে হয়তো তার সাথে সত্যিই কিছু একটা ঘটে যাবে। তাংশানের উদ্দেশ্য বোঝার পর সে দ্রুত বিদায় জানিয়ে হাত জোড় করল। সম্প্রদায় নেতা ল্যাং আসলে রাজি হয়েছিলেন। 3 দিন পর আমি ক্যাং পাহাড়ের প্রবেশপথে তোমার জন্য অপেক্ষা করব। আমাদের হতাশ করো না। একথা বলে সে তাংশানকে ধরে তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। এই দেখে আমি তাদের আর আটকালাম না। শুধু সেখানে দাঁড়িয়ে গল্পের বাকি অংশটা মনে মনে আবার ভাবছিলাম। মূল গল্পে ফিনিক্সের ডিমটি যাতে সফলভাবে ফুটে ওঠে তা নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করেছিল। 3টি প্রধান সম্প্রদায়ের প্রতিটি একগুচ্ছ দুর্লভ ও মূল্যবান ধনসম্পদ তৈরি করেছিল। দাউতিয়ান সম্প্রদায় চেয়েছিল তাংশান যেন সফলভাবে সুযোগটি কাজে লাগা। তার জন্য একটি কিয়ানকুন তালা কিনতে তারা প্রচুর অর্থ ব্যয় করেছিল। যতক্ষণ পর্যন্ত ডিম ফুটে বের হওয়া ফিনিক্সটি চিয়ানকুন লক দ্বারা যথাস্থানে আবদ্ধ থাকে। অপরপক্ষ তাংশানকে তাদের প্রভু হিসেবে স্বীকৃতি দেবে। আমার মনে আছে ফিনিক্স গার্লকে যদি তখন ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হতো, তাংশান একটি পেতে পারত। অত্যন্ত শক্তিশালী রক্ষীরা। কিন্তু শেষ পর্যন্ত কারণ তার সত্তা ও রক্তের অনেকটাই কেড়ে নেওয়া হয়েছিল। সে কেবল একজন সামুরাইয়ের সমতুল্য সাধনাস্তর নিয়ে জন্মগ্রহণ করেছিল।
তাছাড়া তাংশান অপরপক্ষকে সাধনার পাত্র হিসেবে ব্যবহার করেছিল, অনিয়ন্ত্রিত। এর ফলে সে অবশেষে তাংশানের প্রশিক্ষণের গতির চেয়ে পিছিয়ে পড়ে অপর পারে পরিত্যক্ত। তাংশান এবং তার সঙ্গী যারা এইমাত্র চলে গিয়েছিল। আমরা 1 লক্ষ পর্বতমালার ভিতরে এসে পৌঁছেছি। এছাড়াও ক্যানিয়ন পর্বত এবং ইউনিয়াও গুহার 2 সম্প্রদায়ের নেতা। আমরা ইতিমধ্যে এখানে অপেক্ষা করছি। দলটি একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর তাদের দৃষ্টি তাংশানের উপর স্থির ছিল। এটা নিশ্চয়ই তাংশান। যেমনটা আশা করা হয়েছিল, জিয়াও জিয়াও একজন বিস্ময় বালিকা। তিনি অল্প বয়সেই মার্শাল আর্টের শিক্ষানবিশেষ শিখরে পৌঁছে গিয়েছিলেন। ভবিষ্যৎ একেবারেই সীমাহীন। তারা দুজন। ফেং তাইচাংয়ের ঠোঁট কেঁপে উঠল। আগেও কি আমি এমন দেখতেছিলাম? কি লজ্জার! তাংশান। মনে হচ্ছে তারা তাইশুয়ান পবিত্র ভূমিতে তাদের কর্মকাণ্ডের কথা ভুলে গেছে। মাথা নত করে ও বিনীত চোখে সে সম্মানের ভঙ্গিতে হাত দুটি তুল। 2 জন সিনিয়র, ভদ্র এবং বিনয়ী। কি ভালো শিশু। সান চাংচিং প্রশংসায় ধীরে ধীরে মাথা নাড়লেন। এটা শুনে ফেং তাইচাং কিছুটা অনুভব না করে পারলেন না। আসলে আমরা আজ এখানে একটু আগেই চলে এসেছি। তোমাদের দুজনের সাথে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আছে। আমরা এইমাত্র তাইশুয়ান পবিত্র ভূমিতে পরম সত্তাকে লাভ করিনি, বরং নেকদের দাঁতের দ্বারা সে আরও বেশি অপমানিত হল। সে এমনকি এও বলেছে যে সে এসে নয়ঘূর্ণিত ফিনিক্স ডিমটির জন্য আমাদের সাথে প্রতিযোগিতা করতে চায়। সান চ্যাংকিং মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। কিছু অদ্ভুত খোলা জায়গা। যুক্তিগতভাবে বলতে গেলে উলফ ফ্যাংয়ের দাও তিয়ান সম্প্রদায়কে অসন্তুষ্ট করার কোনো কারণ ছিল না। অপর পক্ষের প্রশ্ন শুনে তাংশান তৎক্ষণাৎ অনুভব করল যে সে সুযোগটি কাজে লাগিয়েছে। সঙ্গে সঙ্গে আগুনে ঘি ঢালা হলো। এটা শুধু দাও তিয়ান সম্প্রদায়কে উপেক্ষা করার চেয়েও বেশি কিছু। তুমিও তাকে বলেছিলে। আপনারা দুজন জ্যেষ্ঠ সহকর্মী এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই লোকটা বলল তুমি তার মনোযোগ পাওয়ার যোগ্য নও। এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। সান চ্যাংকিং ও লিউ লিয়ানের মুখ তৎক্ষণাৎ কালো হয়ে গেল। লাঙ্গিয়া কি আসলেই এতটা অহংকারী? লাঙ্গিয়া এমনই এক দাম্ভিক বদমাশ। এমনকি সিনিয়র উইন্ড। তারা লাঙ্গার কাছে পুরোপুরি অপমানিত হয়েছিল। একথা শুনে তারা দুজনেই তৎক্ষণাৎ দ্বিধা করা বন্ধ করে দিল। তার অনেক সাহস আছে, যদি সে আসার সাহস করে আমরা এখানেই তাদের নিশ্চিহ্ন করে দেব। তাদের দুজনকে এত ক্ষুব্ধ দেখে তাংশানের মুখে এক অনবরত হাসি ফুটে উঠল। দেখব তুই 3 দিনে লাঙ্গিয়াতে কিভাবে মরিস। তারপর আমি তোমাকে মাটিতে হাঁটু গেড়ে বসাবো। আজ যে অপমান আমি সহ্য করেছি তার শতগুণ প্রতিশোধ নেব। ফেং তাইচাং পুরো সময়টা নীরব রইল। যদিও লাঙ্গিয়া তাকে দমন করেছিল, কিন্তু সে আর কোনো বাড়াবাড়ি করেনি। তাংশান এবং লিউ রুজান, তাই জুয়ান পবিত্র ভূমিতে তার কর্মকাণ্ড একে বলে কর্মফল। লাঙ্গিয়া ভাষায় একটিও শূন্য ছিল না। খাবার। অপ্রত্যাশিতভাবে এই শিশুটি শুধু কোনো অনুশোচনাই দেখায়নি। এখনো 2 পক্ষের মধ্যে ঝামেলা পাকানো হচ্ছে। মাত্র কয়েকটি কথায় সে 2টি প্রধান সম্প্রদায়কে এই গোলমালের মধ্যে টেনে আনো। এই লোকটা ভবিষ্যতে সে সাধনা জগতে নিঃসন্দেহে এক বিরাট উপদ্রব হয়ে উঠবে। লাঙ্গিয়া ঠিক বলেছেন। এই কাজটি সমাধান করার পর তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটির সাথে যোগাযোগ ছিন্ন করতে হবে। নইলে জানি না আমাকে আরও কতজনের দোষ নিজের কাঁধে নিতে হতো। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা। ফেং তাইচাং নির্বে একটু পিছিয়ে গেল। তবে তাংশান সেই সময় এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। এর পরিবর্তে সে প্রতিশোধের কল্পনায় হতাশাজনকভাবে নিমগ্ন হয়ে পড়ল। অপরদিকে তাই জুয়ান পবিত্র ভূমি। আমি 10,000 পর্বতমালার ভেতর থেকে আসা সমস্ত খবর তাদের জানিয়েছিলাম। লু খেংফু শোনা শেষ করার পর সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল। মাস্টার, যদি শিষ্য ডিম ফোটানোর জন্য পরম অস্থিতি সক্রিয় করতে না পারে তাহলে কি হবে? তুমি সর্বোচ্চ হাতটি রেখে দাও না কেন? এটা শুনে আপনি খুব আবেগাপ্লুত হয়েছিলেন। আমি তোমাকে যা দিই তার ভালো যত্ন নিও, যতক্ষণ আপনি অধ্যবসায়ের সাথে চাষ করবেন, যতক্ষণ আমরা এই শ্রেষ্ঠ হাতটি নষ্ট না করি। 2 দিন পর লু চিনজুয়ের সর্বোচ্চ অস্থিতিকে সম্পূর্ণরূপে একীভূত করেছে। সবকিছু প্রস্তুত করে আমি আর দেরি করব না। তারা তাকে সরাসরি 1 লক্ষ ফুট উঁচু পর্বতশ্রেণীর গভীরে নিয়ে গেল। স্থানটি কুয়াশা ঢাকা। স্পষ্টতই একটি জাল ফেলা হয়েছে। এইমাত্র এসে পৌঁছলাম। তাংশান থেকে আসা দলটি তাদের অভ্যর্থনা জানাতে বেরিয়ে এল। লাঙ্গিয়া আশা করেনি যে তুমি সত্যিই আসার সাহস করবে। ফেং তাইচাং আমার দিকে শীতল দৃষ্টিতে তাকালো। এমন কি আছে যা আমি করতে সাহস করব না? একদল উচ্ছৃঙ্খল জনতা। অন্য কেউ কথা বলার আগেই তাংশান লাফিয়ে বেরিয়ে এল। অত্যন্ত অহংকারী। যেহেতু তুমি ক্যানিয়ন পর্বত এবং ইউনিয়াও গুহার দিকে নিচে তাকাও, আজ আমি আপনাদের দেখাবো এই 2 জন সিনিয়র কতটা অসাধারণ। এটা শুনে তোমার পাশে থাকা সান চ্যাংচিং ও লিউ লিয়ান তোমার দিকে রাগে চোখ পাকিয়ে তাকাল। ঠিক বলেছেন লাঙ্গিয়া, তুমি ভীষণ অহংকারী। হে সর্বোচ্চ সাধু সম্রাট, আপনি কবে এত শক্তিশালী হলেন? আমরা 3 জন একসাথে থাকলেও তুমি আমাদেরকে হুমকি হিসেবে গণ্য করবে না। এ কথা শুনে আমি সামান্য ভ্রু কুঁচকালাম। তোমাকে শেষবার দেখার পর মাত্র কয়েকদিন হলো। তাংশান আরও 2 জন প্রধান বলির পাঠা খুঁজে পেয়েছে। সত্যিই ভাগ্যের এক নির্বাচিত জন। আমরা কেবল আত্মস্বার্থ দ্বারা চালিত। আমি কখন বলেছি যে আমি তোমাকে তুচ্ছ মনে করি? দয়া করে আপনার জঘন্য আবেগগুলো এর মধ্যে আনবেন না। আচ্ছা, এটা খুবই জঘন্য। তারা মূলত লাঙ্গার সঙ্গে তর্ক করতে চেয়েছিল। কিন্তু আপনি যা বলেছেন, এতে সান চ্যাংকিং ও তার সঙ্গী দুজনেই হতবাক হয়ে গেলেন। এই পর্যায়ে তারা কেবল তখনই বুঝতে পারল। আমার আগে মনে হচ্ছে আমরা কেবল তাংশানের দিক থেকেই গল্পটা শুনেছি। সর্বোপরি অপর পক্ষের পেছনে দাও তিয়ান সম্প্রদায় রয়েছে। কেউ তাকে সন্দেহ করবে না। কিন্তু এই লোকটা এখন যা বলছে, এটা লাঙ্গিয়া যা প্রকাশ করতে চেয়েছিল তার থেকে স্পষ্টতই ভিন্ন। সে কি তাদেরকে ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল? তাংশান এটা দেখেছিল। আমি কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম। তারা দ্রুত আগুনে ঘি ঢেলে দিল। আপনি কি বোঝাতে চাইছেন? এই পর্যায়ে সে কথা বলার সাহস করল না। আমরা আপনাকে তখনই বলেছিলাম লোকজন চামিউন পর্বত এবং ইউনিয়াও গুহা থেকে আসছে। তখন আপনি কি বলেছিলেন? এখন তারা বিপদ স্বীকার করতে ভয় পায়। উলফ ফ্যাং, তুমি সত্যিই নির্লজ্জ। তাংশান মেশিনগানের মতো মুখ খুল। তারা আমাকে এক মুহূর্তে তুলে নিল। তবে আমি তার সাথে তর্ক করতে খুব অলসতা করছিলাম। 5টি শক্তিশালী আবার সরাসরি তাংশানের দিকে ধেয়ে এল। এই দেখে সান চাংচিং এক পা এগিয়ে গেলেন। তাংশানকে অবরুদ্ধ করা। উলফ ফ্যাং, তুমি যদি এতই সক্ষম হও তাহলে আমাদের সাথে খেলার চেষ্টা করো। জুনিয়রের সাথে এত রুট আচরণ করো না। ঘৃণ্য জুনিয়র। মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর সবচেয়ে মজার কৌতুকটা শুনেছি। তোমার পেছনের এই জুনিয়রটাই আমাকে মিথ্যা বলেছিল। সম্প্রদায়ের মহিলা শিষ্যা। তারাও সর্বোচ্চ হাতটি চুরি করতে চেয়েছিল। আমার প্রখর অন্তর্দৃষ্টি না থাকলে তাইশুয়ান পবিত্র ভূমির সর্বোচ্চ ধনসম্পদ তার হাতে আসতে চলেছিল। সে কোনো ছোটখাটো বদমাশ নয়। সে সবচেয়ে নির্লজ্জ ব্যক্তি। আমার কথাগুলো ছিল জোরালো ও প্রতিধ্বনিত।
এটি তাংশানের যথেচ্ছ নামকরণের থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন। এক মুহূর্তের জন্য সান চ্যাংচিং ও লিউ লিয়ান দ্বিধাগ্রস্ত হলেন। তারা কেবল তখনই অন্যদের সাহায্য করে যখন তারা অন্য ব্যক্তিটিকে যোগ্য বলে মনে করে। তাংশান যদি সত্যি এই ধরনের দুমুখো বদমাশ হয়, তারপর তারা একটা জলদস্যু জাহাজে থাকবে। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা। সান চ্যাংচিং তাংশানের দিকে চোখ শুরু করে তাকালেন। সে বিশ্বাস করতে পারছিল না যে এত অল্প বয়সী কেউ। লোকটার চিন্তাভাবনা খুবই গভীর। তুমি কিছু বলছো না কেন ফেং তাইচাং? এই সময়ে লিউ লিয়ানের হঠাৎ মনে পড়ল ফেং তাইচাং, যেটি গত কয়েকদিন ধরে অত্যন্ত নীরব রয়েছে। আমার কি বলার আছে? বিশ্বাস করুন বা না করুন, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ফেং তাইচাং এই ব্যাপারে আর জড়াতে চাননি। সে যত তাড়াতাড়ি সম্ভব ফিনিক্সের সার রক্তটি হাতে পেতে চেয়েছিল। তার বক্তৃতা শুনে সান চ্যাংকিং এবং লিউ লিয়ানের অবস্থা আরও খারাপ ছিল। এই লোকটা যে কিছু জানে তা স্পষ্ট। সরে যান। প্রথমে আমি সুপ্রিম বোন ব্যবহার করে ফিনিক্স একটি ফোটাবো। পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। চলো ওকে ভেতরে নিয়ে যাই। ফেং তাইচাং তিনজনের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই লাঙ্গা ও অন্যদের একটি ভূগর্ভস্থ গুহায় নিয়ে যাওয়া হয়েছিল। এখানে প্রবেশ করার পর লাঙ্গা একটি দেখেছিল অগ্নিমা লাল নকশায় ঝলমল করা একটি বিশাল ডিম। এই মুহূর্তে বিশাল ডিমটি প্রয়োজনকারী আগুনের শিখার মাঝে নির্বে দাঁড়িয়ে আছে। পার্শ্ববর্তী জমি উপরের আগুনে তারা সবাই ঝলসে কালো হয়ে গিয়েছিল। এটাই আসল নয়পাক ফিনিক্স ডিম। যাও উলফ ফ্যাং, সে লু কিংসুকে নির্দেশ দিল। লু চিনজুয়ে তৎক্ষণাৎ এগিয়ে গেল। ফিনিক্সের ডিম ফোটানোর জন্য পরম অস্থির শক্তিকে কাজে লাগাতে শুরু করুন। উলফ ফ্যাং, আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। তুমি ফিনিক্সের সার রক্তে 3 ফোঁটা তোমার সাথে নিয়ে যেতে পারো। এই সময়ে সর্বোচ্চ অস্থি ফেং তাইচাং আমাকে একটি নতুন প্রস্তাব দিয়েছিলেন। দাউতিয়ান সম্প্রদায় কর্তৃক তাদের উপর অর্পিত প্রধান কাজ। এর মূল উদ্দেশ্য হল তাংশানকে 9 টান ফিনিক্স পেতে সাহায্য করা। সময়কাল তারা মূল্য পরিশোধ হিসেবে ফিনিক্সের সারবস্তু আহরণ করতে পারে। সুতরাং এটি একটি অপরিহার্য বিষয়। তারা তখনও উলফ ফ্যাংয়ের বিরুদ্ধে লড়াই করতে চায়নি। সিনিয়র ফেং, আপনি এটা কিভাবে করতে পারলেন? যদি এই বিষয়টি দাউতিয়ান সম্প্রদায়ের কানে পৌঁছায়, তারা অবশ্যই আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাংশান প্রচণ্ড ক্ষুব্ধ ছিল। সে সত্যি এটা আশা করেনি। এই সময় তাইচানের বাতাস কমে যাবে। আমি তোমার নিরাপত্তার জন্যই এটা করছি। আমাদের সত্যিই পদক্ষেপ নিতে হবে। তুমি কি এটা থেকে পালাতে পারবে? ফেং তাইচাং সামান্য ভ্রু কুঁচকালেন। এই মুহূর্তে দূরে ফিনিক্স পাখির ডিমটির উপর পদক্ষেপ নেওয়া ঠিক আছে। আমি এই ফিনিক্সের ডিমটা পেতে দিতে প্রতিজ্ঞ। উলফ ফ্যাং যা বলেছিল তা শুনে ফেং তাইচাং ও তার লোকেরা অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। তবে ঠিক যখন এটি বিস্ফোরিত হতে যাচ্ছিল, সে দলের কেন্দ্রস্থলে নড়াচড়া করতে চায়নি। কিন্তু হঠাৎই তা থেকে এক ঝলমলে লাল আলো নির্গত হল। একটি বিশাল শক্তি ঘূর্ণি, ফিনিক্সের ডিমের উপর শূন্য থেকে আবির্ভূত হওয়া। একই সময়ে এটি পারিপার্শ্বিক পরিবেশ থেকে ক্রমাগত শক্তি শোষণ করে। ডিমের মধ্যে ঢেলে দিন। জিনিসপত্র বের করার সময় হয়েছে। উলফ ফ্যাং পাশ থেকে তাদের মনে করিয়ে দিল। তুমি কি কিছু আনছো না? লিউ লিয়ান রাগে আমার দিকে কটম করে তাকালো। সেটা শুনে আমি কাজ ঝাঁকালাম। যাই হোক, আপনারা সবাই ওগুলো এনেছেন। আর কি নিয়ে আসা উচিত? মনে হচ্ছিল উলফ ফ্যাং সত্যিই খালি হাতে এসেছিল। দলটি বিরক্তি ভরে তার দিকে কটম করে তাকালো। এটি আমাদের ফিনিক্স সত্তার রক্তের সাথে সম্পর্কিত। আমরা আর অপেক্ষা করতে পারছি না। সবকিছু গুছিয়ে নিয়ে তাইচাং অবরুদ্ধ করাই ছিল প্রথম পদক্ষেপ। সে সেটা তার কোমরে চিয়ানকুন ব্যাগে চাপ দিয়ে রাখল। পরবর্তীতে অগণিত দুর্লভ ও মূল্যবান উপাদান এক দীর্ঘ নদীর মতো এটি ফিনিক্স ডিমের উপরের ঘূর্ণিতে প্রবাহিত হল। যদি তারা দুর্লভ এবং মূল্যবান ভেষজ না রাখে, ফিনিক্স এসেন্স ব্লাড যা একটিমাত্র ফিনিক্স ডিম থেকে উৎপাদন করা যায়, অত্যন্ত সীমিত, সবার জন্য যথেষ্ট নয়। এই দৃশ্য দেখে লাঙ্গার ঠোঁটে হাসি ফুটে উঠল। সবকিছু তার ভবিষ্যৎবাণী অনুযায়ী এগোচ্ছে। যতক্ষণ এই লোকেরা এর সাথে এই অগণিত দুর্লভ এবং মূল্যবান উপকরণগুলো যোগ করুন, এই ফিনিক্সের ডিম এটি এক অতুলনীয় শক্তিধর সত্তার জন্ম দিতে পারে। মূল কথাটি হল, তারা এই সময়কালে ফিনিক্সের সার গ্রহণ করেনি। দলটি পালা করে তাদের জিনিসপত্র ধরে রাখছিল। ফিনিক্সের ডিমগুলোকে সমস্ত খাবার খাইয়ে দিন। ফিনিক্সের ডিমের খোসায় শীঘ্রই প্রথম ফাটলটি দেখা দিল। তবে যখন তারা সবাই ব্যস্ত ছিল, তাংশান হঠাৎ হাত তুলে চিৎকার করে উঠল। কিয়ানকুন লক ফলস। তার শরীর থেকে একটি সোনার চাকতি উড়ে বেরিয়ে এল। তাংশান মন্ত্র পাঠ করতে যাচ্ছিল। অজাত নয় ঘূর্ণন ফিনিক্সকে বশীভূত করা এক প্রচণ্ড শক্তি। কিন্তু হঠাৎ তার সামনে চিয়ানকুন লোকটি গুলিবিদ্ধ হয়ে ছিটকে গেল। তারপর আমি দূরে নিজেকে আঙুল নাড়তে দেখলাম। চিয়ানকুন তালাটা বুদবুদের মতো সঙ্গে সঙ্গে ফেটে গেল। যখন ওই বদমাসটা এই দৃশ্যটা দেখল, তার চারপাশে তিনজনই পাগল হয়ে গেল। এখন ফিনিক্স এসেন্স ব্লাড কোয়েস্টটি সম্পূর্ণ না হওয়া তো দূরের কথা, সম্ভবত দাউতিয়ান সম্প্রদায় এই তিনজনকে লক্ষ্যবস্তু বানাবে। পূর্বে প্রস্তুতকৃত অমরত্বফাদ অ্যারেটি অবিলম্বে সক্রিয় করা হয়েছিল। শিকলগুলো শূন্য থেকে বেরিয়ে এল। সোজা পিয়ার্স উলফ ফ্যাং, একজন বিশেষজ্ঞের সামনে তোমার সামান্য দক্ষতা দেখানোর সাহস হয়? উলফ ফ্যাং ঠান্ডা গলায় নাক ঝাড়ল। সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান তরবারি, তাই সুয়ান তরবারি হঠাৎ পেছন থেকে উড়ে বেরিয়ে এলো। অগণিত শৃঙ্খল কাটার সময় এক প্রচণ্ড শক্তিও বাইরের দিকে ছড়িয়ে পড়ল। কেবলমাত্র সান চ্যাংকিং এবং লিউ লিয়ান, যারা মার্শাল কিং স্তরে ছিলেন, এক মুহূর্তে পিছনের দিকে উড়ে যাওয়া। শুধুমাত্র হেভেন বাইন্ডিং অ্যারে নিয়ন্ত্রণ অব্যাহত রাখার মাধ্যমেই ফেং তাইচাং নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। লাঙ্গাকে শক্ত করে আটকে রাখো। লাঙ্গা সবেমাত্র তলোয়ারের আঘাত হেনেছিল। তারপর আমি আমার শরীরের ভেতরের প্রকৃত শক্তি আবিষ্কার করলাম। এটা অত্যন্ত ধীর গতিতে চলতে শুরু করল। এর কারণ হল, সান চাংচিং মূলত উপত্যকাটিকে বিষাক্ত বাষ্পে পূর্ণ করেছিলেন। এর ফলে মাত্র কয়েকটি চালের পরেই উলফ ফ্যাংয়ের পরাজয় ঘটে। সে তৎক্ষণাৎ শূন্যে আটকা পড়ল। ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো। এই দৃশ্য দেখে নিচ থেকে তাংশান উত্তেজিতভাবে চিৎকার করে উঠল। কিন্তু পরের মুহূর্তে হঠাৎ উলফ ফ্যাংয়ের চারপাশে লাল আগুনের একটি ঝলকানি ছড়িয়ে পড়ল। তারপর এটি হঠাৎ বিস্ফোরিত হল। অগণিত বিষাক্ত বাষ্প এমনভাবে জ্বলে উঠল যেন তা এক শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু করে দিয়েছে। এই দৃশ্য দেখে উপস্থিত সকলের চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। ফেং তাইচাং অবিশ্বাসের সুরে গর্জন করে উঠল, এটা কি করে সম্ভব? 9 টান ফিনিক্স ক্যান সাহায্য করবে? এটা দেখে আমি না হেসে পারলাম না। আপনি সম্ভবত ভুলে গেছেন, কিয়ানকুন লক ছাড়া ইতিমধ্যে চেতনাসম্পন্ন ফিনিক্সের ডিমটি কোনটি বেছে নেবে? সে নিজেই সবচেয়ে ভালো জানে। ফিনিক্সের ডিম ফুটে বেরোনোর সাথে সাথে দ্রবণটির শব্দ ক্রমশ জোরালো হতে লাগল। মনে হচ্ছে এটা ফুটে বাচ্চা বেরোবে। তাংশান, যা নীরব রয়েছে, কিন্তু সে গোপনে একটি কালো বড়ি বের করে নিল। সে এক অশুভ অভিব্যক্তি নিয়ে বিটবিট করে বলল, কি সব অকেজো আবর্জনা! তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। তারপর সে মুঠি পাকালো।
কালো বডিটা তৎক্ষণাৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেল। সে দ্রুত সেটা অমিত দ্বারা সৃষ্ট ঘূর্ণিতে নিক্ষেপ করল। সান চাংচিং এবং লিউ লিয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি? তুমি এর মধ্যে কি দিয়েছ? তাংশান কোনো জবাব দেয়নি, কিন্তু তার সামনের আধ্যাত্মিক শক্তির ঘূর্ণিটি দ্রুত কালো হয়ে যাচ্ছিল। একই সময়ে তাংশান আঙুলের আকারের এক টুকরো ধূমপানের তামাক বের করল। সে এটা ফু দিয়ে নিভিয়ে দিল। মারাত্মক উপত্যকার বাতাস। ঘটনাস্থলে তাইকামি প্রথম ব্যক্তি যিনি জিনিসটি চিনতে পেরেছিলেন। আমিও সামান্য ভ্রুকুটি করলাম। এই দৃশ্যটি মূল রচনাটিতে ছিল না। অপ্রত্যাশিতভাবে গুচিংজুজান তার জন্য এমন একটি বিকল্প পরিকল্পনা রেখে গিয়েছিল। মৃত্যু উপত্যকা অত্যন্ত কুটিল গুকিতদের আবাসস্থল। ব্যবহারের পর এটি অন্যদের বংশগত শক্তি চুরি করতে পারে। তবে এই ধরনের গুকিত পরিশোধন করার প্রক্রিয়াটি অত্যন্ত কুটিল। ঔষধি উপাদান হিসেবে 10 লক্ষ মানুষের একটি জাতি প্রয়োজন। শেষবার এটি দেখা গিয়েছিল 1000 বছর আগে। এই নামটি শুনে সান চাংচিম ও লিউ লিয়ান উভয়ই বিষণ্ণ হয়ে পড়লেন। যদি সমস্ত রক্তধারা শোষিত হয়, তাংশান থেকে জীবনস আহরণ করার সাহস তাদের ছিল না। অনেক দুর্লভ ও মূল্যবান উপকরণ ব্যবহার করা হয়েছিল। এটা এখন পুরোপুরি একটা তামাশায় পরিণত হয়েছে। এই মুহূর্তে তাইচাং সিলমোহর করার আগে তাদের মনোভাবের কথা মনে পড়ল। বৃদ্ধ বিডেং অনেক আগেই তাংশানের অকৃতজ্ঞতা ধরে ফেলেছিলেন। তারা তাদের জানায়নি। এই মুহূর্তে তাংশান ঠান্ডা গলায় বলল, সবাই, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি এর কদর করনি। এটা আমার দোষ নয়। তার কথা শেষ হওয়ার পর ফিনিক্সের ডিমটি থেকে কালো শক্তির এক প্রবল স্রোত বেরিয়ে এলো। লিউ লিয়ান এবং সান চ্যাংকিং অনেক আগেই আমার সাথে লড়াই করা বন্ধ করে দিয়েছেন। ফেং তাইচাংও একপাশে সরে দাঁড়ালেন। তার মুখটা অত্যন্ত ফ্যাকাশে দেখাচ্ছিল। সবাই সরে যান। আমি মাথা নাড়ালাম। এক ধাপ এগিয়ে যান। আমারও একটি বিকল্প পরিকল্পনা ছিল, তাই আমি লু চিংজুয়ের দিকে তাকালাম। সে ধীরে ধীরে তার বক্ষ থেকে একটি ছোট চীনামাটির বোতল বের করল। উপরে একটি স্ফটিক স্বচ্ছ আছে। লু চিংজুয়ে বিন্দুমাত্র দ্বিধা করেননি। আধ্যাত্মিক তৈলের অবশিষ্ট 3 ফোঁটা ফিনিক্স ডিমটির উপর ফেলুন। পরের সেকেন্ডে ফিনিক্সের ডিমটির পিছনে একটি উইলো গাছের ছায়া দেখা গেল। চারপাশের কালো আভা সম্পূর্ণরূপে বিতাড়িত হয়েছিল। পুষ্টিপ্রাপ্ত ফিনিক্স বিউটিও তৎক্ষণাৎ উন্মত্ত হয়ে উঠল। এক মুহূর্তে ডেডলি ভ্যালি পুড়ে ছাই হয়ে গেল। ফেং তাইচাং অবিশ্বাস ভরে মাথা তুলল। এটা লিউ শেংয়ের পদ্ধতি। আপনি লিউ শেংয়ের দেহাবশেষ কিভাবে পেলেন? এ কথা শুনে আমি ঠোঁট বাঁকালাম। তোমাকে কি বলার দরকার আছে? পরবর্তীতে তাংশান বহু প্রাচীন শক্তিশালী সত্তার গুহাবসতির আবাসস্থল হবে। মূল কাজটি সম্পর্কে যিনি জানেন তার মতে আমার সাধনার স্তর একটাই স্বর্গীয়। স্বাভাবিকভাবেই সুযোগটি আগে থেকেই কাজে লাগানো উচিত। আর এগুলোর মধ্যে রয়েছে লিউ শেং গুহা। তবে যদিও আমি তাংশানের সুযোগ সুবিধা সম্পর্কে অনেক কিছু জানি, তবে ইচ্ছামতো অন্বেষণ করা যায় না। ওই লোকটার বর্তমান স্বর্গীয় পথের সুরক্ষা নিয়ে যদি আমি এখন এটা জোর করে চুরি করি, যে সুযোগটি তার প্রাপ্য ছিল, তাহলে আমার নিজের ভাগ্য প্রভাবিত হবে। অবশ্যই যতক্ষণ আমি ধীরে ধীরে তাংশানের ভাগ্যকে দুর্বল করে দেব, তাহলে আমি সেগুলো এক এক করে নিতে পারব। আর এবার যাতে কোনো অঘটন ছাড়াই ফিনিক্সের ডিমগুলো সংগ্রহ করা যায়, আমি জোরপূর্বক সম্প্রদায়ের সবচেয়ে মূল্যবান সম্পদ আকাশ দর্শন দর্পণটি ব্যবহার করেছি। ইয়াকু গুহায় প্রবেশ। কিন্তু এর ফলেই স্বর্গীয় দর্পণটিও ভেঙে গিয়েছিল। এই কথা ভেবে আমি একটা গভীর শ্বাস নিলাম। এখন আমরা শুধু ফিনিক্সের ডিমগুলো ফুটে বাচ্চা বের হওয়ার অপেক্ষায় আছি। এটা নিয়ে পালিয়ে যাও। ধুর ধুর, তুমি আমাকে এটা করতে বাধ্য করেছ। তাংশান আমার দিকে রাগে গর্জে উঠল। একই সময়ে সে তার সাথে থাকা একটি জেট পাথরের লকেট চূর্ণবিচূর্ণ করে ফেল। অবিলম্বে পরে কোমরের ট্যাগটি থেকে 7 রঙের আলোর একটি রেখা আকাশের দিকে ছুটে গেল। এই দৃশ্য দেখে ফেং তাইচাং ভ্রুকুটি করলেন। এটি ছিল দাউতিয়ান সম্প্রদায়ের পক্ষ থেকে তাকে দেওয়া জীবন রক্ষাকারী নিদর্শন। এই ছেলেটা আসলে উলফ ফ্যাংয়ের মোকাবিলা করার জন্য এটা করেছিল। আমি এখন এটা ব্যবহার করেছি। একই সময়ে দূরে থাকা 9 পাক ফিনিক্স ডিমটি অবশেষে পুরোপুরি ভেঙে গেল। ভেতর থেকে লাল পোশাক পরা এক অপরূপ সুন্দরী মেয়ে বেরিয়ে এল। সবাই অত্যন্ত সতর্কতার সাথে তাকে লক্ষ্য করছিল। তীব্র তাপের একটি ঝলক হঠাৎ করেই তা উপস্থিত সকলকে গ্রাস করল। মার্শাল কিং রিয়েলমে জন্ম। কি অসাধারণ এক বংশধারা। মেয়েটির লাল মণি তার চারপাশ পর্যবেক্ষণ করছিল। তারপর ধীরে ধীরে তার দৃষ্টি আমার উপর পড়ল। ওই উইলোর ডাল। তুমি আর আমি হালকা মাথা নেড়েছিলাম। তারপর সকলের সতর্ক দৃষ্টির সামনে তরুণীটি সাবলীল ভঙ্গিতে আমার দিকে হেঁটে এল। সে মাথা নত করে সেটা নামিয়ে রাখল। ছোট্ট মেয়ে নিহুজাং ইউ। ধন্যবাদ সিনিয়র। যদি বয়োজ্যেষ্ঠের আপত্তি না থাকে, আমার কন্যা আপনাকে 100 বছর সেবা করতে চায়, মহান উপকারের প্রতিদান দিতে। এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। সবার মুখমণ্ডল গম্ভীর হয়ে উঠল। তারা অনেক দিন ধরে ব্যস্ত আছে, কিন্তু লাংয়া তা প্রতিহত করেছিল। তাদের মধ্যে তাংশান সবচেয়ে বেশি ক্ষিপ্ত ছিল। সে রেগে গিয়ে নিহুজাং ইউকে অভিযুক্ত করল। আপনি কি অন্ধ? তুমি কি বলতে পারছো না কে তোমাকে এই দুর্লভ ও মূল্যবান ধনটি দিয়েছে? ডিম ফুটে বেরোনোর দিনে কি এটা তোমাকে মার্শাল কিং রাজ্যে পৌঁছাতে সাহায্য করবে? এটা শুনে নিহুজাং ইউ ঠান্ডাভাবে নাক ঝাড়ল। সে বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে তাংশানের দিকে তাকিয়ে রইল। আপনারা এত সকালে এখানে জড়ো হয়েছেন। এটা আমার ফিনিক্স রক্তের সারাংশের জন্য ছিল না। তারা আমার ফিনিক্স ট্রু এসেন্সকে মূল্য দেয়া। চুল্লি এবং কড়াই উভয়ই চাষ করার ক্ষমতা। তোমার কি সত্যিই মনে হয় আমি কিছুই জানি না? যখন আমি এই কথাগুলো শুনলাম, চারপাশের সবাই চুপ হয়ে গেল। আমি এখানে আর তাদের সাথে জড়াবো না। একজন খলনায়ক হিসেবে অতিরিক্ত কথা বলার ফল যে মৃত্যু, সেই শিক্ষাটা সে স্বাভাবিকভাবেই জানত। তবে তুমি লু চিংজুয়ে এবং নিহুজাং ইউয়ের সাথে বেরিয়ে যেতেই যাচ্ছিলে। হঠাৎ আকাশে একটি আকৃতি দেখা গেল। হে ঈশ্বর, এই স্বর্গীয় পথ কোনো সাধারণ কুকুর নয়। আমি তো এখনো একটা কথাও বলিনি। উদ্ধারকারী দল ঠিক সময়ে এসে পৌঁছালো। তাই জুয়ান পবিত্র ভূমি। তুমি কবে থেকে এত অসাধারণ হয়ে গেলে? তারা এমনকি দাউতিয়ান সম্প্রদায় থেকে চুরি করারও দুঃসাহস দেখিয়েছিল। আমি অপর ব্যক্তিটির দিকে চোখ শুরু করে তাকালাম। আমার হৃদয়ে চরম সতর্কতা জেগে উঠল। সোর্ড টার্টল হল দাউতিয়ান সম্প্রদায়ের এনফোর্সমেন্ট হোলের একজন প্রবীণ সদস্য। ধীরে ধীরে তাওতে প্রবেশ করা। তিনি অনেক আগেই মার্শাল ভেনারেবল স্তরে পৌঁছে গিয়েছিলেন। এমনকি যখন আমি তার মুখোমুখি থাকি। এটা নিশ্চিত নয়। হত্যার নিশ্চয়তা। মূল কাহিনী, তাংশান জেড ভয়েড ইমমর্টাল সেক্টর সবাইকে হত্যা করার পর তারপর দাউতিয়ান সম্প্রদায় প্রবেশ করুন। তিনি তরবারি কচ্ছপ সম্প্রদায়ের শিষ্য হয়েছিলেন। প্রাথমিক পর্যায়ে তরবারি কচ্ছপটি তাংশানের জন্য একটি বিশাল রক্ষাকবচ বটে, কারণ তিনি গুচিংজুজানের অন্যতম বর গুণগ্রাহী ছিলেন। তারা বহু বছর ধরে তার অত্যন্ত যত্ন নিয়েছেন। দুর্ভাগ্যবশত পরে তাংশান প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেন। তারা লোকটিকে সরাসরি নিয়ে গেল। কিন্তু তারা যখন চলে যাচ্ছিল তখন তরবারি কচ্ছপটি তাদের রক্ষা করছিল। তিনি দাউতিয়ান সম্প্রদায়ে মারা যান। আমি ভাবছি মৃত্যুর সময় এই লোকটার সাথে কি ঘটেছিল।
মেজাজটা কেমন? যেহেতু এটি একটি সুরক্ষামূলক ছাতা, তার মানে এটাকে স্বাভাবিকভাবেই ফাঁক করে খোলা যায়। তাংশানের ভাগ্য যদি আরেকটু দুর্বল হয়ে যেত। তাইশু মৌসুমের সেই সুযোগটা আমারও ছিল। নিচে তাংশানে তরবারি কচ্ছপের আগমন দেখা গেল। যেন তারা জীবনরক্ষাকারী কোনো অবলম্বন আঁকড়ে ধরেছিল। সোর্ড টার্টল সিনিয়র, এই বিশ্বাসঘাতক খলনায়ক নররূপী ফিনিক্সের ডিমটি চুরি করে নিয়েছিল। তারা শুধু 3টি প্রধান সম্প্রদায়েরই ক্ষতি করেনি, বরং তারা। আমিও ফিনিক্সের ডিমগুলো সঙ্গে নিয়ে যেতে চাই এবং একাই সেগুলো উপভোগ করতে চাই। তাংশানের কথা শোনার পর তরবারি কচ্ছপ তিনি সঙ্গে সঙ্গে আমাকে প্রশ্ন করলেন। চিংজুজান আমাকে আগেই বলে দিয়েছে, যদি কেউ নাইচক্র ফিনিক্স ডিমটি চুরি করার সাহস করে, তাহলে আমাদের অবশ্যই এটিকে নির্মূল করতে হবে। উলফ্যাং, যদি নিজের ভালো চাও, লোকটাকে পেছনে ফেলে চলে যান, না হলে আজ তুমি যেতে পারবে না। একটা বলে তরবারি কচ্ছপটা হঠাৎ হাত তুলল। 0 থেকে 64টি উড়ন্ত তলোয়ার আবির্ভূত হলো। প্রতিটি রাউন্ডে উলফ্যাংকে কড়াভাবে আটকে রাখা হয়েছিল। ঠিক যেমন তরবারি কচ্ছপটা আমাকে শক্ত করে আটকে রাখার জন্য একটা তরবারি বিন্যাস ডেকে আনলো। কিন্তু আমি আমার সামনে থাকা তরবারির বিন্যাসটির ব্যাপারে উদাসীন ছিলাম। বরং তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করল। সাধারণ জগতের নিয়ম অনুসারে তরবারি কচ্ছপ এই ধন আমার হওয়া উচিত। তাছাড়া এটা কোনো ধনসম্পদও নয়, বরং এটি একটি ফিনিক্স পাখি যা মানুষে রূপান্তরিত হয়েছে। সে আমাকে বেছে নিল। কোনো জবরদস্তি ছিল না। পক্ষান্তরে আপনাদের দাউতিয়ান সম্প্রদায় পূর্ব ঝৌ রাজবংশের ন্যায়পথের নেতা হিসেবে গর্ববোধ করে। এখন তারা ফিনিক্স বংশ দখল করার চেষ্টা করছে। তারা এমনকি মারাত্মক গু ব্যবহার করতে পারে। আমার কথা শেষ হওয়ার পর আমি জিয়াং গুইকে কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ দিইনি। সে ঘুরে তার লোকদের নিয়ে চলে গেল। এই দৃশ্য দেখে তাংশান প্রচণ্ড ক্ষিপ্ত হলেন। কিন্তু আমি এমন ভান করার সাহস করি না যে এটা। ফেং তাইচাং ও অন্যরা যেভাবে তরবারি কচ্ছপটির সাথে আচরণ করেছিল। সোর্ড টার্টল সিনিয়র, তোমার তাড়াতাড়ি করে তাদের পিছু ধাওয়া করা উচিত। আমরা তাকে সফল হতে দিতে পারি না। তাংশানের কথায় হতবাক তরবারি কচ্ছপটি সম্বিত ফিরে পেল। সে তাংশানের কথা উপেক্ষা করল। পরিবর্তে সে মাথা ঘুরিয়ে তাইচাংয়ের দূরবর্তী বাতাসের দিকে তাকাল। লাংয়া যা বলেছে তা কি সত্যি? বাওজেন ফেং তাইকাং শান্তভাবে প্রতিক্রিয়া জানালেন। নিশ্চিত খবর পাওয়ার পর সোর্ড টার্টলের মুখটা বিষণ্ণ ছিল। মাথা ঘুরিয়ে নিচে দাঁড়িয়ে থাকা তার দিকে তাকালো। তাংশান, তুমি যা ব্যবহার করেছিলে। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত শীতল। তাংশান আগে থেকেই জানত এটা কি, কিন্তু সে তখনও না জানার ভান করাটাই বেছে নিল। এই সুযোগটি আমি অন্যত্র পেয়েছি। আমি জানি না এটা কি। এটা কি সত্যি? তরবারি কচ্ছপটির দৃষ্টি ছিল ধারালো তরবারির মতো। এটা তার শরীর ভেদ করেছিল। জেন তার ভেতরটা দেখার চেষ্টা করছে, কিন্তু তাংশান তার অবস্থানে অটল রইল। এই দৃশ্য দেখে তরবারি কচ্ছপটির চোখে হতাশার ঝলক দেখা গেল। সে কখনো আশা করেনি যে গুচিংজুজানের পছন্দের মানুষটি মিথ্যা বলবে। সম্প্রদায় নেতার ছোট বোন, তুমি কি সত্যিই তাকে ভুল বুঝেছিলে? একটি মৃদু দীর্ঘশ্বাস ফেলার পর তরবারি কচ্ছপটি নিচের 3 জনের সাথে কথা বলল। তোমরা 3 জন এখন ফিরে যেতে পারো। এইবার আপনি যে দুর্লভ এবং মূল্যবান উপকরণগুলো বিনিয়োগ করেছেন, দাউতিয়ান সম্প্রদায় আপনাকে ক্ষতিপূরণ দেবে। তাংশানের ব্যাপারে বলতে গেলে প্রথমে ফেং তাইচাংয়ের কথায় ফিরে যাওয়া যাক। এ কথা শুনে ফেং তাইচাং সামান্য ভ্রুকুটি করলেন। তাকে অত্যন্ত অনিচ্ছুক বলে মনে হচ্ছিল। তরবারি প্রবীণের কাছে ফিরে আসে। জেড ভয়েড ইমর্টাল সেক্ট সম্প্রদায়টি সম্প্রতি বেশ কিছু শিষ্য সংগ্রহ করেছে। আমার ভয় হচ্ছে যে সেখানে গেলে আমি তাংশানকে আরও ভালো সম্পদ সরবরাহ করতে পারব না। চিন্তা করবেন না, তার যা প্রয়োজন তাই লাগবে। সরাসরি আমাদের দাউতিয়ান সম্প্রদায়ের সাথে কথা বলুন। অপর পক্ষটি দাউতিয়ান সম্প্রদায়ের। ফেং তাইচাং রাজি হতে বাধ্য ছিলেন। তবে একটি নির্দিষ্ট মাত্রায় সাধনা না করা পর্যন্ত এটি কাজ করবে না। যত তাড়াতাড়ি সম্ভব স্বর্গীয় সম্প্রদায়ে যোগদান করুন। এ কথা শুনে তরবারি কচ্ছপটি হালকাভাবে মাথা নাড়ল। মার্শাল মাস্টার স্তরে পৌঁছানোর পর এবং 100 সেক্ট শোডাউনে অংশগ্রহণ করার পর আমি তাকে নিতে আসব। এই বাক্যটি শুনে পাশে দাঁড়িয়ে থাকা ফেং তাইচাং অবশেষে তার কথার অর্থ বুঝতে পারল। তাংশানকে নিম্নতর সম্প্রদায়ে সাধনা করার জন্য পাঠানোর কারণ হল জিম মানে হলো এই আশা করা যে সে এখানে চাষাবাদ করবে। সম্প্রদায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন। তারপর প্রতিটি সম্প্রদায় চ্যাম্পিয়নশিপ জিতে পুরস্কার গ্রহণ করুন। এটিকে গুচিংজুজানের তাংশানে নিয়ে আসা একটি সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। অন্যদিকে লানিয়া ইতিমধ্যে লু চিংজুয়ে এবং নিহুজাং ইউকে সঙ্গে নিয়ে গেছে। সম্প্রদায় ফিরে তুমি হবে আমার দ্বিতীয় ব্যক্তিগত শিষ্য। তোমার সাধনার স্তর লু চিংজুয়ের চেয়ে অনেক বেশি। এখন থেকে তোমরা দুজনে মিলে নিষ্ঠার সাথে চাষাবাদ করবে। আমি এইমাত্র ফিনিক্স পালকটি গোছানো শেষ করলাম। এই মুহূর্তে সে লাজুকভাবে বলে উঠল, গুরু, আমি তোমার সাথে মিলেমিশে চাষ করতে চাই। আমার ফিনিক্স ট্রু ফায়ার প্রকৃত সারবস্তুকে ঘনীভূত করতে পারে। এটি আপনার আধ্যাত্মিক সাধনায় অবশ্যই অত্যন্ত উপকারী হবে। এটা শুনে আমি বেশ অবাক হয়েছিলাম। আমি কখনো আশা করিনি যে নিহুজাং ইউ আমাকে টাকা ফেরত দেবে। যেহেতু ব্যাপারটা সেরকমই, তাহলে আমার প্রত্যাখ্যান করার প্রয়োজন নেই। ফিনিক্স ট্রু ফায়ারের শক্তি প্রত্যক্ষ করার জন্য এটি আমার জন্য এক উপযুক্ত সুযোগ। পরবর্তীতে সে নিহুজাং ইউকে তার গুহায় নিয়ে এল। আমি ফুটনের উপর পা মুড়ে বসলাম। হঠাৎ একটি উষ্ণ শরীর আমার গায়ে চেপে বসল। আমি মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলাম। কেবল তখনই তার মনে পড়ল নিহুজাং ইউ কিভাবে মানুষকে সাধনা করতে সাহায্য করতেন। যেহেতু অপর পক্ষ এত উদ্যোগী হচ্ছে, আমি স্বাভাবিকভাবেই প্রত্যাখ্যান করতাম না। হাতের ইশারায় সে গুহার মোমবাতিগুলো নিভিয়ে দিল। পরের দিন যখন আমি আবার চোখ খুললাম, আমি পরিষ্কারভাবে অনুভব করতে পারছিলাম ফিনিক্সের প্রকৃত অগ্নি আমার সত্তার ভেতরের অশুদ্ধিগুলোকে পুড়িয়ে দিয়েছে এবং আরও পরিশোধন। যদিও রাজ্যের উন্নতি হয়নি, তবে তাদের যুদ্ধশক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মাথা ঘুরিয়ে সে তখনও ঘুমন্ত রাজকুমারী নিহুজাংয়ের দিকে তাকালো। আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। তারপর আমি পেছনের পাহাড়ে সেই জায়গায় গেলাম যেখানে লু চিংজুয়ে সাধনা করত। আমাকে আসতে দেখে লু চিংজুয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে মাথা নত করল। অভিবাদন প্রভু, আপনি সাধনার কোন স্তরে পৌঁছেছেন? কোন যুগান্তকারী সাফল্য কি আসন্ন? মহামান্য, আমার শিষ্য এখন 53তম স্তর পর্যন্ত সাধনা করেছে। আমি লেভেল 54 এ পৌঁছাতে চলেছি। এই বাক্যটি শুনে আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। নিম্নলিখিত প্লট। ধারণা করা হচ্ছে যে এটি 100 জনের একটি প্রতিযোগিতায় পরিণত হবে। যে ব্যক্তি চ্যাম্পিয়নশিপ জিতেছে অত্যন্ত অবিশ্বাস্য পুরস্কার লাভ করতে সক্ষম। আমার মনে আছে, এই প্রতিযোগিতায় তাংশান 57 পয়েন্টের বাধা অতিক্রম করবে। তারপর অগণিত দুর্লভ ও মূল্যবান উপকরণ সংগ্রহ করুন। তিনি এক ঝটকায় সামুরাই সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেলেন। এটিকে তার জন্য একটি দারুণ সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আপনি কি 100 প্রতিযোগিতামূলক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহী? আমি হেসে লু চিংজুয়ের দিকে তাকালাম। একটা শুনে চিংজুয়ের চোখ বড় হয়ে গেল। অবাক,
গুরু, আমার সাধনার স্তর শক্তিশালী নয়। আমি এইমাত্র সুপ্রিম বোনটা পেলাম। মাত্র কয়েকদিন হয়েছে। আমার ভয় হচ্ছে আমি আমার মনিবকে বিব্রত করব। আমরা আমার ছোট বোনকে যেতে দিই না কেন? এটা খুবই অন্যায্য যে সে 9 টার্ন ফিনিক্স কৌশলটি ব্যবহার করতে পারে না। যেমনটা আমি আশা করেছিলাম। তারা সত্যিই চেয়েছিল নিহুজাং ইউ এই শত সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতায় অংশগ্রহণ করুক। কিন্তু ফিনিক্স পালকের শক্তি সত্যিকার অর্থে অনুভব করার পর আমি জানতাম এটা কাজ করবে না। শেষ পর্যন্ত তারা জিতলেও ওই ভণ্ড বদমাশগুলো এটা চিনতে পারবে না। লু চিনজুয়ে দ্বিধাগ্রস্তভাবে আমার দিকে তাকালো। যদিও আমার প্রত্যাখ্যান করার কিছু চিন্তা ছিল, কিন্তু সে চিন্তিত ছিল যে যদি সে এখন পিছু হটে, এতে মনিব ক্রুদ্ধ হবেন। আমি এই দৃশ্যটি দেখেছি। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। আমি বললাম, তুমি পারো। তুমি অবশ্যই এটা করতে পারবে। আপনার কি এখনো মনে আছে? এটা কি সেই তাইশু ধ্বংসাবশেষ যা সান চাংচিং আগে আবিষ্কার করেছিলেন? চ্যাম্পিয়নশিপ জেতার এই সুযোগ আপনার জন্য। তাই আমি ওই জায়গাটা বেছে নিলাম। তাইশুর ধ্বংসাবশেষের মধ্যে একটি খাঁচা লুকানো আছে। খাঁচার ভিতরে একটি খাঁচারত্ন আছে। এটি সর্বোৎকৃষ্ট প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে নিহিত শক্তি। এটি সাধকরা তাদের শক্তি বৃদ্ধির জন্য সরাসরি ব্যবহার করতে পারেন। আমার মনে আছে মূল কাজে তাংশান শুরুতে সক্ষম ছিল, অত্যন্ত কম চাষের স্তরের সাথে। সে মাত্র কয়েক মাসের মধ্যে লেভেল 50 এ পৌঁছে গেল। প্রিজন জুয়েলের শক্তির কারণে এটা সম্ভব হয়েছিল। কিন্তু এখন আমার বাধার কারণে তার কাছে আর পরম অস্থি এবং ফিনিক্সের প্রকৃত অগ্নি নেই। খাঁচা মুক্তার শক্তি শোষণ করার পর এর ফলে ভিত্তি অস্থিতিশীল হয়ে পড়বে। একমাত্র সর্বোচ্চ হাত ফিনিক্স ট্রু ফায়ারের প্রভাবের পাশাপাশি প্রকৃত সারকে ঘনীভূত করার। তবেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই একে পরিশোধন করা সম্ভব। অন্য কথায়, প্রিজন পার্ল এখন লু চিংজুয়ের জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে পরীক্ষা করার জন্য সম্রাট এই নিদর্শনটি রেখে গিয়েছিলেন। সাধনার স্তরের সীমা মার্শাল মাস্টার পর্যায়ে নির্ধারণ করা হয়েছে। তাহলে আমাকে আরও প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে তাংশান ফেং তাইচাংকে সঙ্গে নিয়ে জেড ভয়েড ইমর্টাল সেক্টে ফিরে এসেছেন। ফিরে আসার পর এরপর ফেং তাইচাং তার জন্য উচ্চস্তরের সাধনার ব্যবস্থা করলেন। গুহাবা স্বর্গ ও পৃথিবীর শক্তিতে সমৃদ্ধ মার্শাল আর্ট শিক্ষান 20 পর্যায়ের কাউকে এখানে অনুশীলন করতে দিন। এটা আসলে সম্পদের অপচয়। কিন্তু তিনি যে খুব ভালো শর্তগুলো দিয়েছিলেন তা সত্ত্বেও তবে তাংশান তখনও সন্তুষ্ট ছিল না। সিনিয়র, এই গুহাবাস একজন সাক্ষাৎ শিষ্যের মানে নয়, তাই না? তাইচাং তার চিরায়ত চীনা শৈলী নিয়ে বিব্রত দেখাচ্ছিল। এই ছেলেটা তেমন যোগ্য নয়। আপনার দৃষ্টিশক্তি খুব প্রখর। সরাসরি শিষ্যদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রগুলো বর্তমানে পূর্ণ। চাষাবাদের জন্য তুমি এখানে 2 দিন থাকবে। যখন আপনার চাষের স্তর পর্যাপ্ত হবে, এরপর আমি আপনাকে তাইশু ধ্বংসাবশেষে নিয়ে যাওয়ার জন্য কারো ব্যবস্থা করে দেব। তাহলে একটি আসন খালি থাকা উচিত। ফেং তাইচাং একটা আজেবাজে অজুহাত বানিয়েছিল। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে তাংশানের চোখে অসন্তোষের আভাস ফুটে উঠল। যদি না হয়, তুমি আমাকে অন্য কারো গুহায় রেখে একসাথে সাধনা করতে পারো। খুব একটা সুবিধাজনক নয়, তাই না? ফেং তাইচাং এই নির্লজ্জ লোকটার উপর প্রচণ্ড রেগে গিয়েছিল। এটার প্রতি আমার কোনো ভালো অনুভূতি নেই। তারা এখন চায় তাকে সম্প্রদায় থেকে বের করে দিতে। এই মুহূর্তে একজন যুবতী হঠাৎ ফেং তাইকাংয়ের সামনে আবির্ভূত হল। মাস্টার পর্বতমালাকে ঘিরে থাকা হিংস্র পশুদের সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এই খবর শুনে ফেং তাইচাং সন্তুষ্টির সাথে মাথা নাড়লেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাংশানের চোখ। আমি ইতিমধ্যে এই তরুণী ও সুন্দরী মেয়েটিকে লক্ষ্য করেছি। বরবোন, আমি কি আপনার নাম জানতে পারি? মেয়েটি হতবাক দৃষ্টিতে মাথা ঘোরাল। সে দেখল তাংশান গভীর প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে সহজাতভাবেই সামান্য ভ্রুকুটি করল। আমার নাম জিয়াওমেং। তিনি তার গুরুর ব্যক্তিগতভাবে গৃহীত তৃতীয় শিষ্যা। আপনি আমাকে বরবোন জিয়াওমেং বলে ডাকতে পারেন। এই দৃশ্য দেখে তাংশান তৎক্ষণাৎ মুখ খুল। সিনিয়র, আমি কি জ্যেষ্ঠা বোন জিয়াওমেংকে অনুসরণ করে সাধনা করতে পারি? আমার মনে হয় বরবোন জিয়াওমেং অত্যন্ত উচ্চস্তরের গান রাখেন। এটি আমার আধ্যাত্মিক সাধনায় অবশ্যই সহায়ক হবে। ফেংতাইচাং কাজ করছে না। আমি কোনো কিছু না ভেবেই তাকে প্রত্যাখ্যান করেছিলাম। এই ধরনের পশুর সাথে থাকা তার নারী শিক্ষান বৃষ্টি কি কখনো কোনো কিছু করে পার পেয়ে যাবে? তবে এই মুহূর্তে ফেং তাইকাংয়ের পিছনে জিয়াওমেং। তার চোখে প্রায় অদৃশ্য একটি কম্পন খেলে গেল। পরমুহূর্তে সে সত্যিই প্রত্যাশার সাথে তাংশানের দিকে তাকাতে শুরু করল। যেহেতু সে গুরুর নবগৃহীত শিষ্য, তাদের আমার সাথে চাষাবাদ করাই সমীচীন। পাশে দাঁড়িয়ে থাকা ফেং তাইচাং যা শুনল তাতে এতটাই হতবাক হয়ে গেল যে তার মাথাটা যেন ফেটে যাচ্ছিল। জিয়াওমেং, তুমি ঠাট্টা করছো না তো? বিপরীতে চিয়ামেং। তবুও সে দৃঢ় সংকল্পে তার প্রভুর কাছে ফিরে গেল। শিষ্য যা বলেছেন তা সত্য। তার কথায় আগে থেকেই প্রত্যাশার একটা আভাস ছিল। তাংশান এটা দেখেছিল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। এরপর তারা দুজন একসাথে চলে গেল। ফেং তাইচাং বাতাসের মধ্যে হতবিহ্বল হয়ে একা দাঁড়িয়েছিল। সে বুঝতে পারছিল না কেন ঘটনাগুলো এভাবে ঘটল। সে জানত না যে এমন সব জায়গায় যা সে দেখতে পেত না। স্বর্গীয় ইচ্ছাশক্তি ইতিমধ্যেই তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে। 15 দিন দ্রুত কেটে গেল। নাইফুয়েং ইউ এর সাহায্যে লুও খেংসু অবশেষে 57 লেভেলে পৌঁছাতে সক্ষম হলাম। এটা দেখে আমি সন্তুষ্টিতে মাথা নাড়লাম। তারপর সে সেই চীনামাটির বোতলটি বের করল যেটা লিউশেং আগে ব্যবহার করেছিল। নিহুজাং নুকে হস্তান্তর করা হয়েছে। তুমি তোমার শক্তিকে সামুরাই পর্যায়ের সর্বোচ্চ স্তরে দমন করেছিলে। এতে ফিনিক্স ট্রু ফায়ার প্রবেশ করান। এই শিক্ষা একই পরিমণ্ডলে কার্যত অপরাজেয়। ট্রায়াল রিয়েলমে প্রবেশ করার জন্য এটি কার্যত একটি অপরিহার্য চিট। সবকিছু প্রস্তুত হয়ে গেলে এর কয়েকদিন পরেই তাইশু ধ্বংসাবশেষও খুলে দেওয়া হয়েছিল। যখন আমি লু চিংজুয়ের সাথে তাইশু নিষিদ্ধ ভূমিতে পৌঁছলাম, এখন নিচের এলাকাটি ইতিমধ্যেই 1 ডজনেরও বেশি প্রধান সম্প্রদায়ের লোকেদের দ্বারা পরিপূর্ণ ছিল। এবার দলটির নেতৃত্ব দিয়েছিল জেড ভয়েড ইমর্টাল সেক্ট। কিন্তু সে ছিল সিনিয়র সিস্টার জিয়াওমিং। তার পাশে এছাড়াও 3 জন শিষ্য আছেন। তাদের মধ্যে একটি হলো তাংশান। দেখে যে উপস্থিত প্রায় সকলেই এসে গেছে। নেবুলা সম্প্রদায়ের সাক্ষাৎ শিষ্য ইউনমিং বলে উঠল, সবাই ধ্বংসাবশেষের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। ভিতরে যাওয়ার সময় হয়েছে। এটা শুনে আগে থেকেই অধৈর্য হয়ে থাকা সান চাংচিং হাত নাড়ল। প্রথমে আপনার শিষ্যদের ধ্বংসাবশেষের মধ্যে পাঠান। সর্বোপরি তারাই তো ধ্বংসাবশেষটি আবিষ্কার করেছিল। স্বাভাবিকভাবেই এমন কিছু লোক আছেন যারা প্রথমে প্রবেশ করেন। অধিকার কাছেই দাঁড়িয়ে থাকা তাংশানও অনেক আগেই লাংয়ার অবজবটি লক্ষ্য করেছিল। তার চোখ বিদ্বেষে পূর্ণ ছিল। এই জায়গায় ঢোকার পর কি করব তা আমি ইতিমধ্যেই ভাবতে শুরু করেছি। লাংয়াদের হত্যা করার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করা উচিত। জিয়াওমিং লক্ষ্য করল তার ছোট ভাইয়ের কিছু একটা সমস্যা হয়েছে। সে নিজে থেকেই জিজ্ঞাসা করল, কি হয়েছে ছোট ভাই? তাদের মধ্যে কি তোমার কোনো শত্রু আছে? যদি বরবনের সুযোগ থাকে, আমরা কি তাই জুয়ান পবিত্র ভূমি সেই ব্যক্তিকে হত্যা করতে পারি? এই কয়েকদিন একসাথে কাটানোর পর
জিয়াওমেং এবং তাংশান ইতিমধ্যেই অত্যন্ত কাছাকাছি। সে তাকে নিজের শরীরটাও দিয়ে দিয়েছিল। এটা তার প্রেমিকের অনুরোধ ছিল শুনে জিয়াওমেং স্বাভাবিকভাবেই সবগুলোতে রাজি হয়ে গেল। আমি দূর থেকে নিচে তাদের ফিসফিস করতে দেখলাম। তার ঠোঁটের কোণে একটি বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল। আমি এতটাই অলস ছিলাম যে তাদেরকে উড়ন্ত যোদ্ধাদের সাথে পরিচয় করিয়ে দিইনি। যাই হোক, হেফেং তাইচানের ভাগ্য প্রায় একই রকম ছিল। যদিও এটি দুঃখজনক, কিন্তু যতক্ষণ তারা এই পৃথিবীতে একদিনের জন্য বেঁচে থাকে, তা প্রতিদিন স্বর্গীয় পথের দ্বারা প্রভাবিত হয়। যদি না সে আমার মতো কোনো বহিরাগত হয়। নিজেকে সামলে নেওয়ার পর তুমি লু চিনজুয়েকেও গোপন জব্দে নিয়ে এসেছ। আবার চোখ খুলছি। তারা ইতিমধ্যে একটি চত্বরে আবির্ভূত হয়েছে। কি হচ্ছে? আমি আমার সাধনার স্তর ব্যবহার করতে পারছি না কেন? সান চাংচিং দেখলেন তার শিষ্যরা আতঙ্কিত হতে শুরু করেছে। দ্রুত কথা বলুন। এটি ধ্বংসাবশেষের মধ্যে বিশেষভাবে স্থাপিত একটি বিধিনিষেধ হতে পারে। আতঙ্কিত হবেন না। চলুন অন্বেষণ শুরু করা যাক। একথা শুনে সবাই শান্ত হয়ে গেল। তারা মিত্র খুঁজতে শুরু করল। লু চিনজুয়ে উচ্ছ্বসিত জনতার দিকে তাকাল। কিছুটা ভয় পেয়ে সে তার মনিবকে জিজ্ঞাসা করল, আমরা এখানে অন্যদের সাথে জোট গঠন করছি, অথবা সরাসরি ভেতরে চলে যান? অবশ্যই আমাদের ভেতরে যাওয়া উচিত। হাসিমুখে উত্তর দিন। তারপর তাকে চত্বরটির একেবারে সামনের সিঁড়িগুলোর কাছে নিয়ে যাওয়া হলো। এই সিঁড়িটিকে ক্লাউড অ্যাসেন্ট স্টেয়ারকেস বলা হয়। উপরে ওঠার প্রতিটি পদক্ষেপই প্রচণ্ড চাপপূর্ণ। আমার সাধনা গভীর, আরও অভিজ্ঞতা। স্বাভাবিকভাবেই তারা এই ভয়ঙ্কর শক্তিগুলোকে ভয় পায়নি। লু চিনজুয়ে কয়েকটি সিঁড়ি বেয়ে ওঠার পর আমি চাপটা অনুভব করছিলাম। এটা দেখে আমি শুধু হাত নাড়ালাম। এটি তার উপর থেকে কিছুটা চাপ কমিয়েছিল। লু চেংসু তখন বুঝতে পেরেছিলেন। অনেক সহজ। লাংয়াকে প্রথমে উঠতে দেখে আশেপাশের সম্প্রদায়গুলোর অনেক লোক উদ্বিগ্ন হয়ে পড়ল। চলো তাড়াতাড়ি যাই। আমরা তাইশুয়ান পবিত্র ভূমির লোকদের সেখানে আগে পৌঁছাতে দিতে পারি না। কিছু লোক অসন্তুষ্ট ছিল। অবিলম্বে অনুসরণ করুন। কে ভেবেছিল যে মাত্র কয়েক পা হাঁটার পরেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল। আমাকে মেরো না, আমাকে মেরো না। চামিউন পর্বতের একজন শিষ্যকে মাথা ধরে থাকতে দেখা গেছে। সে চিৎকার করে উপর থেকে গড়িয়ে নিচে নামল। সান চাংকিং এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন। তার মুখ ক্রোধে পূর্ণ ছিল। তিনি ভেবেছিলেন যে কিছু লোক হয়তো চাপ সহ্য করতে না পেরে পড়ে যেতে পারে। কিন্তু অপ্রত্যাশিতভাবে প্রথমজন তা সহ্য করতে পারল না। দেখা গেল সে তাদের সম্প্রদায়েরই একজন। অপরদিকে নেবুলা সম্প্রদায়ের একদল লোকও এই চাপ সহ্য করতে পারেনি। তারা সবাই উপর থেকে গড়িয়ে নেমে এল। শীঘ্রই তাদের জোটের সংখ্যাগত সুবিধা পুরোপুরি উধাও হয়ে গেল। আর কোনো উপায় না থাকায় সান চাংচিং কেবল চাপটা সহ্য করতে পারছিলেন। কয়েকজন মূল শিষ্যকে সঙ্গে নিয়ে তারা ধীরে ধীরে এগিয়ে গেলেন। এদিকে তাংশান জিয়াওমিংয়ের হাত ধরেছিল। তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। যদিও জিয়াওমিং ইতিমধ্যেই মার্শাল কিং স্তরে উন্নীত হয়েছে, কিন্তু তাকে দুজনের চাপ সহ্য করতে হয়। কিন্তু তা সত্ত্বেও তাংশানের চোখ তখনও লক্ষ্যহীন ছিল। সে মরতে যাচ্ছিল। আর কোনো উপায় না থাকায় তার অন্য দুই সহশিষ্যকে ছেড়ে দেওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। পরিবর্তে তারা তাংশানের সমস্ত চাপ নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। এই দৃশ্য দেখে অন্যান্য সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠরা সবাই তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি উপরে দাঁড়িয়েছিলাম, অপর পক্ষের কার্যকলাপের দিকে তাকানো। তার ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি ফুটে উঠল। জেড ভয়ের ইমমর্টাল সেক্ট কবে থেকে এত মেলি হয়ে গেল? আশেপাশের অনেকেও বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করল। ওই শিষ্যটি যে খুব একটা যোগ্য ছিল না তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। আমরা তাকে বিশেষভাবে এখানে কেন নিয়ে এসেছি? এ নিয়ে কে দ্বিমত করতে পারে? আমার মনে হয় না সে খুব যোগ্য। এমনকি আনা হলেও এটাও একটা বোঝা। তাংশান বর্তমানে অন্তরের অসুর দ্বারা আবিষ্ট অবস্থায় আছে, কিন্তু সে তখনও তার চারপাশের শব্দ শুনতে পাচ্ছিল। তার মুখ ক্রমশ গম্ভীর হয়ে উঠল। এই সময়ে আমার আগে থেকে রোপণ করা অন্তরের দানগুলো সক্রিয় হয়ে উঠেছে। তাংশানের মনে হচ্ছিল যেন সে তাই জুয়ান পবিত্র ভূমিতে প্রত্যাবর্তন। আমার সামনে দাঁড়িয়েছিল এক মূর্তি যার থেকে ভয়ঙ্কর শক্তি বিকিরণ হচ্ছিল। উলফ ফ্যাং দূর থেকে হাতের তালু দিয়ে তাকে আঘাত করছিল। এর ঠিক পরেই তাংশান সত্যি সত্যি এক মুখ রক্ত বমি করে দিল। এই মুহূর্তে কিছুটা দূরে থাকা সান চ্যাংকিং কিছুটা অধৈর্য হয়ে উঠল। জিয়াওমেং, তোমাকে ওকে সঙ্গে আনতে হবে না। এতে আমাদের সকলের অগ্রগতি কেবল বিলম্বিত হবে। তারা উপরে ওঠার পর তারা দেখল একটি বড় ফটক তাদের পথ আটকে দিয়েছে। এই তরুণটি অসংখ্য তারায় আবিত। এটি সিঁড়ি বেয়ে ওঠা মানুষের সংখ্যা নির্দেশ করে বলে মনে হচ্ছে। যতক্ষণ নিচে লোকজন আঁকড়ে ধরে থাকবে, দরজাটা কোনোভাবেই খোলা হবে না। জিয়াওমেং এবং তাংশানের কারণে এখন তারা এখানে শুধু অপেক্ষা করতে পারে। তাদের উৎসুক অভিব্যক্তি দেখে আমি তাচ্ছিলের হাসি হাসলাম। সে হাত তুলে এক দমকা হাওয়া সৃষ্টি করল। এই দৃশ্যটি সান চ্যাংকিং এবং ইউনমিং উভয়কেই চমকে দিল। উলফ ফ্যাং, তুমি কি পাগল হয়ে গেছো? যদি ধ্বংসাবশেষের নিষেধাজ্ঞা সক্রিয় হয়, আমাদের সবার সর্বনাশ হবে। সৌভাগ্যবশত তাদের আশঙ্কাকৃত আক্রমণটি ঘটেনি। বিপরীতে উলফ ফ্যাং আসলে তাদেরকে 12টিরও বেশি সিঁড়ি বেয়ে উপরে টেনে তুলেছিল। ধ্বংসাবশেষ দেখা, অন্য কোনো নড়াচড়া ছিল না। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেল। উলফ ফ্যাং, আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, কোনো বেপরোয়া কাজ করো না। সেটা শুনে আমি কাজ ঝাঁকালাম। কেউ আমাদের আটকে রাখছে। অবশ্যই আমাকে তাদের সাহায্য করতে হয়েছিল। জিয়াওমেং ও তাংশান একসাথে নিচ থেকে উঠে এল। দুজন সরাসরি হাঁটু গেড়ে বসল। সে প্রচণ্ড বেগে রক্ত থুতু ফেলতে শুরু করল। এইমাত্র তোমার কাজটা ছিল চারাগাছকে বেড়ে উঠতে সাহায্য করার জন্য উপরে ফেলার মতো। যদিও অন্যদের চোখে আমি শুধু কাজটা দ্রুত করার চেষ্টা করছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমি ওদের দুজনকে আক্রমণ করেছিলাম। তারা সম্ভবত এখন অর্ধপঙ্গু। তারা দুজনেই রক্ত থুতু ফেলার পর সে দ্রুত মাটিতে বসে পড়ল এবং তার আঘাত থেকে সেরে উঠতে শুরু করল। একই সময়ে সে তখনও বিরক্তি ভরে মুখ তুলে তাকাল। আমি তোমাদের সবাইকে সাহায্য করেছি, এখনও ওভাবে আমার দিকে তাকিয়ে আছে। কি অকৃতজ্ঞদের দল! আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। এতে তাদের আবেগ আবার বিক্ষিপ্ত হতে শুরু করল। তাংশান এতটাই রেগে গেল যে সে আরও এক মুখ রক্ত থুতু করে ফেলে দিল। আমার দিকে রাগে আঙুল তুলে সে বলল, এখানে এখানে সবার শক্তির মাত্রা একই। তোমার সতর্ক থাকা উচিত। হে হে, তুমি কি মনে করো আমি এমনি এমনি তাইশুয়ান পবিত্র ভূমির সম্প্রদায় নেতা হয়েছি? আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। একটি অত্যন্ত অধ্যত্বপূর্ণ সূচনা। এখানে দেখুন, সংঘাত শুরু হতে চলেছে। পাশে দাঁড়িয়ে থাকা সান চ্যাংকিং নিজে থেকেই কথা বলতে শুরু করল। এইসব অর্থহীন তর্ক করা বন্ধ করুন। দরজাটা আগে থেকেই খোলা আছে। তাড়াতাড়ি ভেতরে যাও। তার কথাগুলো ঝরে পড়ল। কেবল তখনই সবাই সেই দৃশ্য দেখা ছেড়ে দিল। আরও গভীরে হাঁটা। লু চিনজুয়ে সবেমাত্র রওনা হতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে ধরে ফেললাম। এই জায়গাটা একটু অদ্ভুত। চলুন প্রথমে দেখে নেওয়া যাক।
যত বেশি লোক ভিতরে গেল। এখন মাঠে শুধু সান চ্যাংকিং ও আরও কয়েকজন রয়েছেন। নেবুলা গোষ্ঠীও ঘটনাস্থলে থেকে গিয়েছিল। কারণ তারা হিসাব করার পর এই স্থানটি একটি গুপ্তধনের ভাণ্ডার হিসেবে আবিষ্কৃত হয়েছে। তুমি লাঞ্জাতে যাচ্ছ না কেন? সান চাংচিং বিষণ্ণ মুখে আমার দিকে তাকালো। সে কাঁধ ঝাঁকালো। কেউ একজন সময়ের আগেই মৃত্যুবরণ করল। আমার এত তাড়াহুড়ো কিসের জন্য? কিন্তু তোমরা নিজে নিজে গুপ্তধন খুঁজে বের করা এক জিনিস। আমি অন্য কাউকে বলার সাহস করি না। কি হাস্যকর আর করুন। কথা বলার পর ইউনলিন ও সান চাংচিং দুজনেরই মুখের ভাব বদলে গেল। এদিকে তাংশান, যিনি তখনও তার আঘাত থেকে সেরে উঠছিলেন, কাছাকাছিই ছিলেন। তারাও কান খাড়া করল। কি ধনসম্পদ? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। সান চাংচিং ঠান্ডা গলায় নাক দিয়ে শব্দ করল। সে সাথে সাথে তোমাকে পাল্টা জবাব দিল। এটা দেখে আমি হেসে মাথা নাড়লাম। সে তার দিকে একেবারেই মনোযোগ দিল না। তারপর গেটের চারপাশে নির্দেশনা অনুসরণ করে। চলুন অন্বেষণ শুরু করা যাক। সতর্ক পর্যবেক্ষণের পর আবিষ্কার করুন। মাটিতে 8 ত্রিগ্রামের কিছু চিহ্ন রয়েছে বলে মনে হচ্ছে। 8টি ত্রিগ্রাম অনুসরণ করে। আমি নেবুলা সম্প্রদায়ের ইউনমিংয়ের সামনে দাঁড়ালাম। তার পায়ের দিকে তাকিয়ে আমি হালকা হাসলাম। রেটিং কেমন? এটা আশ্চর্যজনক যে উলফ ফ্যাং এত দ্রুত জায়গাটা খুঁজে পেয়েছিল। ইউনমিংয়ের মুখটা অত্যন্ত কুৎসিত হয়ে গেল। সিনিয়র, আমি এটাই প্রথম আবিষ্কার করেছিলাম। কিন্তু এই জায়গাটা আমরা একসাথে ঘুরে দেখছি। যাই হোক না কেন, আমি এই গুপ্তধনটি খুঁজে পেয়েছি। তুমি আমাকে আমার অংশটা কিভাবে দিতে পারলে না? তাই জুয়ান পবিত্র ভূমি। তারপর তিনি হেসে কথা বললেন। কিন্তু তার কণ্ঠস্বরে এক অনস্বীকার্য কর্তৃত্বের ভাব ছিল। এই মুহূর্তে কিছুটা দূরে থাকা সান চ্যাংকিংও যোগ দিলেন। এখানকার ধনসম্পদ, এর মানে কি ক্যানিয়ন পর্বত অন্তর্ভুক্ত নয়? কথা শুনে আমি বুঝতে পারলাম যে আমি চামিউন পর্বত জোর করে দখল করিনি। সরাসরি সত্য বলতে এখন কেবল 4টি সম্প্রদায় অবশিষ্ট আছে। চলুন সম্প্রদায় সংখ্যার ভিত্তিতে সরাসরি সেগুলো বরাদ্দ করা যাক। ইউনমিং অসহায়ভাবে একপাশে দাঁড়িয়ে শুনছিল। উপস্থিতদের মধ্যে তাদের সম্প্রদায়টি ছিল সবচেয়ে দুর্বল। এক মুহূর্ত ভাবার পর আমি সবাইকে পরামর্শ দিতে চাই যে যেহেতু সবাই জানে এখানে গুপ্তধন আছে, আমরা একসাথে এটা ভাগ করে নিই না কেন? অবশ্যই ঝুঁকিও ভাগ করে নেওয়া প্রয়োজন। কথা শুনে আমি মাথা নাড়লাম। কিন্তু তার চোখ দুটি দূরে চলে গেল। এটা সম্ভব, কিন্তু যদি কেউ অবদান রাখতে না পারে, তুমি কি আদৌ আমাদের সাথে এই ধনসম্পদ ভাগ করে নেওয়ার যোগ্য? এই উক্তিটির অর্থ ইতিমধ্যেই বেশ স্পষ্ট। এটি তাংশানকে লক্ষ্যবস্তু করছে। অবশেষে তাকে জ্বালাতন করা শেষ করে জিয়াও মেংনেকদের মতো রাগে মুখ খুল। আপনি তাই জুয়ান পবিত্র ভূমির সম্প্রদায় নেতা। ওরা কেন ক্রমাগত আমার ছোট ভাইকে লক্ষ্যবস্তু বানাচ্ছে? এই দৃশ্য দেখে আমি একেবারে খলনায়কের মতো মুখভঙ্গি করলাম। আমি কি ভুল? তোমরা দুজনেই গুরুতরভাবে আহত হয়েছ। তোমার কি মনে হয় মাত্র দুটো মাথা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকলে তুমি ধনসম্পদ ভাগ করতে পারবে? এই মুহূর্তে মিমমিম ও শুন চাংচিং দুজনেই চুপ হয়ে গেলেন, বিন্দুমাত্র প্রতিবাদ ছাড়াই। আর নিজেকে সামলাতে না পেরে তাংশানও আমাকে বকাচকা করতে শুরু করল। তুই একটা সুযোগ সন্ধানী বদমাশ। এমনকি যদি আমরা এই ধন না পাই, আমি অন্যের ছাদের নিচে বাস করব না। বরবোন, চলো যাই। কথা বলতে বলতেই তিনি জিয়াওমিংকে টেনে তুলে চলে যাওয়ার প্রস্তুতি নিলেন। এই দৃশ্য দেখে আমার ঠোঁটে এক শীতল হাসি ফুটে উঠল। নির্বাচিত ব্যক্তিটি সত্যি অসাধারণ। তাইক্সু ধ্বংসাবশেষের চূড়ান্ত পুরস্কার না জেনে আপনি চাইলে যত তাড়াতাড়ি সম্ভব বাকি লেভেলগুলোতে প্রবেশ করতে পারেন। স্পষ্টতই এটাই স্বর্গের ইচ্ছা। আমি এই বাচ্চাটিকে সময়ের আগেই প্রিজন পাল্টি পেতে দেওয়ার পরিকল্পনা করছি। তবে পরবর্তী স্তরগুলো সম্পর্কে জানার কারণে আমার কোনো তাড়া ছিল না। তাংশানকে মোকাবেলা করতে হলে আমাদের এখনও তার সমস্ত সৌভাগ্য ধ্বংস করতে হবে। আমি চাই সে এখানে কিছুই না পাক। যত তাড়াতাড়ি সম্ভব আপনার জিনিসপত্র নিয়ে নিন। এর চেয়ে দেরি হলে আমরা পরবর্তী অগ্রগতি দেখতে পাব না। ঘুরে দাঁড়ান। আমি সেই জেলেদের দিকে তাকালাম যারা ইতিমধ্যেই তাদের কম্পাস বের করে গুপ্তধন খুঁজতে শুরু করেছিল। জেলেরা সম্মতিসূচক মাথা নাড়ল। তারপর খাঁটি শক্তির এক প্রবল স্রোত সরাসরি তার পায়ের নিচের মেঝেতে প্রবাহিত হল। হঠাৎ এক প্রবল শক্তি জেগে উঠল। শূন্যে একটি সাদা দরজা আবির্ভূত হল। উপাদানটি ডেমিউন স্ট্রিটের শেষ প্রান্তের গেটটির উপাদানের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ। কেউ তেমন কিছু বলল না। তারা সোজা ভেতরে চলে গেল। এটি একটি ঔষধ কক্ষ। ভিতরে ছিল শত শত বোতল, যেগুলো চোখ ধাঁধানো সব অমিতের সম্ভারে পূর্ণ ছিল। বাতাস ভেষজের মিষ্টি সুগন্ধে ভরেছিল। সবগুলোই ছিল উৎকৃষ্ট মানের বডি। সান চাংকিং অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। ইউনমিংও সঙ্গে সঙ্গে এগিয়ে এল। অনুকূল অবস্থানে থাকা। এটাকে 3টি ভাগে ভাগ করা কি ঠিক হবে? সেটা শুনে আমি কাঁধ ঝাঁকালাম। জানান যে আপনি ভালো আছেন। এমন এক পরিস্থিতিতে যার কোনো অর্থ নেই। আমরা দ্রুত জিনিসগুলো ভাগ করে আমাদের সংরক্ষণের ব্যাগগুলোতে ভরে নিলাম। পরবর্তীতে তারা একসাথে দ্বিতীয় পরীক্ষামূলক ফটকের অবস্থানে ফিরে এল। কিন্তু যখন তারা পৌঁছাল, তারা দেখল মূলত দাগহীন সাদা গেট। এই মুহূর্তে মাটি থেকে উজ্জ্বল লাল রক্ত চুইয়ে পড়ল। কি হচ্ছে? সান চাংচিং অবাক হয়ে চিৎকার করে উঠল। কেউ একজন মারা গেছে। ভিতরে যান। আমি তাদের সাথে আর সময় নষ্ট করিনি। সে দ্রুত লু চিংজুয়েকে গেটের ভেতর দিয়ে টেনে নিয়ে গেল। ভিতরে যাওয়ার সময় এটা সাথে নিয়ে যান। শুধুমাত্র এমন বিপদের সম্মুখীন হলে ব্যবহার করুন যা সমাধান করা সম্ভব নয়। নিজেকে রক্ষা করুন। আমি ফিনিক্স ট্রু ফায়ার ধারণকারী ছোট চীনামাটির বোতলটি রাখব। এটা লু চিংজুয়ের হাতে গুজে দেওয়া হয়েছিল। এই দৃশ্য দেখে লু চিংজুয়ে হতবাক হয়ে গেল। এরপর সে নির্বাকভাবে মাথা নাড়ল। আমি জানি এই স্তরটি কি সম্পর্কিত। মূল পরীক্ষাটি হল অভিযাত্রীর দক্ষতা। প্রবেশের পর তারা এমন একজনের সাথে দেখা করবে যে তাদের সম্পর্যায়ের। প্রতিপক্ষকে পরাজিত করতে কে অধিকতর যুদ্ধশক্তি প্রয়োগ করতে পারে? যে এমনটি করবে সে পরবর্তী স্তরে উন্নীত হতে পারবে। যদিও লু চিংজুয়ে এখন যথেষ্ট যুদ্ধশক্তি অর্জন করেছে, কিন্তু আমি তবুও এর জন্য বাড়তি সুরক্ষার ব্যবস্থা করে রেখেছি। গেট দিয়ে প্রবেশ করার পর আমার চোখের সামনে সাদা আলোর একটি ঝলক দেখা গেল। আমার সামনে যে ব্যক্তিটি আবির্ভূত হলো সে আমাকে অবাক করে দিল। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার, তোমার সাথে যে হঠাৎ দেখা হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। প্রবেশের পর জিয়াও মেমো নিয়মগুলো শিখেছিল। যখন তুমি আমাকে দেখবে, সঙ্গে সঙ্গে তার মুখটা কুৎসিত হয়ে গেল। কোনো দ্বিধা ছাড়াই তারা আপনার উপর সরাসরি আক্রমণ চালিয়েছে। এটা দেখে আমি শুধু হালকাভাবে মাথা নাড়লাম। তারপর সে হাত তুলে চড় মারল। এক প্রচণ্ড শক্তি। সে জিয়াওমিংকে মাটিতে চেপে ধরল। ফিনিক্স ট্রু ফায়ার দ্বারা পরিশীলিত হয়ে আমার প্রকৃত সত্তা এখন অত্যন্ত শক্তিশালী। এক স্তরে তাদের সমকক্ষ খুব কমই পাওয়া যায়। তার বর্তমান চাষের স্তর সত্ত্বেও একে সামুরাই স্তরের সর্বোচ্চ পর্যায়ে দমন করা হয়েছে। কিন্তু আমার শক্তি জিয়াওমিংয়ের চেয়ে অনেক বেশি। তুমি আমাকে মারতে পারবে না। আপনি কি চান তাই শুয়ান পবিত্র ভূমি এবং জেড ভয়েড অমর সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হোক?
যদিও এর উদ্দেশ্য ছিল নেকদের দাঁতগুলোকে ভয় দেখানো, কিন্তু জিয়াও মিংয়ের কণ্ঠের ভয় আর গোপন রাখা গেল না। এই দেখে আমি শান্তভাবে বললাম, ধ্বংসাবশেষের মধ্যে প্রত্যেকেই নিজের ক্ষমতার উপর নির্ভর করে। তাছাড়া এই ধ্বংসাবশেষের বিচার আগে থেকেই এমনই ছিল। এমনকি যদি আমি ভুলবশত তোমাকে মেরেও ফেলি তাতে আমার কি অন্যায় হয়েছে? তাই এমনকি যদি এটা প্রতিশোধের বিষয় হয়, এটা তোমার প্রভুর জন্য। তোমার এই ধ্বংসাবশেষের মালিককে খুঁজে বের করা উচিত। জিয়াও মেং বাক্রুদ্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য আমি আপনার বক্তব্যের কোনো পাল্টা জবাব খুঁজে পাচ্ছিলাম না। তবে সেই সময় জিয়াও মেংকে হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। এর পরিবর্তে সে অপর ব্যক্তিটির তলপেটে চড় মারল। মুখভর্তি রক্ত ছিটকে বেরিয়ে এল। জিয়াও মেং দ্রুত হতাশ হয়ে পড়ল। তোমার দান্তিয়ান এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই মাসগুলিতে আপনার ভালো করে দেখে নেওয়া উচিত। তোমার আদরের ছোট ভাই, তাই না? মনে রাখবেন, আপনি কার প্রতি বিদ্বেষ পোষণ করতে চান তা সাবধানে বিবেচনা করুন। আমার কথা শেষ হওয়ার পর আমি হঠাৎ বুঝতে পারলাম, আমার বর্তমান কাজ করার ধরন তাকে দিন দিন আরও বেশি খলনায়কের মতো দেখতে লাগছে। চাষের সমর্থন ছাড়া গুরুতর আহত জিয়াও মেংকে শীঘ্রই তাংশান পরিত্যাগ করবে। সম্প্রদায় ফিরে আসার পরেও তাংশান তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। হাহা, ব্যাপারটা তো বেশ মজার। আমি মৃদু হাসলাম। তারপর সে ঘুরে চলে গেল। জিয়াও মেংকে পরাজিত করার পর পরবর্তী স্তর, এরপর ফটকটি দেখা গেল। এক ধাপ নেওয়ার পর আমি আরেকটি চত্বরে এসে পৌঁছালাম। লু চিংজুয়ে মোটেও অবাক হয়নি। শত্রু অনেক আগেই পরাজিত হয়েছে। চত্বরে তোমার জন্য অপেক্ষা করছি। এই তৃতীয় বর্গক্ষেত্রে অসংখ্য অস্ত্র সাজিয়ে রাখা হয়েছিল। এই অস্ত্রগুলো প্রাচীন শক্তিশালী সত্তাদের ধ্বংসাবশেষের সাথে জড়িয়ে আছে। তারা সবাই ছিল হিংস্র সৈনিক। এই অস্ত্র সম্পর্কে একে এর নিজের শক্তিতেই বসে আনতে হবে। কেবল তখনই তা নিজের কল্যাণে ব্যবহার করা যেতে পারে। এই মুহূর্তে লু চিংজুয়ের একটি বেগুনি রঙের ছোড়া পছন্দ হয়ে গেল। এটি থেকে একটি টকটকে লাল আভা নির্গত হলো। তুমি কি এই অস্ত্রটি চাও? আমি হাত তুলে ছোড়াটা তুলে নিলাম। উপরের শক্তিগুলো তৎক্ষণাৎ আমাকে প্রতিরোধ করতে শুরু করল। আমার মূল উদ্দেশ্য ছিল হস্তক্ষেপ করে এটিকে দমন করা। এই মুহূর্তে লু জিংজুয়ে হঠাৎ বলে উঠল, গুরু, আমি নিজের শক্তি ব্যবহার করে চেষ্টা করতে চাই। এইগুলি শুনে আমি বেশি কিছু বলিনি। তবে তাকে জিনিসটি দেওয়ার সময় সে গোপনে ছোড়াটিতে শক্তির একটি স্তর যুক্ত করল। তারপর আমি দূরে অবস্থিত তাংশানের দিকে দৃষ্টি ফেরালাম। অন্যদের থেকে আলাদা সে ভেতরে ঢোকার সাথে সাথেই সে এলাকাটির একেবারে কেন্দ্রে থাকা লম্বা তলোয়ারটির দিকে দৃষ্টি নিবদ্ধ করল। এই লম্বা তলোয়ারটির নকশা অত্যন্ত অতিরঞ্জিত। আরও কাছে আসুন। আপনি উপর থেকে নেমে আসা ভয়ঙ্কর আলোটা অনুভব করতে পারছিলেন। আশেপাশে অনেক সাধক ছিলেন। তারা ইতিমধ্যেই এই এলাকা থেকে অনেক দূরে চলে গেছে। তাদের এখনো কিছুটা আত্মসচেতনতা আছে সম্প্রদায়গুলোর কিছু বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে। তারপর সে দ্রুত দৌড়ে গেল। আমি এই মূল্যবান তরবারিটি তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু চেষ্টা করার পর কেউই এটাকে পোষ মানাতে পারেনি। বরং অস্ত্রগুলো থেকে নির্গত প্রচণ্ড আলো তারা সবাই গ্রাস হয়ে গেল। দূর থেকে সান চ্যাংকিং ও ইউনমিং একে অপরের দিকে তাকালো। তারা দুজনও তরবারির পক্ষে চলে এল। আমি কি ঘটছে তা জানার চেষ্টা করব, কিন্তু যেইমাত্র আমার বাহুটা তরবারির হাতলে রাখলাম, একটি রক্তিম শক্তি এটি দ্রুত তার বাহু বেয়ে শরীরে প্রবেশ করল। চোখের পলকে তার পুরো বাহু এই রক্তিম শক্তির দ্বারা এটি সম্পূর্ণরূপে ক্ষয়প্রাপ্ত হয়েছিল। সান চাংচিং অত্যন্ত শঙ্কিত হলেন। সে দ্রুত এক পা পিছিয়ে গেল। আমি আর এই তরবারি স্পর্শ করার সাহস করি না। অত্যন্ত এবং অত্যন্ত মন্দ। এই মুহূর্তে ইউনমিংও তার মূল্যায়ন করল। তাদের মতো অনুশীলনকারীরা তাদের বেশিরভাগই অপর পক্ষের মানদণ্ড পূরণ করতে পারে না, সবচেয়ে অশুভ এবং সবচেয়ে মন্দ জিনিসগুলোর কারণে। শুধুমাত্র সেই সব দুষ্ট লোকেরা এমন এক হৃদয় আছে যা বিশ্বকে ধ্বংস করতে সক্ষম। তবে এটি পাওয়া যেতে পারে। ঠিক তখনই একজন পরিচিত ব্যক্তি হেঁটে এগিয়ে এলেন। আমি চেষ্টা করতে চাই। আমার কানের পাশ থেকে তাংশানের কণ্ঠস্বর ভেসে এল। সান চাংচিং কিছুটা অবাক হয়ে তাংশানের দিকে ফিরলেন। তখন হঠাৎ আমার ব্যাপারটা মাথায় এলো। তাংশান একজন অত্যন্ত ধূর্ত লোক। তিনি যেখানেই যান এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে পরিচিত। এটি এই তলোয়ারটির সাথে পুরোপুরি মানানসি। এই বিষয়ে চিন্তা করা। সে এক পা পিছিয়ে গেল। অন্য ব্যক্তির কার্যকলাপ দেখার পর অবিলম্বে সর্বোচ্চ সতর্ক থাকুন। এটাই শেষ কারাগার কক্ষটি খোলার সুইচ। এই তরবারিটি স্বর্গ থেকে তাংশানের জন্য প্রস্তুত করা হয়েছিল। সে ছাড়া আর কেউ এটা বের করতে পারত না। তাংশান তরবারিটি ধরতেই তার শরীরে একটি রক্তিম শক্তি প্রবেশ করতে শুরু করল। এই সময়ে তাংশানের প্রতিরোধ ক্ষমতা বরং সে সান চ্যাংকিংয়ের চেয়েও বেশি শক্তিশালী। সে এমনকি ধীরে ধীরে তরবারিটা তুলতে পারত। নিচ থেকে এটা বের করে আনুন। আশেপাশের চাষিরা সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। এই বাচ্চাটা খুব নিষ্ঠুর। তিনি কি এখনো একজন বৈধ ও প্রথাগত চিকিৎসক? ঠিক যখন তাংশান ধীরে ধীরে তরবারি বের করল, হঠাৎ আকাশ থেকে একটি ড্রাগনের গর্জন প্রতিধ্বনিত হল। আশেপাশের লোকেরা মাথা তুলে দেখল। কালো আভা বিকিরণকারী একটি বিশাল ড্রাগনকে দেখা গেল। সর্পিল গতিতে নিচে নামছে। এই দৃশ্যটি সবাইকে হতবাক করে দিয়েছিল, কারণ এই ড্রাগনটি প্রকৃতপক্ষে মার্শাল কিং স্তরে পৌঁছে গিয়েছিল। এই মুহূর্তে অনেকেই নিজেদের রক্ষা করতে শুরু করেছেন। সবাই পিছিয়ে গেল। খাঁচাটির দৃষ্টি একনিষ্ঠভাবে তাংশানের উপর নিবদ্ধ ছিল। তাংশান যে সবেমাত্র তার তলোয়ার বের করেছিল, এই মুহূর্তে তার মুখ ভয়ে ভরে গিয়েছিল। সে কিভাবে কল্পনা করতে পারত তৃতীয় পরীক্ষাটি সমাধান করার চাবিকাঠি আসলে এই তরবারিটি। এই মুহূর্তে খাঁচাটা হঠাৎ তার লেজটা নাড়ালো। বিশাল লেজ জুড়ে ছড়িয়ে পড়ছে। তাংশানের কাছে থাকা বেশ কয়েকজন সাধক তৎক্ষণাৎ ছিটকে পড়লেন। এই সময়ে এর পাশে একটি নতুন দরজা খোলা হয়েছে। এই দরজাটি বহির্বিশ্বের সাথে সংযোগ স্থাপন করে। এখান থেকে বাইরের দৃশ্যও দেখা যায়। এই দৃশ্য দেখে সকল সাধক দরজার দিকে ভিড় করল। ফলে তারা সবাই দরজার সামনে আটকে গেল, একসাথে চেপে ধরা। এই দৃশ্য দেখে খাঁচাটা গর্জন করে উঠল। সরাসরি কালো শক্তির একটি ধারা নির্গত হল। আর কিছুক্ষণ পরেই দরজার সামনে জড়ো হওয়া মানুষগুলো সবাই কালো ধোয়ার কুণ্ডলিতে মিলিয়ে গেল, শূন্যে ভাসছে। এই সময়ে দূর থেকে সান চ্যাংকিং ও ইউনমিং একে অপরের দিকে তাকালো। তারা দুজনেই লক্ষ্য করল খাঁচার উপরে ঝুলন্ত গোলাকার পুঁতিটি। তাৎক্ষণিকভাবে উপলব্ধি করা গেল ওই মূল্যবান মুক্তটি তৃতীয় স্তরের চাবি। এই কথা ভেবে তাদের চলে যাওয়ার কোনো তাড়া ছিল না। আমাকে ওই তরবারিটা দাও। সান চাংচিং দ্রুত তাংশানের পাশে এসে পৌঁছালেন। সে হাত বাড়িয়ে তার কাছে তরবারিটি চাইল। তাংশান এক মুহূর্তের জন্য দ্বিধা করল। সেটা পাওয়ার জন্য সে অনেক পরিশ্রম করেছিল। এই মুহূর্তে ইউনমিং পাশ থেকে কথা বলে উঠল। একমাত্র ওই তরবারি তাকে দমন করতে পারে। তাংশান তখনও এটা শুনতে কিছুটা অনিচ্ছুক ছিল, কিন্তু এই মুহূর্তে খাঁচাটির শক্তি আবারও প্রবলভাবে জেগে উঠল।
পরিস্থিতি খুব জটিল হয়ে উঠেছে। তাংশানও আর চালিয়ে যাওয়ার সাহস করল না। এই জানোয়ারটাকে বাঁচিয়ে রাখো যাতে এটা মরতে পারে। সান চাংচিং গর্জন করে আকাশের দিকে ঝাঁপিয়ে পড়ল। বেশ কয়েক রাউন্ড পর যদিও তিনি তার প্রতিপক্ষের সাথে পাল্টাপাল্টি লড়াই করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু গোপন রাজ্যের দমনের অধীনে খাঁচাটিকে বশীভূত করার জন্য তার বর্তমান শক্তি একেবারেই অপর্যাপ্ত। চূড়ান্ত সূর্য চাংকিং আকাশ থেকে পড়তে পারেননি। জেলেরা ইতিমধ্যেই বুঝতে পেরেছিল যে তাদের প্রতিপক্ষরা যথেষ্ট শক্তিশালী নয়। লোকজনকে ইতিমধ্যেই গোপনে ব্যবস্থা করা হয়েছে। হত্যাকাণ্ডের বাকি সব অস্ত্র সংগ্রহ করুন। তারপর তারা পালানোর প্রস্তুতি নিল। এই দৃশ্য দেখে সান চাংচিং ঠান্ডা গলায় নাক দিয়ে শব্দ করল। যেমনটা আশা করা হয়েছিল, এই লোকগুলো সবাই অবিশ্বস্ত। আর পাশে টাংশানের কথা বলতে গেলে ততক্ষণে তার হৃদয় ভীষণভাবে ভেঙে গিয়েছিল। তিনি মূলত একটি উপাধি লাভের সুযোগ দাবি করতে এসেছিলেন। কোনো এক কারণে তাইচাং নিজে দলটির নেতৃত্ব দেননি। এখন তো দ্বিতীয় স্তর থেকে জিয়াও মেংও উধাও হয়ে গেছে। তাকে বসে আনার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আর জোর করবেন না। সে তরবারিটা সরাসরি তার দিকে ছুড়ে দিল। বাচ্চা, দৌড়াও। তার স্মার্কের জবাবে তাংশান কানে তুলো দিল না। পরিবর্তে তারা খাঁচাটির শক্তির উপর মনোযোগ কেন্দ্রীভূত করল। সঙ্গে সঙ্গে মাথায় একটা জঘন্য পরিকল্পনা এল। যেহেতু আমরা সুযোগ পাচ্ছি না, অন্তত সে তার প্রতিশোধটা নিতে পেরেছে। এই কথা ভেবে তাংশান সোজা তোমার দিকে তরবারিটা ছুড়ে মারল। এই দৃশ্য দেখে আমি শীতলভাবে নাক দিয়ে শব্দ করলাম। মনে হচ্ছে তুমি আমাকে সত্যিই ঘৃণা করো। তারা এমন ধনসম্পদও চায় না, কিন্তু তুমি তাই শুয়ান সম্প্রদায়ের প্রধান হিসেবে আমাকে একেবারেই সম্মান করো না। শি লুচিং জুয়ে তার আগে থেকে প্রস্তুত করে রাখা ফিনিক্স ট্রু ফায়ারটি বের করল। তোমার হাতে তুলে দেওয়া হচ্ছে জল উপাদানের অন্তর্গত বন্দী ড্রাগনটি। সর্বোচ্চ ইয়াং ও শক্তির অধিকারী হওয়ায় ফিনিক্স ট্রু ফায়ার এটিকে দমন করার জন্য একেবারে উপযুক্ত। এখন এর সাথে যোগ হচ্ছে তাংশানের দেওয়া সেই অশুভ তলোয়ারটি। এটি অবশ্যই বন্দী ড্রাগনকে সম্পূর্ণরূপে দমন করবে। মন্ত্রটি পাঠ করার সাথে সাথে ফিনিক্স ফায়ার ইন দ্য বটল, ভয়ঙ্কর অশুভ তরবারিতে জড়িয়ে পড়া। একই সময়ে আকাশে বন্দী ড্রাগন। আমিও একটি বিপজ্জনক পরিবেশ টের পেয়েছিলাম। দ্রুত পিছু হতো, কিন্তু আমি অন্যজনকে কোনো সুযোগ দিইনি। সে এক লাফে বাতাসে লাফিয়ে উঠল। একটি তরবারি সরাসরি আঘাত হানল। ফিনিক্স ট্রু ফায়ার এবং ফেরোসিয়াস সোর্ডের দমনের অধীনে খাঁচার প্রতিরক্ষা ব্যবস্থা এক ধাপ ধীর ছিল এবং তাল মেলাতে পারছিল না। তাকে সরাসরি কেটে গুরুতর অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল। একটি তলোয়ারের পরে আমি তার উপর অবতরণ করলাম। তারপর তরবারির আরেকটি আঘাতে সে কারাগার গোলকটি ছিন্ন করল। হাত নেড়ে সে ওটা তার চিয়ানকুন ব্যাগে রেখে দিল। আইটেমগুলো পাওয়ার পর আমি একটি কথাও বলিনি। তারা সাথে সাথে লু চিংজুয়েকে টেনে তুলে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে গেল। সান চাংকিং এবং যে জেলেরা এখনো বের হয়নি, তারা সবাই মুষ্টিবদ্ধ করল। তারা দুজন তৎক্ষণাৎ একটি জোট গঠন করল। আমরা খাঁচার আঁশ ও মাংস ভাগ করে নিলাম। বর্তমান কারাগারটি দুর্বল অবস্থায় রয়েছে, আর প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। এই দুই প্রভুর সম্মিলিত আক্রমণ। তারা দুজন দ্রুত হত্যা করে নিজেদের মধ্যে কারাগারের কক্ষটি ভাগ করে নিল। অপরদিকে তাংশানকে একজন বহিরাগতের মতো মনে হচ্ছিল। আমি কোনো সুবিধাই পাইনি। এতে তিনি খুব রেগে গেলেন, কিন্তু মনের কথা বলার কোনো জায়গা নেই। আর কোনো উপায় না থাকায় তাকে প্রথমে ধ্বংসাবশেষ থেকে বেরিয়ে আসতেই হতো। এই সময়ে ইতিমধ্যে অনেক শিষ্যকে বাইরে বহিষ্কার করা হয়েছে। জিয়াও মেংও এই লোকদের মধ্যে ছিল। আমি তাংশানকে ওখান থেকে বেরিয়ে আসতে দেখলাম। জিয়াও মেং সাথে সাথে এগিয়ে এসে জিজ্ঞেস করল কেমন ছিল। আমি কিছুই পাইনি। এমনকি উলফ ফ্যাং তরবারিগুলোর মধ্যে একটি চুরি করে নিয়েছিল। তাংশানের মনে ছিল না সে এইমাত্র কি করেছিল। তোমার বিরুদ্ধেই বর্ষাটা ঘুরিয়ে দেওয়াটা ছিল নিজকি একটা সহজাত প্রবৃত্তি। এই সময় ফেং তাইচামও এসে পৌঁছেছিলেন। আমি যখন প্রথম শুনলাম যে তুমি তাংশান তলোয়ারটি চুরি করেছ, সেও সামান্য ভ্রুকুটি করল। নেকডে ফ্যাং, তুমি আমার সম্প্রদায়ের শিষ্যদের কেন বাধা দিচ্ছ? আমি কিভাবে তাদের থামালাম? ধ্বংসাবশেষের মধ্যে থাকা প্রত্যেকেরই সাধনার স্তর একই। সে আমাকে হারাতে পারে না, এটা কি আমার দোষ? কথা বলতে বলতে আমি জিয়াও মেংজের দিকে তাকালাম, যে তার ক্ষত সারিয়ে তুলছিল। তার ঠোঁটের কোণে ব্যাঙের হাসি ফুটে উঠল। এ কথা শুনে ফেং তাইচাং মুঠি পাকাল। তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকুন। সে জানতে পারল যে সম্প্রতি লাঙার সাথে তার বিরোধ হয়েছিল। মনে হচ্ছে তাদের সংখ্যা দিন দিন বাড়ছে। তারপর আমি কথা বলতে থাকলাম। আর তোমার শিষ্য যে অশুভ তরবারিটির কথা উল্লেখ করেছিল, সেটা ছিল তাংশানের নিজেরই হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত। এবং তারা এমনকি কারাগারের বিপর্যয়ের দায়টা আমার উপর চাপাতে চেয়েছিল। তুমি তাংশানকে জিজ্ঞেস করছো না কেন? তার কারণে কত মানুষ মারা গেছে ও বিনষ্ট হয়েছে। এখন ওদের আমাকে সমালোচনা করার সাহস হয়। আমার কথায় ফেং তাইচামু চুপ হয়ে গেল। এই মুহূর্তে সে অনুভব করতে পারছিল আশেপাশের এলাকায় বিভিন্ন সম্প্রদায়ের অনেক লোক রয়েছে। তারা সবাই তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করেছিল। এটা স্পষ্ট যে আমি সত্যি বলছি। আমি এটা আগেও বলেছি। তাংশানের প্রথম রাউন্ডেই বাদ পড়া উচিত ছিল। তবে কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে লেভেল 2-তে টেনে নিয়ে গেছে। অবশেষে শুধু যে তাদের নিজেদের সম্প্রদায়ের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি তাই নয়, বরং এটি এই বাচ্চাটিকে তৈরি করেছে। আমি ঘোরের মধ্যে শেষ স্তরে পৌঁছালাম। পরিশেষে এটি পরোক্ষভাবে বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছিল। এখন সবাই তার নাম মনে রেখেছে। তার নাম তাংশান। যাদের মনে বিদ্বেষ আছে তারা ভবিষ্যতে প্রতিশোধ নেবে। অভিযোগ ও অসন্তোষ। এক সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতা শুরু হতে চলেছে। এটা কিভাবে করতে হয় সেটাও আপনার বোঝা উচিত। আমি আগের বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে গেলাম। তিনি উপস্থিত সাধকদের আবেগ জাগিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছিলেন। হাই প্রিয়, আমি দিন দিন একজন ছোটখাটো খলনায়কের মতো হয়ে উঠছি। এটা সত্যিই দারুণ ছিল। আমার কথা শোনার পর অনেকেই এমনটা অনুভব করেছিলেন। প্রত্যাশিতভাবেই তাদের মনোযোগ তাংশানের দিকেই নিবদ্ধ ছিল। তারা মনে করে আপনি যা বলেছেন তা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। আমি তাংশানের বিরুদ্ধে প্রকাশ্যে ও সততার সাথে প্রতিশোধ নিতে চাই। আমাদের শুধু শত সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের অবশ্যই তাকে স্বাচ্ছন্দ্যবোধ করাতে হবে। ফেং তাইচাং জনতার বৈরী মনোভাব টের পেলেন, কিন্তু তার কোনো ভয় লাগেনি। শত সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতাটির কি খবর? আমার জেড ভয়ের ইমমর্টাল গোষ্ঠী কবে ভয় পেয়েছে? তোমার যদি সাহস থাকে তবে এগিয়ে এসো। একথা বলে সে তার জামার হাতা ঝাড়ল। তিনি তার শিষ্যদের সঙ্গে চলে গেলেন। গ্রেট অ্যাবিস সিট চলে যাওয়ার পর অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ল। ফেরার পথে আমি লক্ষ্য করলাম যে লু চিংজুয়ে কিছুটা মনমরা ছিল। তোমার দুঃখের কারণ কি? পুরোটা সময় তোমাকে খুব একটা খুশি মনে হচ্ছিল না। একটা শুনে লু চিংজুয়ে মাথা নিচু করল। আমি একটু লজ্জিত। আমি কেবল ভাবছিলাম আমি আমার মনিবকে সাহায্য করতে পারিনি। সে শুধু কিছু বড়ি আর একটি অস্ত্র নিয়েছিল। তারা ধ্বংসস্তূপ থেকে ফিরে এলেন। আপনার এতে জড়িত হওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। এটা শুনে
আমি হো হো করে হেসে উঠলাম। চিন্তা করবেন না, এবার আমরাই সবচেয়ে বড় বিজয়ী। কথা বলতে বলতে আমি প্রিজন পাল্টি বের করলাম। যখন আমি এই জিনিসটা দেখলাম, লু চিনজুয়ে কৌতূহলবশত জিজ্ঞাসা করল, গুরু, এটা দিয়ে কি হবে? এটি তোমাকে মার্শাল আর্টের নবম স্তর পর্যন্ত উন্নতি করতে সাহায্য করতে পারে, এমনকি মার্শাল কিং স্তরেও প্রবেশ করা। যখন তার সবচেয়ে আন্তরিক এবং খাঁটি শিষ্যের মুখোমুখি হন, আমি অবশ্যই খুব নম্র। আমি যা বলেছি তা শোনার পর লু চিনজুয়ে তৎক্ষণাৎ আবেগাপ্লুত হয়ে পড়ল। তার চোখের কোণগুলো লাল ছিল। মাস্টার, তুমি এই বিশেষ ভ্রমণটা শুধু আমার জন্যই করেছ? আমি সন্দেহের চোখে সেটার দিকে তাকালাম। লু চিনজুয়ে তার দিকে তাকালো। তখনই আমি বুঝতে পারলাম, এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে খুব সহজেই প্রভাবিত হয়। সাধনার জগতে এটি কোনো ভালো চারিত্রিক বৈশিষ্ট্য নয়। এটা নিয়ে বেশি চিন্তা করো না। ফিরে যাও এবং নিষ্ঠার সাথে চাষাবাদ করো। এই বছরের শত সম্প্রদায় মহাপ্রতিযোগিতা আপনার উপরই নির্ভর করছে। তোমার জন্য আমার লক্ষ্য হলো চ্যাম্পিয়নশিপ জেতা। এটা কি করা সম্ভব? একথা শুনে লু চিনজুয়ে দৃঢ়ভাবে মাথা নাড়ল। যেহেতু প্রভু আমার প্রতি খুব দয়ালু, আমি তাকে কিছুতেই হতাশ করতে পারি না। অপরপক্ষকে এতটা আত্মবিশ্বাসী দেখে আমি খুব সন্তুষ্ট। সম্প্রদায় ফিরে আসার পর আমি নিহুজাং ইউ এবং লু কিংসুকে রাখব। তাদের সবাইকে গুহার ভেতরে আনা হয়েছিল। প্রভু, এবার আপনার ফসল বেশ ভালোই হয়েছে, তাই না? হলুদ ক্রোকার পাখিটা অনেক আগেই ব্যাপারটা টের পেয়েছিল। আপনার মধ্যে একটি অসাধারণ আভা রয়েছে। হ্যাঁ, আমি ইতিমধ্যেই বেশ কিছু ভালো জিনিস পেয়েছি। আমি হেসে আমার সংগ্রহ করা সব বড়িগুলো বের করে আনলাম। তারপর তা নিহুজাং ইউ এবং লু চিনজুয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। তোমরা দুজন আপাতত এখানেই নিজেদের আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করো। আপনার জন্য উপযুক্ত ওষুধের একটি ব্যাচ বেছে নিন। বাকিটা আমি সম্প্রদায়ের উপর ছেড়ে দেব। এটা শুনে নিজেদের ওষুধ বেছে নেওয়ার পর দুজনে সেই জায়গায় পদ্মাসনে বসে পড়ল। অনুশীলন শুরু করুন। এরপর আমি প্রিজন জুয়েলটি বের করলাম। মন শান্ত করুন এবং মনোনিবেশ করুন। আমি এই মূল্যবান মুক্তার অন্তরের আধ্যাত্মিক শক্তিকে পরিশোধন করে তোমাকে দেব। আমার কথা বলা শেষ হলে আমি আমার প্রকৃত শক্তি সঞ্চালন করলাম। অত্যন্ত ঘন আধ্যাত্মিক শক্তি ধীরে ধীরে তাদের শরীরে প্রবেশ করছে। এটা কি? আধ্যাত্মিক শক্তি অনুভব করা মাত্রই নিহুজাং ইউয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। সে তার প্রকৃত সত্তা আবিষ্কার করল। এটি সরাসরি তা গ্রাস ও শোষণ করতে সক্ষম ছিল। এই সফরে এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমি কখনো আশা করিনি যে খাঁচার মতো দেখতে এই মুক্তটি এত ভালো প্রভাব ফেলবে। লু চিনজুয়ে বিষয়ে জীব দিয়ে টুক শব্দ না করে পারল না। কিন্তু তারা যা বলেছিল তা শোনার পর আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। এর কারণ এটাও যে তুমি পরম অস্থি এবং ফিনিক্সের প্রকৃত অগ্নি ধারণ করো। অন্যথায় অন্ধভাবে এই জিনিসগুলি গ্রহণ করা এখন থেকে তোমার অমরত্বের পথ রুদ্ধ হয়ে যাবে। সুতরাং এটিকে আপনার জন্য একটি অনন্য সুযোগ হিসেবে বিবেচনা করা যেতে পারে। একথা বলে তিনি তাদেরকে নিজেদের সাধনায় মনোনিবেশ করতে বললেন। এবং আমিও সেই মূল্যবান রত্নটি ব্যবহার করে চাষাবাদ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। আমি বর্তমানে মার্শাল ভেনারেবলের পঞ্চম স্তরে আছি। যদিও এটিকে বেশিরভাগ সম্প্রদায়ের তুলনায় শীর্ষস্থানীয় বলে মনে করা হয়। বিদ্যমান কিন্তু তারা নিভৃতচারী প্রভু হওয়া থেকে এখনও বেশ কিছুটা দূরে। তবে তাংশানের ভাগ্যের সুযোগটি গ্রহণ করার পর আমি বিশ্বাস করি যে সাধু হওয়া তো দূরের কথা, এমনকি সম্রাট হওয়াও সম্ভব। শীঘ্রই প্রিজম পার্লের শক্তির সঞ্চারের ফলে এর প্রবল প্রভাবে আমিও হতবাক হয়েছিলাম। আমি কখনো ভাবিনি আমার সাধনার স্তর এই পর্যায়ে পৌঁছাবে। এই ধরনের দান এটি আমার জন্য এমন একটি উল্লেখযোগ্য উন্নতিও আনতে পারে। মাত্র কয়েকদিন কেটে গেছে। আমার সাধনার স্তর সরাসরি পঞ্চম র্যাঙ্কের ষষ্ঠ স্তরে উন্নীত হয়েছে। আমি আমার ভেতরে তীব্র ওঠানামা অনুভব করলাম। লু চিনজুয়ে এবং কাদামাকিও তাদের সাধনা থেকে সরে দাঁড়াল। এর কিছুক্ষণ পরেই সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠরাও এসে পৌঁছালেন। এটা স্পষ্ট যে তারা তোমার সাফল্যের বিশ্বাসটি আজ করতে পেরেছিল। তাই জুয়ান পবিত্র ভূমিতে সফলভাবে প্রবেশ করার জন্য সম্প্রদায় নেতাকে অভিনন্দন। ভবিষ্যতে তাদের আরও বেশি বলার সুযোগ থাকবে যখন আপনি ভেদ করে এগিয়ে যান। অপর পাশে জেড ভয়েড ইমমর্টাল সেক্টর ভিতরে তাংশান এখানে ফিরে আসার পর জিয়াওমেমের সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। যদিও জিয়াওমেং সবসময় তাংশানকে খুঁজে পেতে চেয়েছিল, কিন্তু তাংশান গুহার প্রবেশপথটা শক্ত করে বন্ধ রেখেছিল। তার দানতিয়ান ক্ষতিগ্রস্ত হওয়ায় সে এখন সেটা একেবারেই খুলতে পারছে না। সে কেবল ফিরে গিয়ে নির্বে তার আঘাত থেকে সেরে উঠতে পারত। ফেং তাইচাং এগুলোর দিকে তাকালেন। তার মুখ ক্রমশ ফ্যাকাশে হয়ে উঠল। কিন্তু এগুলো শিষ্যের ব্যক্তিগত বিষয়। তিনি খুব বেশি হস্তক্ষেপ করতে পারেননি। প্রতিদিন দীর্ঘশ্বাস ফেলে নিজের হতাশার কথা বলা ছাড়া আমার আর কিছুই করার থাকে না। এই সময়ে চুক্তি অনুযায়ী জিয়ান গুই তাংশানের রসদ সরবরাহ করেছিল। সে সাধনার কোন স্তরে পৌঁছেছে? এটি 53 স্তরে পৌঁছেছে। একটা বলে ফেং তাইচাং দীর্ঘশ্বাস ফেল। যদিও তারা ইতিমধ্যেই তাংশানে যথেষ্ট পরিমাণ সম্পদ বরাদ্দ করেছে, কিন্তু এই লোকটা কোনো সাধু পুরুষ নয়। চাষের গতি এই পর্যায়ে পৌঁছেছে। এটাকে ইতিমধ্যেই বেশ ভালো বলে মনে করা হয়। কাছে দাঁড়িয়ে থাকা তরবারি কচ্ছপটি একথা শুনে অসন্তুষ্ট হল। শীতল কণ্ঠস্বরটি বলল যে সম্প্রদায় নেতা বোঝাতে চেয়েছিলেন এর ফলে তিনি চ্যাম্পিয়নশিপটি জিততে পেরেছিলেন। আপনি পুরোপুরি ভুল বলছেন। কিছুক্ষণ চিন্তাভাবনার পর চলো আবার এইভাবেই করি। তাকে স্বর্গীয় রাক্ষস যুদ্ধক্ষেত্রে যেতে দাও। আমি ব্যক্তিগতভাবে তাকে আরও এক দফা উপকরণ দেব। স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্র হল তাদের বিশেষ পরীক্ষার জন্য স্থান, যতক্ষণ না বহির্জাগতিক দৈত্যটি নিহত হয়। জাদুর বাক্সটি নিচে পড়বে। এই জাদু বাক্সগুলো সাধকদের সাধনায় সহায়তা করতে পারে। ফেং তাইচাং এই কথাগুলো শুনেছিলেন। আমি সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে উঠলাম। অবশেষে সে এই ঝামেলাটা থেকে মুক্তি পেতে পারবে। ঠিক আছে, তবে আমি তার নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারি না। তরবারি দানব তিনি ছিলেন এক প্রভাবশালী ব্যক্তিত্ব, যিনি লাশের পাহাড় ও রক্তের সাগর পেরিয়ে লড়াই করে পথ করে নিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সে মনে করেছিল যে স্বর্গীয় রাক্ষস যুদ্ধক্ষেত্রে যাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল না। ঠিক আছে, ওকে আগে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে দাও। আমি 2 সপ্তাহ পর তাকে নিয়ে আসব। তরবারি কচ্ছপের প্রতিশ্রুতি শোনার পর ফেং তাইকাং আর বললেন না। আমি এখন তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য কারো ব্যবস্থা করব। অন্যদিকে তাংশানের গুহার ভিতরে 54 স্তর অতিক্রম করার পর সে তার সদ্য অর্জিত শক্তি অনুভব করছিল। পরমুহূর্তে তার দরজাটা সজোরে খুলে গেল। ফেং তাইচাং এবং তরবারি কচ্ছপটি ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। তাংশান হতবাক দৃষ্টিতে তরবারি কচ্ছপটিকে প্রণাম করল। 2 প্রবীণকে শ্রদ্ধা নিবেদন। আমি ভাবছি তোমরা দুজন এখানে কি জন্য এসেছো? সোর্ড টার্টল কোনো অপ্রয়োজনীয় কথা বলেনি। বিষয়টি সরাসরি বলুন। তুমি কি আমার সাথে দানব যুদ্ধক্ষেত্রে যেতে প্রস্তুত? কি? আমার বর্তমান সাধনার স্তর দিয়ে আমি কিভাবে স্বর্গীয় রাক্ষস যুদ্ধক্ষেত্রে যেতে পারবো? তাংশান অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। কেন অন্যদের আধ্যাত্মিক সাধনার পথ মসৃণ হয়, কিন্তু তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছিল। সে ক্ষোভে পূর্ণ ছিল, কিন্তু তরবারি কচ্ছপটি তার অনুভূতির কথা বিবেচনা করেনি। হাত নেড়ে তারা তাকে সরাসরি নিয়ে গেল।
তাংশানের চলে যাওয়া অবয়ব দেখা। এই সময়ে ফেং তাইচাং অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেল। অবশেষে সেই বাচ্চাটা চলে গেল। কিন্তু সে জানত না, তাংশানে এই ভ্রমণ তার জেড ভয়ের ইমমর্টাল সেক্ট নিশ্চিহ্ন হওয়ার খুব কাছাকাছি। একই সময়ে সোর্ড টার্টল তাংশানকে স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছে। আপনি এখানে থাকতে পারেন, যতক্ষণ না তুমি ওই পাহাড়ের কাছে যাও। আপনার নিরাপত্তা মূলত নিশ্চিত। যত বেশি সম্ভব বহিরাগত রাক্ষসদের খুঁজে বের করো। ব্রেক থ্রু রিয়েলম। আমি 2 সপ্তাহ পর তোমাকে নিতে আসব। নির্দেশ দেওয়ার পর তরবারি কচ্ছপটি সোজা চলে গেল। সরাসরি অন্যজনকে বিনা দ্বিধায় তাকে ছেড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে তাংশানের কথা মনে পড়ল। তরবারি কচ্ছপটির প্রতি এক ধরনের বিদ্বেষ জন্মালো। তুমি শুধু অপেক্ষা করো। নদীর পূর্ব দিকে 30 বছর। 30 বছরের পরিবর্তন। যখন আমি সর্বোচ্চ পদে আরোহণ করি, তোমাদের সবাইকে এর মূল্য দিতে হবে। 15 দিন দ্রুত কেটে গেল। স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রে উলফ ফ্যাংয়ের আবির্ভাব ঘটেছিল। যে মুহূর্তে আমি মাউন্ট ডেমন রিয়েলম দেখলাম, আমার মনে ক্ষণিকের জন্য এক আনন্দের অনুভূতি খেলে গেল। মূল কাহিনী অনুসরণ করে তাংশান এখানে অবস্থিত। দানব পর্বতে 2 আদিম দানব যখন নিজেদের মধ্যে লড়াই করছিল, তারা একটি মৃত প্রাইমাল ডেমন কোর চুরি করেছে। অবশেষে এই ঘটনায় সমস্ত আদিম দানবদের সংগঠিত হতে উদ্বুদ্ধ করেছিল। তারা তাংশান থেকে আসা পথ অনুসরণ করে লড়াই করতে করতে বেরিয়ে এসেছিল। প্রথম স্টপ, তারা সরাসরি জেড ভয়েড ইমমর্টাল সেক্টের অধিকাংশ সদস্যকে হত্যা করেছিল। তারপর তারা দাউতিয়ান সম্প্রদায় তাদের সন্ধান পেল। যদি গুচিনজুয়ান পুরো সম্প্রদায়ের সমস্ত সম্পদ নিঃশেষ না করে দিত, মধ্যসমভূমি থেকে একজন সেন্ট স্তরের সত্তাকে স্থানান্তরিত করার পর কি ঘটেছিল, তাহলে তাদের দাউতিয়ান সম্প্রদায়ও ধ্বংস হয়ে যাবে। তাংশান অবশেষে স্বর্গীয় রাক্ষস বাক্সের মাধ্যমে পালিয়ে গেল। সে সরাসরি মার্শাল কিং স্তরে উন্নীত হল, এবং যারা তার কারণে স্বর্গীয় রাক্ষসের হাতে নিহত হয়েছিল, তারা তো জানেই না উস্কানিদাতা কে। এই কথা ভেবে আমার ঠোঁটের কোণ বেঁকে গেল। যেহেতু সবকিছুই ভাগ্যের ব্যাপার, আমি বরং আগে এটা নিয়ে নিই। এদিকে অপর পাশে তাংশানে এই মুহূর্তে অগণিত রাক্ষস তাদের তাড়া করছে, কারণ সে অনেক বেশি ক্ষোভ পুষে রেখেছিল। এই জায়গাটা স্বাভাবিকভাবেই রাক্ষসদের দৃষ্টি আকর্ষণ করে। যদিও পিছু হটার পথে সে জাদু বাক্সটির শক্তি শোষণ করছিল, কিন্তু প্রতিদিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার এই অনুভূতি, এর কারণে সে একাধিকবার ভেঙে পড়েছিল। কিন্তু প্রতিবার অন্ধকারের মধ্যে এক শীতল শক্তি রয়েছে, তার মনে আবির্ভূত হল। তারপর আমি আবার জোর করে তার আবেগ দমন করলাম। এই হারামজাদারা! এখন পর্যন্ত তাংশান তখনও গালি দিচ্ছিল। আমি জানি না তারা তরবারি কচ্ছপটাকে অভিশাপ দিচ্ছে কিনা। তারা তখনও এই রাক্ষসদের অভিশাপ দিচ্ছিল। সে পুরো পথটা বেপরোয়াভাবে ছুটে গিয়েছিল। সে অনেক আগেই তরবারি কচ্ছপটির দেওয়া নির্দেশ ভুলে গিয়েছিল। অজান্তেই তারা তিয়ানমো পর্বতের নরকে প্রবেশ করেছিল। যেইমাত্র সে এই জায়গায় পা রাখল, ধাওয়াকারী রাক্ষসেরা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। তাংশান কেবল এই পর্যায়ে এসে ব্যাপারটা বুঝতে পারল। মনে হচ্ছে আমি ধাক্কা খেয়েছি। তরবারি কচ্ছপটি নিজেকে বলেছিল যে সে একটি নিষিদ্ধ এলাকায় আছে। আগে তাকে সুস্থ হতে দিন। তাংশান অবজ্ঞার সাথে নাক দিয়ে শব্দ করল। তারপর সে একটি নির্জন জায়গা খুঁজে নিয়ে পদ্মাসনে বসে পড়ল। সে তার পকেট থেকে কয়েকটি জাদুর বাক্স বের করে সেগুলোকে শোষণ ও পুনরুদ্ধার করতে শুরু করল। তাংশান এখানে ক্রমাগত শক্তি শোষণ করছে। দূর আকাশে হঠাৎ একটি লাল আলো দেখা গেল। একই সময়ে হঠাৎ পাহাড়ের চূড়া থেকে একটি অদ্ভুত চিৎকার ভেসে এল। তাংশান অবাক হয়ে মুখ তুলে তাকালো। একটি রক্তবর্ণ রাক্ষস দেখা গিয়েছিল। আমি জানি না কখন আমরা পাহাড়ের চূড়ায় ছুটে গিয়েছিলাম। প্রতিপক্ষের ক্রমবর্ধমান আভা থেকে বিচার করে এটা আসলে একটা স্বর্গীয় দানব যে মার্শাল কিং রাজ্যে প্রবেশ করতে চলেছে। কিন্তু এই সময়ে পর্বতশৃঙ্গ থেকে আরেকটি স্বর্গীয় দানব উড়ে বেরিয়ে এল, এবং এটি সোজা সেই স্বর্গীয় দানবের দিকে এগিয়ে যাচ্ছিল যেটি ভেদ করে ঢুকে পড়েছিল। ধ্যাত! আমি আসলে স্বর্গীয় রাক্ষসী নার্সের মুখোমুখি হয়েছিলাম। তাংশান আটকে উঠল। তারা দ্রুত পেছনের দিকে পালিয়ে গেল। কিন্তু 2 রাক্ষসের মধ্যে যুদ্ধের পরিণতি, ব্যাপারটা তবুও তাকে প্রভাবিত করত। শত শত মিটার দূরে তাংশানের মনে হচ্ছিল যেন তাকে চাবুক মারা হচ্ছে। সে আমাকে জোরে থাপ্পড় মারল। এরপর সে ছিটকে পেছনে গিয়ে পড়ল। এটা কি ধরনের শক্তি? তাংশান অত্যন্ত শঙ্কিত হয়েছিলেন। অবতরণের পর তার আঘাত উপেক্ষা করা। উঠে দাঁড়াও এবং উল্টো দিকে দৌড়াতে থাকো। ততক্ষণে আমি বেশ কিছুক্ষণ ধরে তাদের পর্যবেক্ষণ করছিলাম। আমি জানি না পথে কতগুলো তুলে নিয়েছিলাম। 2টি আদিম রাক্ষসের যুদ্ধের কারণে যে বাক্সটি ধ্বংস হয়ে গিয়েছিল, এগুলো প্রিজন জুয়েলের মতো ভালো নয়। কিন্তু লু জিংজুয়ের জন্য এটাই যথেষ্টের চেয়েও বেশি। এক প্রচণ্ড যুদ্ধের পর 2 আদিম রাক্ষস, তারা আসলে তাংশানের দিকে ছুটে গেল। এটা স্পষ্ট যে তারা এখানেই এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করতে চায়। এই দৃশ্য দেখে তাংশান চমকে উঠল। এই পর্যায়ে তার আর লুকানোর কোনো উপায় ছিল না। তারা কেবল কাছের একটি গুহায় ছুটে যেতে পারল। আমি অপর পক্ষের চাপ সামলাতে পারব কিনা জানি না। একটি বিস্ফোরণের শব্দ শোনা গেল। পদোন্নতিপ্রাপ্ত আদিদান। তারা সফলভাবে পরিস্থিতি পাল্টে দিয়ে তাদের পেছনের জনকে হত্যা করল। কিন্তু সেও সম্পূর্ণ ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে গভীর ঘুমে তলিয়ে গেল। যখন আমি এই দৃশ্যটি দেখলাম, আমার হৃদয় আনন্দে ভরে গেল। সে ছুটে গেল সদ্য মৃত ব্যক্তিটির দিকে। মাস্টার ডেমনের পক্ষ। একটি গাঢ় লাল স্ফটিক। এটি ধীরে ধীরে অন্য ব্যক্তির শরীর থেকে বেরিয়ে এল। এই দেখে আমি স্ফটিকটি সরিয়ে নিলাম না। পরিবর্তে তারা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে ক্রমাগত এটি শোষণ করুন। হঠাৎ তার মুখ থেকে এক মুখ রক্ত ছিটকে বেরিয়ে এল। আমার মনে হয় আমার শরীর মারাত্মকভাবে দূষিত হয়েছে। চাষের অগ্রগতি খুব দ্রুত হওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার সাথে যোগ করুন স্বর্গীয় দানবের প্রচণ্ড শক্তি। আমি অল্প সময়ে এটা দমন করতে পারি না। কিন্তু এই সময়ের মধ্যেই আমাকে এটা করতে হবে। আদিম দানবের শক্তি সর্বোচ্চ করতে সবকিছু দেহে শোষিত হয়েছে। কারণ শুধুমাত্র এইভাবেই তবেই কোনো চিহ্ন না রেখে তাংশানের সম্পদ হস্তগত করা সম্ভব। শীঘ্রই জাদু বাক্সের ভেতরে শক্তির প্রায় 70% পরিশোধন করার পর আমি তাংশানের সেই গুহায় ফিরে গেলাম যেখানে আমি আগে লুকিয়েছিলাম। এই সময় তাংশান তখনও পূর্ববর্তী ধাক্কাগুলোর রেশ কাটিয়ে উঠতে পারেনি। এখনো ঘুম ভাঙেনি। তারপর আমি জাদুর বাক্সটা তার হাতে ছুড়ে দিলাম। সে সন্তুষ্টিতে মাথা নাড়ল। তারা দ্রুত জায়গাটা ছেড়ে চলে গেল। আমার মনে হয় না এটা কার্যকারণ সম্পর্কে হস্তক্ষেপ করা হিসেবে গণ্য হয়, তাই না? গুহায় ফিরে আসার পর আমি সাথে সাথে নিহুজাং ইউকে আমার পাশে ডাকলাম। আমার প্রচণ্ড ক্ষমতা আছে। এটিকে আরও পরিমার্জিত করতে আমার তোমার ফিনিক্স ট্রু ফায়ার ব্যবহার করার সাহায্য প্রয়োজন। এই কথা শুনে নিহুজাং ইউ সঙ্গে সঙ্গে তার ঠোঁটে হাসি ফুটে উঠল। তার চোখে প্রেমের আভা খেলে গেল। গুরু, এটা খুব ধীর। এটা দেখে আমার হৃদয় আলোড়িত হল। সে তৎক্ষণাৎ বুঝে গেল নিহুজাং ইউ কি বোঝাতে চেয়েছিল। ফিনিক্স ট্রু ফায়ারের মতো শক্তি
আসলে যে পদ্ধতিগুলো আমাকে সরাসরি পরিমার্জন করতে সাহায্য করে সেগুলো ছাড়াও এছাড়াও একটি নেতিবাচক দূরত্ব পদ্ধতি রয়েছে যা আরও বেশি। তার হাতের দ্রুত ইশারায় আমি সঙ্গে সঙ্গে গুহার দরজাটা বন্ধ করে দিলাম। 3 দিনের কঠোর প্রশিক্ষণের পর নিহুজাং ইউ মুখ লাল করে আমার গুহা থেকে বেরিয়ে গেল। এটা স্পষ্ট, নিহুজাং ইউ আমার কাছ থেকে সামান্য সুবিধা পেয়েছিল। এই সময় আমার সাধনার স্তরও 5ম স্তরের 6ষ্ঠ স্তরে শীঘ্রই পৌঁছে গিয়েছিল, সাফল্য থেকে মাত্র এক ধাপ দূরে। এরপর আমি লু চিংজুয়ের সাধনস্থলে পৌঁছালাম। সে তার সংগ্রহ করা সমস্ত জাদুর বাক্সগুলো তার হাতে তুলে দিল। গত কয়েকদিনে তুমি এইসব জাদুর বাক্সগুলো আত্মস্থ করে ফেলেছ। তারপর তাহলে আমার সাথে 100 কাউন্টস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রস্তুত হয়ে যান। আমি আমার মনিবের কাছ থেকে এত কিছু মেনে নিতে পারি না। আমি ইতিমধ্যেই সম্প্রদায় থেকে চাষাবাদের জন্য প্রয়োজনের চেয়ে বেশি সম্পদ নিয়ে নিয়েছি। এটা শুনে আমি সঙ্গে সঙ্গে ভ্রুকুটি করলাম। লিউ রুজান তখন তোমার চেয়ে কয়েক গুণ বেশি পেয়েছিলেন। আর তুমি যদি এটা না নাও আমিও নেব না। আমাদের সম্প্রদায় কবে উন্নতি করতে পারবে? আমার আন্তরিক সতর্কবাণীর পর পাশে দাঁড়িয়ে থাকা লু চিংজুয়েও জেদ করা বন্ধ করে দিল। তা মেনে নেওয়ার পর তিনি পুনরায় সাধনায় নিমগ্ন হলেন। তাকে অবশ্যই প্রতিযোগিতা করতে হবে। আমাকে মাস্টার্সে প্রথম স্থান পেতেই হবে। লু চিংজুয়ের কাছে জিনিসগুলো হস্তান্তর করার পর আমি আদিম অসুরের প্রতিশোধ নিয়ে ভাবতে শুরু করলাম। সেই সময় আদিম দানবেরা অত্যন্ত ঐক্যবদ্ধ ছিল। তাদের একে অপরকে হত্যা করাটা গ্রহণযোগ্য, কিন্তু বহিরাগতদেরকে তাদের প্যান্ডোরার বাক্সটি নিয়ে যেতে দেওয়া সেটা একেবারেই অসম্ভব। তাদের তাণ্ডবের সময় শুধু জেড ভয়ের ইমমর্টাল সেক্টই ধ্বংস হয়নি, আশেপাশের অনেক সম্প্রদায়ও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই কথা ভেবে আমি সরাসরি সকল বয়োজ্যেষ্ঠদের ডেকে পাঠিয়েছি। উড়ন্ত যোদ্ধারা, আমি ইদানিং তারাদের পর্যবেক্ষণ করছি। তাই সুয়ান পবিত্র ভূমির উপরে হঠাৎ একটি রক্তবর্ণ আভা দেখা গেল। অতএব আমরা সকলকে পর্বত তোরণ গঠনটি পুনর্নির্মাণ করতে আহ্বান জানাই। এটিকে অন্তত র্যাঙ্ক 8 পর্যন্ত আপগ্রেড করতে হবে। কথা শুনে বয়োজ্যেষ্ঠরা অত্যন্ত হতবাক হলেন। এখন কোনো বড়যুদ্ধ চলছে না। আমরা হঠাৎ করে পাহাড়ের তোরণের গঠন উন্নত করে ফেললাম। এর কোনো মানে নেই। আমাদের তাদের পেছনে বিনিয়োগ বিপুল পরিমাণে বাড়াতে হবে। উপস্থিত সবাই, কিছু বিচক্ষণ লোক ইতিমধ্যে এ বিষয়ে ভাবতে শুরু করেছেন। আপনি কি বেতন কমানোর সুযোগ খুঁজছেন? কিন্তু এই মুহূর্তে তাদের সাথে তর্ক করার শক্তি আমার নেই। সরাসরি আদেশ দিন। তাদেরকে এটা নিজেরাই করতে দিন। আপনাকে শুধু তাকে চূড়ান্ত পণ্যটি দেখাতে হবে। এটা শুনে বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ যারা প্রথমে প্রত্যাখ্যান করতে চেয়েছিলেন, আমি সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে উঠলাম। লাঙ্গা এখন এই ক্ষমতা তাদের হাতে তুলে দিচ্ছে। এর মানে হলো তারা এই লাভজনক কাজ থেকে কিছু মুনাফা হাতিয়ে নিতে পারে। আমি প্রথম থেকেই এটা জানতাম। তাদেরকে অনায়াসে কাজে ডাকা হয়েছিল। এটা মোটেও অতটা সহজ নয়। এই সময় তাদের ছাড় দিন। এটি স্বাভাবিকভাবে এই প্রবীণদেরকে প্রচুর অনুপ্রেরণা জুগিয়েছিল এবং এই মহৎ বিন্যাসের চূড়ান্ত প্রভাব বিন্দুমাত্র হ্রাস পাবে না। অবিলম্বে উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠরা সম্মতিসূচক মাথা নাড়লেন। সম্প্রদায়ের বিশাল স্থাপনাটির সংস্কার কাজ পুরোদমে শুরু হলো। আরও কয়েকদিন অপেক্ষা করার পর আমি লু চিংজুয়ের বাসভবনে পৌঁছালাম। এই পর্যায়ে সে জাদুর বাক্সটি পুরোপুরি আত্মস্থ করে ফেলেছিল। তার সাধনার স্তরও 58তম স্তরে পৌঁছে গিয়েছিল। মন্দ না, এত দ্রুত সাফল্য। অল্প সময়ের মধ্যে অপরপক্ষের চাষের স্তর বৃদ্ধি পেয়েছে দেখে এটা অনেক বেড়ে গেছে। আমি স্বস্তির এক তীব্র অনুভূতি অনুভব না করে পারলাম না। এই মুহূর্তে লু চিংজুয়ে কিছুটা বিচলিত ছিল। গুরু, যদিও আমি ইতিমধ্যেই বেশ ভালোভাবে সাধনা করেছি, তবে তাদের যুদ্ধশক্তি যতটা ভাবা হয় ততটা নাও হতে পারে। কখনো সত্যিকারের যুদ্ধের অভিজ্ঞতা হয়নি। আক্রান্তের সংখ্যা 1 ছাড়িয়ে যাওয়ায় আমি উদ্বিগ্ন। প্রতিযোগিতা চলাকালীন কিছু সমস্যা তখনও দেখা দেবে। চিন্তা করবেন না। তোমাকে অভিজ্ঞতা অর্জনের জন্য পাঠানোর একটা উপায় আমি ইতিমধ্যেই ভেবে রেখেছি। এখন স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রের আদি দানবেরা সবাই একত্রিত হয়েছে। তারা তাংশানের পথ অনুসরণ করতে শুরু করল। এর মানে এও যে স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রটি বর্তমানে অত্যন্ত নিরাপদ। আপনি সেখানে বলতে পারেন। এটা বললে অত্যুক্তি হবে না যে এটি এখন লু চিংজুয়ের একচেটিয়া অন্ধকূপ। শীঘ্রই আমার গোপন সুরক্ষার অধীনে। স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রে লু চিংজুয়ে একটি নিরাপদ যুদ্ধ 2.5 দিন ধরে চলেছিল। যখন সে আবার আমার মুখোমুখি হলো, তার চোখের উদ্বেগ অনেক আগেই উধাও হয়ে গিয়েছিল। চলো, আমি তোমাকে 100-এ অংশগ্রহণ করতে নিয়ে যাব। জং দাবি কথা শেষ করলেন। আমি হাত তুলে আগে থেকে প্রস্তুত করে রাখা টেলিপোর্টেশন জেড লকেটটি নাড়ালাম। অবিলম্বে প্রস্থান করুন। যখন আমি আবার চোখ খুললাম, আমরা দাউতিয়ান সম্প্রদায়ের মার্শাল আর্ট আড্ডায় এসে পৌঁছেছি। ইতিমধ্যে জিয়ান গুই তাংশানকে ফিরিয়ে এনেছিল। একই সময়ে তার বর্তমান শক্তি। এই মুহূর্তে সে 10 সেট ম্যাজিক বক্স ব্যবহার করে লেভেল 56 এ উন্নীত হল। অপরপক্ষের পরিস্থিতি দেখা আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। তাংশান সম্ভবত এখনো জানে না বিপদ আসন্ন। শোষিত জাদু বাক্সের আধ্যাত্মিক শক্তি যা ফিনিক্স ট্রু ফায়ার দ্বারা সংযত হয়নি। এই লোকটি এখন স্বর্গীয় রাক্ষসের সামনে আছে। এটি বাতিঘরের মতো উজ্জ্বল ছিল। আমি বসার কিছুক্ষণ পরেই দাউতিয়ান সম্প্রদায়ের পৃষ্ঠপোষকতায় মহাপ্রতিযোগিতাটিও দ্রুত শুরু হয়ে গেল। যারা লকারি করেছিল তারা আগেই গোপন ব্যবস্থা করে রেখেছিল। যখন লু চিংজুয়ে তার হাতের বাঁশের লাঠিটি দেখাল, চারপাশের সবার চোখ সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল। তাই সুয়ান পবিত্র ভূমির ধ্বংস অনিবার্য। আশ্চর্যজনকভাবে একেবারে প্রথম ম্যাচেই আমার ফেদার গেটের ঝান জিয়ার সাথে দেখা হয়ে গেল। তিনি এখন 57 লেভেলে পৌঁছেছেন। চ্যাম্পিয়নশিপের জন্য নিঃসন্দেহে একজন শীর্ষ দাবিদার। অপরদিকে উঁচু স্ট্যান্ডগুলোতে গুচিং জুজান তার পাশে দাঁড়িয়ে থাকা তরবারি কচ্ছপটির দিকে এক ঝলক তাকালো। এই কি সেই ব্যক্তি যাকে আপনি খুঁজে পেয়েছেন? হ্যাঁ, ইনি ঝান জিয়ান। তাকে ইতিমধ্যেই 1 শতাব্দীর মধ্যে ফেদার্ড অ্যাসেনশন সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ প্রতিভাবান হিসেবে গণ্য করা হতো। যতক্ষণ সে একটা পদক্ষেপ নেয়, লাঙ্গার সেই শিষ্যকে অবশ্যই হত্যা করা হবে। মনে হচ্ছে লাংজাও এটা জানে। আমার দাউতিয়ান সম্প্রদায় নিহুজাং ইউকে কোনো পদক্ষেপ নিতে দেবে না। সেই কারণেই তারা এরকম একজনকে আসার ব্যবস্থা করেছিল। গুচিং জুজান হেসে মাথা নাড়লেন। যেন আমি এখনই তোমার শিষ্যকে নিহত হতে দেখতে পাচ্ছি। আর আমার দিকে ঝান জিয়ানের সাধনার স্তর দেখার পর অবজ্ঞার হাসি। তাছাড়া তার সাধনার স্তরও এক ধাপ কমে গিয়েছিল। এমনকি যদি তারা একই স্তরে থাকে। লু চিংজুয়ের বর্তমান পদ্ধতিগুলো বিবেচনা করে তার 3টি চালের সামনে কেউই টিকতে পারত না। দাউতিয়ান সম্প্রদায়ের পক্ষে 30টিরও বেশি উঁচু মঞ্চ রয়েছে। মাত্র 2 রাউন্ড সময়। এর ফলে তারা দ্রুত এই শত শত লোককে জড়ো করতে পারবে। প্রতিযোগিতাটি সম্পূর্ণ করুন। প্রথম দলের প্রতিযোগিতা শেষ হওয়ার পর শীঘ্রই লু চিংজুয়ের পালা এলো। এই সময়ে ঝান জিয়ান ইতিমধ্যেই বাকি সবার এক ধাপ আগে আড্ডায় পৌঁছে গিয়েছিল। লু চিংজুয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে তার হাত দুটো পিঠের পেছনে ছিল। সে শীতল কণ্ঠে বলল, চলো শুরু করা যাক।
ঝান জিয়ান ইতিমধ্যেই তরবারি কচ্ছপের সুবিধাগুলো পেয়ে গিয়েছিল। তাই এই মুহূর্তে সে যেভাবে লু চিংজুয়ের দিকে তাকাল, এটা একজন মৃত ব্যক্তির দিকে তাকানোর চেয়ে ভিন্ন কিছু নয়। লু চিংজুয়েও তা টের পেয়েছিল। অপর পক্ষের মনোভাবটা একটু অস্বাভাবিক ছিল। সঙ্গে সঙ্গে আমি আরও সতর্ক হয়ে গেলাম। এবার চাল দাও এবং আঘাত হানো। জিয়ান একটু দ্বিধা করল না। সরাসরি হাতের মুঠো তৈরি করুন। সঙ্গে সঙ্গে তার পিছনে একটি স্বর্ণবর্ণ ধর্মমূর্তি আবির্ভূত হল। পর মুহূর্তে সে সর্বশক্তি দিয়ে লু চিংজুয়ের উপর আঘাত হানো। এই মুহূর্তে বহিরাগতদের চোখে লু খেংফু এর ওজন মাত্র ৫৫। তার সাধনার স্তর অনুযায়ী তার বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আশেপাশে যারা এই দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন তারা গভীর অনুশোচনা বোধ করলেন। আমিও আজ করতে পারছিলাম যে অপর প্রান্তে কিছু একটা গোলমাল আছে। তার চোখে খুনি চাহনি খেলে গেল। আমি প্রথমে ভেবেছিলাম আমাকে শুধু একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। আমার তাই জুয়ান পবিত্র ভূমি নির্মূল করুন। আমি কখনো আশা করিনি যে আপনি এমন একটি মৃত্যুদণ্ডাদেশ জারি করবেন। পর মুহূর্তের মধ্যেই আমি টেলিপ্যাথিক যোগাযোগের কৌশলটি ব্যবহার করলাম। একটি মৃদু কণ্ঠস্বর লু চিংজুয়ের কানে পৌঁছালো। একথা শুনে আমি তাকে হত্যা করলাম। লু কিংজুয়ের মুখে বিস্ময় ফুটে উঠল। সে তৎক্ষণাৎ ল্যাঙ্গার দিকে ঘুরে তাকাল। কিন্তু আমি দূর থেকে তাকে হালকাভাবে মাথা নাড়তে দেখলাম। এটা মাস্টারের আদেশ ছিল তা নিশ্চিত করার পর লু খেংসু তারপর কোনো দ্বিধা করেননি। কারণ গুরু যা বলেছিলেন এটাই নিশ্চয়ই মরার সঠিক উপায়। যখন মৃত্যু শব্দটি নেমে এল, লু খেংসু তাৎক্ষণিকভাবে ঝান জিয়ান পিছনে হাজির। অবিলম্বে পরে তার হাতের ছোড়াটি মসৃণভাবে ঝান জিয়ানের শরীরে বিদ্ধ হল। পরের মুহূর্তেই ছোড়াটির শক্তি হঠাৎ বিস্ফোরিত হল। এটি সরাসরি তার সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ ধ্বংস করে দিয়েছে। ঝান জিয়ান মুখভর্তি রক্ত কাশি দিয়ে বের করে দিতেই তখন সে বুঝতে পারল। মাথা ঘুরিয়ে লু চিংজুয়ের দিকে তাকাল। এই মুহূর্তে লু চিংজুয়ে ইতিমধ্যেই তার ছোড়া বের করে ফেলেছিল। অবশেষে ঝান জিয়ান। আমি শুধু তার সেই ভাবলেশহীন মুখটাই দেখতে পেলাম। গ্যালারিতে থাকা তরবারি কচ্ছপটি অবিশ্বাস ভরে মুখ তুলে তাকালো। পাশে দাঁড়িয়ে গুচিংজুজান নিচের সবকিছু দেখছিল। সে রেগে গিয়ে জিয়ান গুইকে প্রশ্ন করল, এই সেই ব্যক্তি যাকে আপনি ব্যবস্থা করেছিলেন? একথা শুনে জিয়ান গুইয়ের মুখে এক তিক্ত হাসি ফুটে উঠল। বর্তমানে পুরো অঙ্গনে একমাত্র সম্প্রদায় নেতাই লেভেল 8-এ আছেন। সর্বোচ্চ অন্য স্তরটি হল মাত্র 7। এমনকি যদি তুমি তাংশানকেই বেছে নিয়ে থাকো, সে এখন মাত্র 56তম স্তরের সাধনায় আছে। একথা শুনে গুচিংজুজান শান্ত হল। তাকে থামানোর কি কোনো উপায় নেই? যদি তাই হয়, একটি সম্প্রদায়ের এই মহাপ্রতিযোগিতা কি হবে না? এটি তাই সুয়ান পবিত্র ভূমির জন্য করা একটি অনুগ্রহ ছিল। আসলে শেষ আরও একটি উপায় আছে। এর মানে হলো আমাদের 6ষ্ঠ শ্রেণীর জাদুর অস্ত্রটি তাংশানের হাতে তুলে দেওয়া। এইভাবে জাদুকরী অস্ত্রের শক্তি ব্যবহার করে লু চিংজুজানকে হত্যা করা যেতে পারে। এই পর্যায়ে তরবারি কচ্ছপটি এক মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু শেষ পর্যন্ত সে দীর্ঘশ্বাস ফেল। তিনি বলতে থাকলেন, তবে চাষাবাদের জগতের মধ্যে 6ষ্ঠ শ্রেণীর জাদুর ধনসম্পদগুলো সবই খুব বিখ্যাত জিনিস। যদি আমরা এটা বের করে তাংশানের হাতে তুলে দিই, এর অর্থ হবে নিচের পক্ষগুলোর সাথে এক চূড়ান্ত সংঘাত। এই মুহূর্তে গুচিংজুজানেরও মনে পড়ল, তাদের বর্তমান অবস্থাও খুব একটা ভালো নয়। যদি তারা সত্যিই তাংশানকে সাহায্য করার উদ্যোগ নিত, একজন বিচক্ষণ ব্যক্তি সময়মতো বিষয়গুলো দেখতে সক্ষম হবেন। দাউতিয়ান সম্প্রদায়ের চক্রান্ত সবাই বুঝতে পারছিল। সেক্ষেত্রে তারা বহু বছর ধরে তাদের ভণ্ডামিপূর্ণ ব্যক্তিত্ব গড়ে তুলেছিল। পূর্ব ঝৌ রাজবংশে তিনি কিভাবে তখনও ন্যায়পথের নেতা হিসেবে খ্যাতি ধরে রাখতে পারলেন? কিন্তু তারপর আমি অদৃশ্য শক্তিগুলোর কথা ভাবলাম। তার আধ্যাত্মিক সাধনায় তাংশানের উপকারিতা। সে দাঁতে দাঁত চেপে ধরল। তারা বলেছিল যে তারা প্রথমে হুন তিয়ান ছাতাটি তাংশানের কাছে হস্তান্তর করবে। তাকে বেছে নিতে দিন কখন এটি ব্যবহার করবে। ইয়ানু এরিনার অপর দিকে তরবারির কূটকৌশলের কারণে তাংশান সহজেই ম্যাচটি জিতে গেল। এই শরীরটাকে অনুভব করা যা সবকিছু ভেদ করে যায়। সে নিজেকে অপরাজেয় মনে করত। ঠিক তখনই তার কানে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে এল। আপনার আসনে একটি লুকানো ব্যাগ রাখা ছিল। এতে একটি জাদুকরী প্রত্নবস্তু রয়েছে। যদি আপনি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন যা আপনি কোনোভাবেই সমাধান করতে পারছেন না, চলো এই জাদুর অস্ত্রটি ব্যবহার করি। তাংশানে যে ব্যক্তি স্পষ্টভাবে শুনতে পেত সে ছিল তরবারি কচ্ছপ। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা। সে কৃতজ্ঞতার সাথে দূরের দিকে তাকালো। গুচিংজুজান টেবিলের প্রধান আসনে বসেছিলেন। সে হালকাভাবে মাথা নাড়ল। তাংশান তার আসন থেকে চিয়ানকুন ব্যাগটি উদ্ধার করার পর নিচ থেকে আবার তরবারি কচ্ছপটির কণ্ঠস্বর ভেসে এল। দ্বিতীয় দফার লটারি শুরু হলো। পরবর্তী রাউন্ডগুলিতে লু চিংজুয়ের দেখানো শক্তির কারণে সোর্ড টার্টলের তাকে লক্ষ্যবস্তু বানানো ছাড়া আর কোনো পরিকল্পনা ছিল না। এবং প্রথম খেলায় তার নির্মম পারফরম্যান্সের কারণে অন্যরা যারা লু চিংজুয়েকে এঁকেছিল, খেলোয়াড়রা সবাই তাৎক্ষণিকভাবে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিল। এই ভয়ে যে যদি তারা এক পাও দেরি করে ফেলে লু চিংজুয়ে তাদের মঞ্চেই ফেলে রেখে চলে যাবে। শেষ পর্যন্ত লু কিংজুয়ে এবং তাংশান প্রত্যাশিতভাবেই তারা ফাইনালে পৌঁছেছিল। অপ্রত্যাশিতভাবে এই দুজন এবছর শেষ পর্যন্ত টিকে গেছে। নিচে অনেকেই ইতিমধ্যে এ নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। এটা স্পষ্ট যে এই পরিস্থিতি, এটা আমার কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। তুমি এখনো ব্যাপারটা বুঝতে পারোনি? আপনি কি জানেন জেড ভয়েড ইমমর্টাল ট্রেসেসের পিছনে কে আছে? এই কথা শুনে জনতা তৎক্ষণাৎ নীরব হয়ে গেল। ঠিক আছে, চলুন শুরু করা যাক। এই পর্যায়ে তাংশান আর নিজেকে সামলে রাখতে পারল না। যদি সে এখন লু চিংজুয়েকে হত্যা করতে পারত, সেটাও লাঙ্গার বিরুদ্ধে এক ধরনের প্রতিশোধ ছিল। লু চিংজুয়েও জানো তাংশান কেমন ধরনের মানুষ ছিল। সুতরাং এই পর্যায়ে পেছনে থেকে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। দুই পক্ষের মধ্যে দ্রুত সংঘর্ষ শুরু হয়ে গেল। তাংশান নড়াচড়া করার মুহূর্তেই প্রচণ্ড চাপ অনুভব করল। এরপর সে সরাসরি তার কোমর থেকে একটি কালো বড়ি বের করল। সে এক নিমিষেই তা গিলে ফেল। পরের মুহূর্ত সে ঘনশাটের সমতুল্য শক্তি প্রদর্শন করল। এরপর সে দ্রুত লু চিংজুয়েকে আক্রমণ করল। এই দৃশ্য দেখে লু চিংজুয়ে সম্পূর্ণ শান্ত রইল। যদিও তাংশানের সাধনার স্তর এখন তার, কিন্তু তার সুপ্রিম বোনের বদলতে সে শেষ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে আসতে সক্ষম হয়েছিল। যতক্ষণ আমরা ওষুধের প্রভাব কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারি। তাংশান তার জন্য ছিল মাত্র একটি আঘাতের ব্যাপার। অমিত পান করার পর তাংশান তলোয়ার দীর্ঘদিন ধরে লু চিংজুয়েকে জয় করতে অক্ষম। একই সাথে ওষুধটির কার্যকারিতা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সে তৎক্ষণাৎ উদ্বিগ্ন হয়ে পড়ল। হারামজাদা, তুই আমাকে এটা করতে বাধ্য করেছিস। তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে কথা শেষ করলেন। অবিলম্বে তরবারিটি তোমার জাদু ভান্ডারে ফিরিয়ে দাও। এটা বের করে নেওয়া হয়েছিল। পরের মুহূর্ত তার সামনে একটি বড় সম্পূর্ণ কালো ছাতা আবির্ভূত হল। এটা কেবল একটি সাধারণ শক্তিস্পন্দন। সে তৎক্ষণাৎ লু চিংজুয়েকে প্রতিহত করল। এটাই স্বর্গীয় ছাতা। উপস্থিত সবাই বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। তারা অবিশ্বাসের সাথে গুচিংজুজানের দিকে তাকালো। তবে গুচিংজুজান এবং জিয়ান গুই দেননি। তাদের কাছ থেকে কোনো ব্যাখ্যা দূরে চুপচাপ বসে আছে।
আমি এই দৃশ্যটি দেখেছি। তারা সবাই খুব রেগে গিয়েছিল। তিয়ানজংয়ের পারফরম্যান্স, তাংশানের প্রতি তাদের সহায়তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তাংশানও তাদের খেলার একটি গুটি ছিল। এর উদ্দেশ্য হল অন্যান্য সম্প্রদায়গুলোর কাছ থেকে সুবিধা আদায় করা। আমি আশা করিনি যে 6টিরও বেশি জাদুকরী জিনিসের বোতল হাজির হবে। আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। গুচিনজুজানের প্রতি তার দৃষ্টিতেও বিদ্রুপ ছিল। গুচিনজুজানও আমার নড়াচড়া লক্ষ্য করেছিল। এরপর তারা তার দিকে কটম করে তাকালো। তবে আমি তাকে উপেক্ষা করলাম। পরিবর্তে সে তার কণ্ঠস্বর লু চিংজুয়ের কাছে প্রেরণ করল। এখন আমাদের জাদুর অস্ত্র ব্যবহার করার সময় হয়েছে। গুরু টেলিপ্যাথিক বার্তা শোনার পর লু খেংসু আর দ্বিধা করেন না। একটি জেড পাথরের বোতল, যার মধ্যে রয়েছে ফিনিক্সের আসল আগুন, সরাসরি ঢেলে দিন। পরের মুহূর্ত, এরপর অন্তহীন অগ্নিশিখা পুরো মঞ্চটিকে গ্রাস করে ফেল। যদিও তাংশান ক্রমাগত প্রতিরোধ করার জন্য ক্যাওস পাউডার ব্যবহার করেছিল, তবে সে ঘটনাক্রমে ফিনিক্সের প্রকৃত অগ্নি দ্বারা কলুষিত হয়ে গেল। মুহূর্ত, তার মনে হচ্ছিল যেন তার সমগ্র আত্মা প্রজ্বলিত হতে চলেছে। ছুরিকাঘাতের পর সে যখন হতবিহ্বল ছিল, তার পিছনেও নিঃশব্দে একটি ছোড়া আবির্ভূত হল। একটি মৃদু শব্দে ছোড়াটি তাংশানের পেটে গভীরভাবে বিদ্ধ হল। তবে পরবর্তী শিরশ্ছেদ আক্রমণটি চালানোর আগেই হঠাৎ একটি ধারালো তরবারির আভা তার দিকে ছুটে গেল। গতি এতটাই বেশি ছিল যে লু চিংজুয়ের প্রতিরোধ করার কোনো উপায় ছিল না। সৌভাগ্যবশত পরের দ্বিতীয় একটি পরিচিত মূর্তি তার পথ আটকে দিল। কখন শত সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতায় বয়োজ্যেষ্ঠদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে? তার অতর্কিত আক্রমণ ব্যর্থ হয়েছে দেখে জিয়ান গুই শান্তভাবে জবাব দিল, যেহেতু ফলাফল ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেছে, তাহলে তাদের হত্যা করা বন্ধ করুন। এটা কারো জন্যই ভালো নয়। সে যা বলেছিল তা শুনে আমি হো হো করে হেসে উঠলাম। হুন তিয়ানসান একটি উৎকৃষ্ট মানের অমিত। এছাড়াও তারা ইচ্ছাকৃতভাবে নিম্ন স্তরের সাধনার এতগুলো শিষ্যের ব্যবস্থা করেছিল। তাংশানের শক্তি রক্ষা করুন। তোমরা ভালো মানুষ সাজার ভান করার সাহস কি করে পাও? লাঙার কথা। এতে জিয়ান গুই ও গুচিংজুজানের মুখের ভাব বদলে গেল। অত্যন্ত কুৎসিত। উপস্থিত অন্যান্য সম্প্রদায়ের লোকদের ব্যাপারে তারা সবাই স্বস্তি বোধ করলেন। লাঙিয়া যা বলেছিল তার কারণে। এই সেই কথা যা তারা আগে বলার সাহস করত না। এখন যেহেতু কেউ একজন নেতৃত্ব নিয়েছে, তারা লাঙার কথার প্রতিধ্বনি করে চিৎকার করল। দাউতিয়ান সম্প্রদায়ের কর্মকাণ্ড এখনও সৎ পথের নেতা হিসেবে বিবেচিত। তিনি কি পূর্ববর্তী নেতা হতে পারেন? নেপথ্যে থেকে সবকিছু আপনি আয়োজন করেছিলেন। তাদের উত্তেজিত অবস্থা দেখে জিয়ান গুই অসহায় ভঙ্গিতে গুচিংজুজানের দিকে ঘুরে তাকাল। এই মুহূর্তে গুচিংজুজান ভেতর থেকে বেরিয়ে এলেন। নবম স্তরের 5টি সত্তার দমনমূলক আভা মুহূর্তের মধ্যে পুরো অঙ্গন জুড়ে ছড়িয়ে পড়ল। সবাই নির্বাক হয়ে গিয়েছিল, কিন্তু তারা সবাই আবার চুপ হয়ে গেল। আমার সন্দেহ হচ্ছে আপনার শিষ্য শয়তানি বিদ্যা চর্চা করেছে। গুকিংজুজান উদাসীনভাবে কথা বললেন। তারা সরাসরি তোমাকে একজন পৈশাচিক সাধু গুরু হিসেবে আখ্যায়িত করেছে। তার কথা শেষ করার পর এরপর সে জিয়ান গুইয়ের দিকে ঘুরে তাকাল। সোর্ড টার্টল এল্ডার, আপনি শেষবার যখন এই শিষ্যকে দেখেছিলেন, সে সাধনার কোন স্তরে আছে? পবিত্র কুমারীর কাছে প্রতিবেদন। আমার মনে আছে শেষবার যখন এই শিষ্যকে দেখেছিলাম, তিনি এখনও সাধনার 53তম স্তরে পৌঁছাননি। তরবারি কচ্ছপকে এটা বলতে শুনে সঙ্গে সঙ্গে আশেপাশের সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করল। লু চিংজুয়ে কি রাক্ষসে বিদ্যা চর্চা করেছে? আমার মনে হয় এটা দেখতে ঠিক লাগছে না। শয়তানি শক্তি সম্পর্কে কে নিশ্চিত করে বলতে পারে? হয়তো তারা এটা লুকাতে পারদর্শী। আপনি যেভাবেই বলুন না কেন, সে এত অল্প সময় 8ম স্তর পর্যন্ত সাধনা করল। এটা সত্যি একটু বাড়াবাড়ি, তাই না? গুকিংজুজানের কথা এটি দ্রুত উপস্থিত সবাইকে বিপথে চালিত করল। এটা দেখে সে মাথা নাড়ল। দাউতিয়ান সম্প্রদায় কবে থেকে এত জঘন্য হয়ে গেল? সে তাংশানকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়েছিল। তারা সরাসরি আমাদের বিরুদ্ধে শয়তানি বিদ্যা চর্চার অভিযোগ এনেছিল। আপনার কি মনে হয় এখানকার সব বিশেষজ্ঞই অন্ধ? আমার শিষ্য কি শয়তানি বিদ্যা চর্চা করত? ওরা কি এটা দেখতে পাচ্ছে না? এই কথা শুনে অন্য কেউ প্রতিক্রিয়া দেখানোর আগেই ফেং তাইচাং প্রথমে লাফিয়ে বেরিয়ে এলেন। তুমি নিজেরই বদনাম করো, নির্লজ্জ তুমি। আপনি মিথ্যা অভিযোগ করছেন। তাও কি? তিয়ানজং তাংশানকে সাহায্য করতে হস্তক্ষেপ করেছিলেন। দাউতিয়ান সম্প্রদায় নিরপেক্ষ, তবে এই 100 কাউন্টস প্রতিযোগিতার আয়োজক আমার জেড ভয়েড অমর সম্প্রদায়। তাদের কাছে সাহায্য চাওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না। ফেং তাইচাং বরাবরই এমন একজন ব্যক্তি যিনি নিজের সুনাম নিয়ে খুব সচেতন। লানিয়ার বর্তমান অর্থ অনুসারে ব্যাপারটা কি এমন নয় যে তাদের জেড ভয়েড ইমমর্টাল সেক্টি দাও হেভেন সেক্টের কুকুরের মতো কাজ করে? কথাটা তার গায়ে লেগেছিল। আমি মজা পেয়ে ফেং তাইচাংয়ের দিকে তাকালাম। সে বলতে থাকল, আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার শ্রদ্ধেয় শিষ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের পর কোথায় সাধনা করার পরিকল্পনা করছেন? তারা কি দাউতিয়ান সম্প্রদায় যাচ্ছে? তোমার প্রচ্ছন্ন মন্তব্যে ফেং তাইচাং বাক্রুদ্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে হতবাক হয়ে নির্বাক দাঁড়িয়ে রইল। বাকি সবাই বিস্ফারিত চোখে দৃশ্যটির দিকে তাকিয়ে রইল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ফেং তাইচাংয়ের দিকে তাকালো। আমি এই বিদ্ধকে কখনো আশা করিনি। তারা এমনকি গোপনে দাউতিয়ান সম্প্রদায়ের সাথে এই ধরনের চুক্তি করেছিল। লাঙ্গিয়া সম্প্রদায়ের প্রধান, তার মানে তাংশান প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এরপর তাদেরকে দাউতিয়ান সম্প্রদায় নিয়ে যাবে। অন্য কথায় দেয়শেন সম্প্রদায় ঠ্যাংশেন সুপারিশ করেছে। তাদের মুখপাত্র হলেন। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কেউই আর নিজেদের ধরে রাখতে পারল না। একই সাথে খেলোয়াড় এবং রেফারি হওয়ার এই কাজটি তাদেরকে সফলভাবে রাগিয়ে তোলা হয়েছে। তারা মনে মনে চাইছিল এখনই ঝাঁকে ঝাঁকে ঢুকে দাউতিয়ান সম্প্রদায়কে ছিন্নভিন্ন করে দিতে, কিন্তু নিজের শক্তি বিবেচনা করে অবশেষে এটি একই জায়গায় থেমে গেল। তাদের কথা শুনে আমি মুখে একটা দুষ্টু হাসি দিলাম। তোমাকে কে বলেছে? পূর্ববর্তী বছরগুলোতে যারা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন তারা দাউতিয়ান সম্প্রদায় ছিলেন না। এই বিবৃতিটি দেওয়া হয়েছিল। সবাই হতবাক হয়ে গিয়েছিল। জ্ঞান ফেরার পর তারা সবাই মাথা তুলল। সে দূরে গুচিংজুজানের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। এই বছরগুলিতে তবে দাউতিয়ান সম্প্রদায় তাকে অনেক বড় মাপের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাধ্য করেছিল। প্রতিবার দান করা সম্পদের পরিমাণ বেশ উল্লেখযোগ্য ছিল। মূলত এর কারণ ছিল তাদের নিজেদের সম্প্রদায় যথেষ্ট শক্তিশালী ছিল না। তারা কল্পনাও করতে পারেনি যে এটা পুরোটাই দাউতিয়ান সম্প্রদায়ের একটি সন্দেহজনক কার্যকলাপ ছিল। আশ্চর্য হওয়ার কিছু নেই যে আগেও অনেক শক্তিশালী শিষ্য ছিলেন। প্রতিবারই তারা তাদের প্রতিপক্ষের চেয়ে বেশ কয়েক রাউন্ড এগিয়ে থেকে শেষ করে। স্বাভাবিকভাবেই তার লড়াই করার মতো আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত তারা নেতা হওয়ার সুযোগটি হাতছাড়া করল। উলফ ফ্যাং, আজেবাজে কথা বলো না। তোমার কি সত্যিই মনে হয় আমি তোমাকে এখানে হত্যা করার সাহস করব না? তার মুখ এখন বরফের আস্তরণে ঢেকে গিয়েছিল। তবে অপর পক্ষের কথা শোনার পর আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। সাহস থাকলে আমাকে এখানেই মেরে ফেলো। এতে আরও প্রমাণিত হয় যে আমি সঠিক ছিলাম।
গুচিং জুজান, ভেবো না যে অন্যরা কিছুই জানে না। তুমি যে জঘন্য কাজগুলো করেছ, আমি এটা একদম পরিষ্কারভাবে জানি। আমি কি তোমার কৃতকর্ম ফাঁস করে দেব? সবকিছু বলে দাও। তুমি সাহস করো। গুচিং জুজান হিমশীতল চোখে তোমার দিকে তাকিয়ে রইল। তার কোনো সন্দেহ নেই যে আপনি তার পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। এই বছরগুলোর কারণে দাউতিয়ান সম্প্রদায় পাতাল লোকে সত্যি অনেক অপকর্ম করেছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা বলার সাহস করেনি। এর প্রধান কারণ হল দাউতিয়ান সম্প্রদায়ের শক্তি অনেক বেশি। কিন্তু আজ যদি আপনি এত মানুষের সামনে থাকতেন, তাদের করা সমস্ত অপকর্ম প্রকাশ করে দাও, সেই মুহূর্তে এমনকি দাউতিয়ান সম্প্রদায়ও তা প্রতিহত করতে পারত না। আমি কি আপনার দুর্বল জায়গা আঘাত করেছি? অবশ্যই আমি এটা না বলার সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু আমার তো নেতার পুরস্কারটা নেওয়ার অধিকার থাকা উচিত, তাই না? একথা শুনে গুচিং জুজান দাঁতে দাঁত খসল। শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়নের পুরস্কার সম্বলিত চিয়ানকুন ব্যাগটি ওই ব্যাগের ভেতরে রেখে দিল। এটা উলফ ফ্যাংকে দেওয়া হয়েছিল। এটা শেষ হয়নি। সেটা শুনে আমি মুখ তুলে তাকালাম। কিন্তু তারা আবিষ্কার করল যে গুচিং জুজানের ঠোঁটের কোনো পরিবর্তনই হয়নি। এটা স্পষ্ট, তারা নিজেদেরকেই হুমকি দেওয়ার জন্য গোপন টেলিপ্যাথির পদ্ধতি ব্যবহার করেছিল। এটা দেখে আমিও পাল্টা জবাব দিলাম। আমাকে হুমকি দিও না। কে জানে, হয়তো আমাদের সম্প্রদায়গুলোই আগে বিলুপ্ত হয়ে যাবে। একটা বলে সে লু চিংজুয়ের সঙ্গে দাউতিয়ান সম্প্রদায় ত্যাগ করল। তাই জুয়ান পবিত্র ভূমিতে ফিরে আসার পর আমি দ্রুত নিহুজাং ইউকে ডেকে আনলাম। তারপর সে বেশ কয়েকটি জিনিস বের করল। শত সম্প্রদায়ের মহাপ্রতিযোগিতা থেকে প্রাপ্ত শীর্ষস্তরের জাদুকরী অস্ত্র। তোমরা দুজন নিজেদের জন্য কিছু জিনিস বেছে নাও, বাকিদের আমাদের সম্প্রদায় রক্ষাকারী ব্যবহারে অন্তর্ভুক্ত করো। মূল হিসেবে ব্যবহার করুন। এই খবর শুনে মেয়ে দুটি বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। চোখকে অনেক গুপ্তধন জানতে হবে। এর মূল্য অবিশ্বাস্যভাবে বেশি। তবে আমি তাদের কাছে ব্যাখ্যা করিনি। এটা শুধু বলার এবং করার বিষয়। কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। একথা শুনে দুজনই সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। যে কারণে আমি মেয়ে দুটিকে বলিনি আদিম রাক্ষস সম্পর্কে। মূল উদ্বেগ ছিল যে স্বর্গীয় পথ তাদের লক্ষ্য করে ফেলবে, যদি স্বর্গ জোরপূর্বক তাদের উপর কার্যকারণ সম্পর্ক চাপিয়ে দেয়া। আমার বর্তমান শক্তির উপর ভিত্তি করে এর বিরুদ্ধে প্রতিরোধের কোনো কার্যকর উপায় নেই। এদিকে তাংশান জেড ভয়েড ইমমর্টাল সেক্টে ফিরে এলেন। সে পুরোপুরি আত্মসন্দেহে ডুবে গেল। আমার বারবার চেষ্টা সত্ত্বেও, এটা বন্ধ করার চেষ্টা করা সত্ত্বেও তার প্রাপ্ত কোনো সুযোগই সে পায়নি। এর ফলে তার মানসিকতা নিয়ন্ত্রণ করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। এই মুহূর্তে সে শুধু আরও শক্তিশালী হওয়ার কথাই ভাবছিল। এরপর সে লুকানো প্রাইমাল বক্সটি বের করল। ভেতরের শক্তি এখন প্রায় ফুরিয়ে গেছে। এটি মূলত যুগান্তকারী আবিষ্কারের ক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন তার মানসিকতা এলোমেলো। আমি আর অন্য কোনো কিছু নিয়ে ভাবতে পারি না। শীঘ্রই তার সম্পূর্ণ নিমগ্নতার অধীনে তার হাতের আদিম জাদু বাক্সটি ধূলিকণায় পরিণত হয়ে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। তবে তার সাধনার স্তর তখনও ষষ্ঠ স্তরের সর্বোচ্চ চূড়াতেই আটকে ছিল। এদিকে স্বর্গীয় দানব যুদ্ধক্ষেত্রের দানব রাজ্যের পর্বতের অভ্যন্তরে হঠাৎ একটি স্পষ্ট ও উজ্জ্বল কণ্ঠস্বর বেজে উঠল। এটি গণনা করা হয়েছে। শব্দগুলো পড়ার মুহূর্তে পর্বত থেকে কয়েক ডজন আদিম দানব বেরিয়ে এলো। তারা জেড ভয়েড ইমমর্টাল সেক্টরের দিকে যাত্রা শুরু করেছিল। একই সময়ে ইউক্সু অমর সম্প্রদায়ের মধ্যে সোর্ড টার্টল ফেং তাইচানের সাথে তাংশান নিয়ে আলোচনা করছিল। হঠাৎ তাদের ভেতরে আবেগের এক প্রবল ঢেউ জেগে উঠল। তরবারি কচ্ছপটি মাথা তুলে ফেং তাইচাংয়ের দিকে তাকালো। কিন্তু তারা দেখল যে ফেং তাইচাংও একই রকম ছিল। ফেং তাইচাং ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, গুরুতর কিছু ঘটেছে কি? সম্ভবত না। সেই সময় পূর্ব ঝৌ রাজবংশ অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, আর আপনারা সবাই দায়িত্ব নিতে তিয়ানজংয়ে এসেছিলেন। এত বড় একটা ঘটনা কিভাবে ঘটতে পারল? যদিও তরবারি কচ্ছপটি তার কথা মেনে নিয়েছিল, তবুও এটি একটি বাক্য বলেছিল। কিন্তু তার ভ্রু কুঁচকানোই রইল। হঠাৎ একটি প্রাচীন ঘণ্টা বেজে উঠল। ফেং তাইচাংয়ের চোখ সঙ্গে সঙ্গে বড় হয়ে গেল। শত শত বছর ধরে অসুর দমনের ঘণ্টা বাজেনি। কতবার? এটা সেই সময়ের কথা যখন ভিনগ্রহের দানবেরা এই মহাদেশে আক্রমণ চালাচ্ছিল। আর সেইবার মাত্র 3 বার বেজেছিল, কিন্তু এবার পুরো 9 বার বেজে উঠল। ঠিক কি ঘটেছিল? এই মুহূর্তে তরবারি কচ্ছপটিও সঙ্গে সঙ্গে আকাশের দিকে উঠে গেল। পারিপার্শ্বিক জগতের সমস্ত বস্তুর আভাসযত্নে অনুভব করা। তারপর আমি কয়েকটি গাঢ় লাল আকৃতিকে বিদ্যুতের মতো দ্রুত চলে যেতে দেখলাম সম্প্রদায়ের বাইরে। একই সময়ে ফেং তাইচাংও তার পাশে এসে পৌঁছেছেন। পরিদর্শককে দেখে ফেং তাইচাং চমকে উঠল। সারা শরীর কাঁপতে কাঁপতে সে 3টি শব্দ উচ্চারণ করল, আদিম দান। পূর্বপুরুষের অসুর কিউসুর প্রতিবন্ধকতা ভেদ করে এটি পূর্ব ঝৌ রাজবংশের উপর নেমে এসেছিল। এটা কিভাবে সম্ভব? তরবারি কচ্ছপটি অবিশ্বাস ভরে মাথা তুলল। সে এখন প্রচণ্ড ভয় আচ্ছন্ন হয়ে পড়েছিল। যদিও তার সাধনা মার্শাল ভেনারেবল স্তরে পৌঁছেছিল, কিন্তু অনেক আদিম দানব এসেছিল। এমনকি একটি তলোয়ার কচ্ছপের পক্ষেও এর প্রতিরোধ করা অত্যন্ত কঠিন হবে। আমাদের পৈতৃক জাদু বাক্স চুরির ঘটনাটিকে হালকাভাবে নেওয়া যাবে না। একটি তীক্ষ্ণ শব্দ এল। সোর্ড টার্টল এবং উইং তাইচাং দুজনেই অত্যন্ত হতবাক হয়ে গিয়েছিল। আদি বাক্সটি সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। আমি জানি না কে এটা চুরি করেছে। এটা স্পষ্ট যে গুই একটি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। তাকে তাংশানকে এখান থেকে নিয়ে যেতে হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা সে মোটেও পাত্তা দেয়নি। ফেং তাইচাং ঘুরে তাংশানের গুহার দিকে রওনা দিল। তাইচাং সিলমোহর করার বিষয়ে বিন্দুমাত্র দ্বিধা না করে তারা পর্বতরক্ষাকারী বিন্যাসটি সক্রিয় করল। যে আমার স্বর্গীয় দানব গোষ্ঠীকে ক্রুদ্ধ করবে তার মৃত্যু হবে। কয়েক ডজন আদিম দানবের শক্তির বিস্ফোরণ ঘটল। জেড ভয়েড ইমমর্টাল সেক্টর অসুরদমনকারী ঘণ্টাটি তৎক্ষণাৎ চূর্ণবিচূর্ণ হয়ে গেল। পর্বত রক্ষাকারী বিন্যাসটি মাত্র 2.5 সেকেন্ড স্থায়ী হয়েছিল। মুহূর্তের মধ্যে এটা বিস্ফোরিত হল। মুহূর্তের মধ্যে জেড ভয়েড ইমমর্টাল সেক্টে বিপুল পরিমাণ শক্তি প্রবাহিত হল। এই মুহূর্তে প্রায় সকল শিষ্য তারা সবাই ধূলিকণায় পরিণত হল। ফেং তাইচাং সেখানে দাঁড়িয়ে গর্জন করে উঠল। আমার ভেতরে অসহায়ত্বের এক অনুভূতি জেগে উঠল। মাত্র 3 রাউন্ডের পর এরপর তার জেড ভয়েড ইমমর্টাল সেক্ট নিশ্চিহ্ন হয়ে যায়। ফেং তাইচাং দাঁতে দাঁত চেপে ধরল। উচ্চস্তরের গুহা বাসস্থানের অভ্যন্তরে মৃত্যু থেকে বেঁচে যাওয়া বেশ কয়েকজন শিষ্যকে নেতৃত্ব দেওয়া। দ্রুত সরিয়ে নিন। বেশ কিছু পূর্বপুরুষের রাক্ষস সম্প্রদায়ের সুরক্ষাব্যূহ ভেদ করে ফেলার পর এরপর তারা দ্রুত তল্লাশি শুরু করল। তারা যে আদিম দানব কেন্দ্রটি খুঁজছিল, কিন্তু অনেকক্ষণ খোঁজার পর তবে তারা এর কোনো চিহ্ন খুঁজে পায়নি। এমন এক কোণে যেখানে কেউ খেয়াল করে না। জিয়ান গুই তাংশানকে বয়ে নিয়ে বাতাসের মতো তীব্র বেগে ছুটে চলছিল। পিছনে ফিরে তাকানোর সাহসও তার ছিল না। তারা দাউতিয়ান সম্প্রদায়ের দিকে পালিয়ে গেল। এই হল আদিম দানব। তাংশান দানব রাজ্যের পর্বতে এই শক্তি দেখেছিলেন। সে অবিশ্বাস নিয়ে মাথা তুলল। আদিম দানব কেন জেড ভয়েড ইমমর্টাল সেক্টে এসেছিল? আমি জানি না তারা কি খুঁজছে বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারলাম যে ওরা ছত্রভঙ্গ হয়ে গেছে। জিয়ান গুই ঠান্ডা গলায় একটি বাক্য বলল।
গতি মোটেই থামেনি। একথা শুনে জিন শানের হৃদয়ে একটা কম্পন অনুভব হলো। হঠাৎ তার মনে পড়ল, সে এইমাত্র আদিম জাদু বাক্সের শক্তি শোষণ করা শেষ করেছিল। এটি এখনও সম্পূর্ণরূপে পরিমার্জিত হয়নি। অন্য কথায়, এখনও আদিম অসুরের আভার রেশ রয়ে গেছে শরীরে থেকে যাওয়া। আশ্চর্য হওয়ার কিছু নেই যে অপরপক্ষ এটি খুঁজে পেতে সক্ষম হয়েছিল। এই কথা ভেবে শেষ পর্যন্ত তিনি নীরব থাকাই বেছে নিলেন, কারণ যতক্ষণ সে দাউতিয়ান সম্প্রদায়ে প্রবেশ করে, ওই লোকগুলোর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। অন্যদিকে তাই জুয়ান পবিত্র ভূমির মধ্যে আমিও আদিম দানবের আগমন টের পেলাম, এবং এটি স্পষ্টভাবে অনুভব করা যায়। এই মুহূর্তে সেখানে এক অত্যন্ত শক্তিশালী সত্তা ছিল। এটি দ্রুত এই জায়গার দিকে এগিয়ে আসছে। এর শক্তি অষ্টম র্যাঙ্কের পঞ্চম স্তরে থাকা উচিত। সে আমার চেয়ে 2 ফুট লম্বা ছিল। এই বিষয়ে চিন্তা করা আমার ঠোঁটে হাসি ফুটে উঠল। 1000 দিনের জন্য সৈন্য তৈরি করা, কিছু সময়ের জন্য সামরিক ব্যবহার। আমি ঘটনাক্রমে সম্প্রদায়ের প্রতিরক্ষামূলক বিন্যাসটিকে আরও শক্তিশালী করে তুলেছিলাম, ফিনিক্সের প্রকৃত অগ্নির পরিমার্জনের সাথে। আমি এটা বিশ্বাস করতে রাজি নই যে আমি তোমার পঞ্চ পরম সত্তা এবং অষ্টবিধ শক্তির মোকাবিলা করতে পারব না। এই কথা ভেবে আমি তাই জুয়ান তলোয়ারটি বের করলাম। সম্প্রদায়রক্ষাকারী গঠনটি সক্রিয় করা হয়েছিল। এই মুহূর্তেই এক আদিম দানব, এটি হঠাৎ তাইশুয়ান পবিত্র ভূমির উপরের আকাশে বিধ্বস্ত হল। তারপর সে তার সামনে থাকা ডিমের খোসাটির দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। সে ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছিল না। অন্যান্য সম্প্রদায়ের সংস্পর্শে এলে সে সহজেই ভেঙে পড়তে পারত। আপনি যা খুঁজছেন তা এখানে পাবেন না। চলো যাই, আমি আকাশের দিকে যাচ্ছি। সে আদিম দানবটির সাথে শান্তভাবে কথা বলল। কিন্তু অপর ব্যক্তিটি আমার কথার কোনো জবাব দেয়নি। তোমাকে বেরিয়ে আসতে দেখামাত্রই আমি বিদ্যুতে রূপান্তরিত হয়ে তৎক্ষণাৎ তোমাকে হত্যা করলাম। এই দেখে আমি তাইশুয়ান পবিত্র তরবারিটি হাতে তুলে নিলাম। বৃহৎ অ্যারে সংযোগ করার পরে এরপর তিনি হাত তুলে তরবারি চালালেন। তারপর সে আদিম দানবের অর্ধেক শরীর। কিভাবে এমন একটি উচ্চস্তরের গঠন সম্ভব হলো? তোমাদের সম্প্রদায়ের সমস্যাটা কি? আদিম দানবটি অবিশ্বাস ভরে চিৎকার করে উঠল। তুমি এইমাত্র যে তলোয়ারের আঘাতটা করলে, সে তার জাদুর বাক্সটা প্রায় ভেঙে ফেলেছিল। জংঝৌ সাধনার জন্য কোনো পবিত্র স্থান নয়। কার এমন ভালো কর্মীরা আছে যারা এতগুলো সেরা মানের সম্পদ ব্যবহার করে এরকম একটি শক্তিশালী সম্প্রদায়রক্ষাকারী গঠন তৈরি করতে? এই লোকটা নিশ্চয়ই অসুস্থ। আমি আবার বলছি। আমি অপর লোকটির দিকে শীতল দৃষ্টিতে তাকালাম। যদিও আমি এখন আত্মবিশ্বাসী যে আমি এখানে দারুণ কিছু করতে পারবো, কিন্তু এবার আদিম দানবেরা পূর্ণ শক্তিতে বেরিয়ে এল। এটাকে মেরে ফেলো। আরেকটা দল এলে সব শেষ হয়ে যাবে। তার উন্নত সম্প্রদায়রক্ষাকারী গঠন যতই শক্তিশালী হোক না কেন, এতগুলো আক্রমণ প্রতিহত করাও অসম্ভব। আমি যা বলেছি তা শুনুন। পাশে আদিম দানব। আমিও আপনার দিকের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আপনার অবস্থান নিশ্চিত করার পরে এরপর আর কিছুই ছিল না। সে তৎক্ষণাৎ চলে গেল। এই সময় তোমার সাথে লড়াই করা, এটা স্পষ্টতই কোনো ভালো পছন্দ নয়। অপর ব্যক্তির চলে যাওয়া অবয়ব দেখা। এই মুহূর্তে আমিও ধীরে ধীরে মাথা নাড়লাম। কাজের শেষের মাস্টার এই হলো আদিম দানব। আমাদের কি অন্য কোনো প্রস্তুতি নেওয়া উচিত? এই মুহূর্তে লু চিংজুয়ে দ্রুত এগিয়ে এলো। মুখে চিন্তিত ভাব নিয়ে সে আমাকে জিজ্ঞেস করল। তবে আমি শুধু হেসে হাত নাড়ালাম। ঠিক আছে, স্বর্গীয় দৈত্যটিকে আরও কিছুক্ষণ উঠতে দাও। একই সময়ে একে একে অনেক পবিত্র স্থান ও সম্প্রদায় দখল করা হয়েছিল। জেড ভ্যাড অমর সম্প্রদায়, ক্যাঙ্গুন পর্বত, ইউনিয়াও গুহা, জিনজুন সম্প্রদায়। পূর্ব ঝৌ রাজবংশের সময় জেড ভয়ের ইমমর্টাল সেক্টর নিকটবর্তী কয়েক ডজন সম্প্রদায়। এক মুহূর্তে সবকিছু ধ্বংস হয়ে গেল। আমি অনেকক্ষণ ধরে অনুসন্ধান করেছি এই আদিম রাক্ষসদের দল, তবে তারা এখনও আদি বাক্সটির কোনো চিহ্ন খুঁজে পায়নি। কোনোভাবেই না। আদিম দানবেরা তাদের অনুসন্ধানের পরিধি প্রসারিত করা ছাড়া আর কিছুই করতে পারত না। অন্যদিকে তরবারি কচ্ছপটি অবশেষে তাংশানকে গুচিংজুজানের গুহায় নিয়ে এলো। দরজার সামনে তরবারি কচ্ছপটি কাঁপতে কাঁপতে বলল, সম্প্রদায়ের নেতা বিপদে পড়েছেন গু। এই মুহূর্তে গুচিংজুজানো গুহা থেকে বেরিয়ে এলেন। ভ্রুকুটি করে সে তার পাশে থাকা তাংশানের দিকে তাকালো। তুমি প্রাইমাল বক্সটি খুঁজে পেয়েছ? হ্যাঁ সিনিয়র, কিন্তু আমি জানতাম না যে এটা এত বড় আলোড়ন সৃষ্টি করবে। এরপর তাংশান নির্দোষ সাজার ভান করতে শুরু করল। একথা শুনে তরবারি কচ্ছপটির চোখ বড় হয়ে গেল। সে ক্রোধে তাংশানের দিকে তাকিয়ে রইল। তুমি আগে থেকে একথা বলনি কেন? কিন্তু তাংশান মাথা নিচু করে চুপচাপ রইল। কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এটা স্পষ্ট যে সে শুধু নিজের জীবন বাঁচাতে কাউকে কিছু বলছে না। এই দেখে গুচিংজুজান একপাশে দাঁড়িয়ে রইল। একেবারেই কোনো মানসিক চাপ ছিল না। ওই ছোট ছোট সম্প্রদায়গুলো থেকে আসা লোকেরা মরলে মরবে, তাংশানই আমার সাধু হওয়ার আশা। আমাদেরকে কিছুতেই মারা যায় না। এই কথা ভেবে গুকিংজুজানও তাংশানকে রক্ষা করতে শুরু করে। প্রথমে তার জন্য কিছুদিনের জন্য আত্মগোপন করার একটা জায়গা খুঁজে দিন। স্বর্গীয় দৈত্য চলে যাওয়ার পর এমন ভাব করো যেন কিছুই ঘটেনি। জিয়ান গুই দ্বিধা করে গুচিংজুজানের দিকে তাকালো, কারণ এই ছেলেটা ইতিমধ্যেই অনেক মানুষকে মেরে ফেলেছে। কিন্তু গুচিংজুজান এমনভাবে আচরণ করো যেন কিছুই ঘটেনি। তারা সহজেই তাংশানের জন্য একটি নিরাপদ ও আরামদায়ক জায়গার ব্যবস্থা করে দিয়েছিলেন। মনে হচ্ছে তারা এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এতে তরবারি কচ্ছপটি খুব রেগে গেল। তাকে হস্তান্তর করা হচ্ছে না কেন? আমার নিজস্ব কারণ আছে। গুকিংজুজান হাত নাড়ল। আমি তাকে কোনো ব্যাখ্যা দেব না। এই মুহূর্তে তাংশান সামান্য মাথা তুলল। পিছনে দাঁড়িয়ে সে কিছুটা বিরক্তি নিয়ে তরবারি কচ্ছপটির দিকে তাকালো। মনে হচ্ছে তার আত্মসমর্পণের সিদ্ধান্ত। কিছুটা রাগ অনুভব করছি। এই সময়ে এক প্রচণ্ড শক্তি, এটি হঠাৎ দাউতিয়ান সম্প্রদায়ের প্রতিরক্ষা ব্যবহে আছড়ে পড়ল। জিয়ান গুই এবং গুচিংজুজান দুজনেই মুখ তুলে তাকালো। হঠাৎ আমি দেখলাম দুজন আদিম দানব জোট বাঁধছে। দাউতিয়ান সম্প্রদায়ের উপর আক্রমণ। মাত্র দুজন আদিম দানব অবশিষ্ট ছিল। গুচিংজুয়ান একটু সময় নষ্ট করেননি। তারা অবিলম্বে তাদের লোকজনকে নিয়ে তাদের আক্রমণ করার প্রস্তুতি নিল। দুই আদিম দানব টের পেয়েছিল যে কিছু একটা ঠিক নেই। মুহূর্তের মধ্যে একটি কালো ঢেউ ছড়িয়ে পড়ল। ঢেউগুলো অত্যন্ত দ্রুত গতিতে বিশাল গঠনটিকে ভেদ করে গেল। কিন্তু যখন সে তাংশানের পাশে এলো, কিন্তু হঠাৎ ফিরে তাকাল। একই সময়ে তাংশান তার সারা শরীরে রক্তের তীব্র প্রবাহ অনুভব করল। পরের মুহূর্তেই ঠিক একটি তীক্ষ্ণ শব্দ বেরিয়ে এল। তাহলে কাজটা তুমিই করেছিলে, জঘন্য লোক। তিয়ানজং, তোমাদের সবার সর্বনাশ হবে।